আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু টুডেজ ক্লাস। আজকে আমরা ইমিউনোলজির উপর ফাউন্ডেশন ব্যাচে যারা বিভিন্ন ফ্যাকাল্টির বিভিন্ন সাবজেক্টের আছি তারা সবাই একসাথে আলোচনা করব, পড়াশোনা করব এবং এখানে পার্ট 1 পরীক্ষার জন্য আমাদের যে জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে, যে কটা প্রশ্ন আসে, যে সাবটপিক্সগুলো থেকে খুব রিপিটেডলি প্রশ্ন আসে, সেই জায়গাগুলোতে আমরা কনফাইন্ড থাকার বা বেশি ফোকাস করার চেষ্টা করব। এবং এখানে আমাদের ইমিউনোলজি থেকে পার্ট 1 FCPS পার্ট 1 পরীক্ষায় সাধারণত পেপার 3-তে থাকে, বিশেষ করে সার্জারি, পেডিয়াট্রিক্স, গাইনি এই ফ্যাকাল্টিগুলোতে সাধারণত এরকমটা হয় যে 5-6টা কোশ্চেন মিনিমাম অলমোস্ট সব সময়ই আসে। হয়তো একটু রেঞ্জ ভ্যারি করে, অনেক সময় একটু বেশি দিয়ে দেয়, 7-8টা দিয়ে দেয়, বাট অন অ্যান অ্যাভারেজ 5-6টা কোশ্চেন সবসময়ই থাকে। এবং এখানে তার মধ্যে থেকেই MCQ থাকে, তার মধ্যে থেকেই সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেন প্যাটার্নের থাকে। তো সো লেটস স্টার্ট। মি ডক্টর আজরাফ মাহাদি, অ্যান্ড আমি কাজ করছি ফেজে রেসিডেন্ট হিসেবে নিওনেটোলজিতে, BSMU-তে। আমি এর আগে FCPS পার্ট 1 করেছি জানুয়ারি 2019-এ পেডিয়াট্রিক্সে। বর্তমানে BCS-এ রিসেন্টলি কাজ করছি 42 BCS হেলথ ক্যাডার হিসেবে। সো ইমিউনোলজির প্রথম যে জায়গাটাতে আমরা ফোকাস করব, যেটা আমাদের রিভিশন দেওয়ার সময় সবথেকে বেশি কাজে লাগবে, সেই জায়গাটা হচ্ছে কি পয়েন্টস, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট সাবটপিক্স কোনগুলো। এখানে যে সিরিয়ালে আমরা স্লাইডে যে সিরিয়ালে দেখতে পাচ্ছি, আমরা রিভিশন দেওয়ার সময় ঠিক সেইভাবে রিভিশন দিলে আমাদের সময়টা কম কনজিউম হবে এবং আমাদের পড়াটা খুব অল্প সময়ে সহজে শেষ হয়ে যাবে। এটা শুধুমাত্র রিভিশনের সময়, এই জন্য আমি সেই সিকুয়েলিতে এটাকে সাজিয়েছি। যেমন সবার আগে রিভিশন দিব আমরা হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পলগুলো, তারপর অটো ইমিউন ডিসঅর্ডারের নামগুলো এবং ইমিউনো ডেফিসিয়েন্সি, ইনফ্যাক্ট প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সি বা কনজেনিটাল ইমিউনো ডেফিসিয়েন্সি, সেগুলোর এক্সাম্পলগুলো। ইমিউনিটি এবং ইমিউন রেসপন্স, এখানে বিভিন্ন সেলুলার ফাংশন এবং অনেকগুলো ডিফারেন্স আছে, যেমন ইনেট ভার্সেস অ্যাকোয়ার্ড আছে, অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ, প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি, IgM ভার্সেস IgG, এরকম বিভিন্ন ডিফারেন্স আছে। এই পার্থক্যগুলো একবারে আমরা যদি পড়ে ফেলি টানা, মানে রিভিশন দেওয়ার সময়, তখন আমাদের পড়াটা খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে, কারণ আরও অনেক টপিক আছে, সেগুলোতেও আমাদের ফোকাস দিতে হবে। অ্যান্টিবডিজ অ্যান্ড কমপ্লিমেন্টস, এরপরে যেটা অ্যান্টিবডিজ অ্যান্ড কমপ্লিমেন্টস, এখান থেকেও খুব গুরুত্বপূর্ণ। অ্যান্টিবডিজগুলোর ফাংশন টানা মুখস্থ করে ফেলবো, কমপ্লিমেন্টসের বায়োলজিক্যাল ফাংশন, পাথওয়েজ, এগুলো আমরা একটু দেখব। এরপর গ্রাফট রিজেকশন এবং গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, এই সম্বন্ধে আমরা জানবো। অ্যামাইলোডোসিস, MHC বা HLA, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। সো এই সিকুয়েলে আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করব এবং এখানে প্রায় প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু 1-2 করে প্রশ্ন আসে, যেমন হাইপারসেনসিটিভ একটা আসবেই। এভাবেই বলা হয় যে আসলে ইমিউনোলজি থেকে একটা প্রশ্ন যদি চুজ করতে বলা হয় কোনো এক্সামিনারকে, সে কিন্তু হাইপার সেন্সিটিভিটি থেকেই চুজ করবে। সুতরাং সিরিয়ালটা এভাবে মেনটেন করব আমরা যদি রিভিশন দেওয়ার সময় একদম ABC দিয়ে শুরু করি, ইনেট, অ্যাকোয়ার্ড, সেলস, ফাংশনস, এভাবে যদি আগাই, তাহলে দেখা যাবে আমাদের রিভিশনটা দিতে অনেক সময় লাগবে। এই জন্য ইটস জাস্ট অনলি ফর রিক্যাপিচুলেশন। হ্যাঁ, আমরা পড়ব এই আমাদের যে 10th এডিশনের ইমিউনোলজির যে শিটটা আছে, এই শিট ধরে আমরা আগানোর চেষ্টা করব, যাতে আমাদের সবার জন্য পড়াটা ধরতে খুব সুবিধা হয় এবং সবগুলো টপিকস আস্তে আস্তে সে কভার করে। পড়ার সময় আমরা শিট ধরে আগাবো, কোনগুলো ইনফিনিটি স্টার, কোনগুলো 3 স্টার, কোনগুলো 2 স্টার বা নাইস টু নো, আমি সেগুলো আলাদা করে বলে দেওয়ার চেষ্টা করব। ফোকাস করতে হবে যে জায়গাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো, নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করব। এবং ইমিউনোলজি এখানে অনেক কিছুই পিথাগোরাস বা ম্যাথমেটিক্যাল আমার ক্যালকুলেটিভ আমাকে মিলে যাবে, মানে 2-2 4 হয়ে যাবে, কিন্তু কিছু কিছু জায়গা থাকবে যে জায়গাগুলো এখনও হাইপোথেটিক্যালি রয়ে গেছে এবং নিত্য নতুন আবিষ্কার হচ্ছে। তো সুতরাং আমরা কমনলি জেনারেলি সহজ করে পড়ার চেষ্টা করব, যে আমরা দেখব যে ইমিউনোলজি কত সহজ এবং কত মজার, এবং পরীক্ষার প্রশ্ন মানে আমাকে নতজনু হয়ে আমার সামনে কী করবে, আমার সামনে ডিফেন্ড করবে। সো ইমিউনিটি, প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে একটু জানবো সেটা হচ্ছে ইমিউনিটি। আমরা জানি যে ফরেন পার্টিকেলের এগেনস্টে ডিফেন্স মেকানিজম, এটাই হচ্ছে ইমিউনিটি।
আমরা খুব সহজ করে যেটা জানছি, ক্লাসিফিকেশনে আমরা চলে যাচ্ছি ইনেট, অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ, এটার যেটা আরেকটা নাম। ইনেটকে আরেকভাবে নন স্পেসিফিক ইমিউনিটি বলে, ইনেটকে অনেকভাবে কনজেনিটাল ইমিউনিটি বলে, অনেকভাবে ডাকা যায়। অ্যাডাপটিভ বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, দ্যাট ইজ এ স্পেসিফিক ইমিউনিটি। অ্যাডাপটিভের আবার ফার্দার ক্লাসিফিকেশন আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্দার ক্লাসিফিকেশন আছে যে অ্যাক্টিভ, প্যাসিভ, এবং অ্যাক্টিভের আবার ন্যাচারাল আর্টিফিশিয়াল, প্যাসিভেরও আবার ন্যাচারাল আর্টিফিশিয়াল। ছোটোবেলা থেকে এই পার্থক্যটা আমরা পড়ে এসেছি। সো এখানে আমরা অ্যাডাপটিভ ইমিউনিটির ফার্দার যে ক্লাসিফিকেশন, এখানে আমরা পরে যাচ্ছি। অ্যাক্টিভটা হচ্ছে অ্যান্টিজেন দিয়ে হয়, প্যাসিভটা অ্যান্টিবডি দিয়ে হয়। রিমেম্বার দিস লাইন, রিমেম্বার দিস ওয়ান লাইন। অ্যাক্টিভ ইমিউনিটি is achieved by direct participation of the antigen, and passive immunity is achieved by direct administration of the antibodies. So active antigen, passive antibody. So সেটাতে আমরা পরে আসছি। আমরা innate immunity এখানে এখন আমরা আলোচনা করব আমাদের শিটের, আমাদের লেকচার শিটের পেজ নাম্বার 1 এখানে আছে এই ক্লাসিফিকেশন। এবং এখন আমরা যে innate immunity, adaptive immunity কম্পোনেন্টস বা সেলুলার এলিমেন্টস এগুলো সম্বন্ধে দেখতে পাচ্ছি এক্সাম্পল, সেটা পেজ নাম্বার 1 এবং পেজ নাম্বার 2, 3 এই জায়গাগুলোতে আছে। সো ইনেট ইমিউনিটির যে ক্যারেক্টারিস্টিক্স, আমি এখানে চলে আসতে চাচ্ছি যে পেজ নাম্বার 2 এর মাঝামাঝি জায়গায় আমরা বোর্ডে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে স্পষ্ট করে যে ইনেট ইমিউনিটির মেইন ফাংশন হচ্ছে যে মাইক্রোবসকে কিল করা, মানে ফ্যাগোসাইটোসিস করা, এবং প্রয়োজনে, যদি প্রয়োজন হয় তাহলে সেটাকে অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটির হেল্প নেওয়া বা তাদের কাছে হ্যান্ড ওভার করা। আদারওয়াইজ দে ক্যান ক্লিয়ার আউট দ্য প্যাথোজেন ফ্রম দ্য বডি। ক্যারেক্টারিস্টিক্স কী কী? এখানে আমাদের 5টা ক্যারেক্টারিস্টিক্স আছে পেজ নাম্বার 2 এর মাঝামাঝি জায়গায়। এখানে আমরা খুব নীলকালি করে দেওয়ার চেষ্টা করেছি, হালকা একটু ব্লুইশ করা আছে, যেমন সিন্স বার্থ, সো দ্যাটস ওয়াই ইটস ইনেট। নাম শুনেই বোঝা যাচ্ছে। আমরা যখনই যে টপিকটা পড়বো চেষ্টা করব যে সেই টার্মটা নিজ থেকে কি এক্সপ্লোর করছে সেটা বোঝার চেষ্টা করা। যেমন এটা হচ্ছে সিন্স বার্থ থাকে, কনজেনিটালি ইনহেরেন্টলি আমরা পাই, এবং নন স্পেসিফিক, এটা নন স্পেসিফিক, ইররেসপেক্টিভ অফ দ্য প্যাটার্ন অর টাইপ অফ অ্যান্টিজেন সেম ইফেক্ট সে দেখায়। এটা কোন ভাইরাস, কোন ব্যাকটেরিয়া, কোন ফাঙ্গাস, কোন প্রোটোজোয়া, এভাবে তারা সর্ট আউট করতে পারে না। তো সবার বিরুদ্ধে সে প্রত্যেকবার যখনই এন্টার করুক না কেন, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, যে কোনো প্যাথোজেনের এগেনস্টে সেম প্যাটার্নের নন স্পেসিফিক রেসপন্স দেখায়। সো দ্যাটস ওয়াই ইটস সিনোনিমাসলি কল্ড নন স্পেসিফিক ইমিউনিটি। এবং এখানে কোনো মেমোরি নেই, কোনো মেমোরি নেই, সুতরাং এবং দেয়ার ইজ নো মেমোরি অর লাস্টিং প্রোটেক্টিভ ইমিউনিটি। খুবই শর্ট টার্ম মানে রেসপন্স সে দেখায়, শর্ট ডিউরেশন অফ অ্যাকশন থাকে, এটা পারসিস্ট করে। there is a limited role of recognition molecules, সুতরাং লিমিটেড রোল বোঝাই যাচ্ছে যে এখানে নন স্পেসিফিক। এখানে রিকগনিশন মলিকুল যেমনই থাকুক, প্যাথোজেনের প্যাটার্নটা যেমনই হোক, তাতে কোনো কিছু যায় আসছে না। আর রেসপন্সেস আর জেনেটিক্যালি অর ইভলিউশনারি ভেরি মাচ অ্যানসিয়েন্ট। ওকে, নন স্পেসিফিক ইমিউনিটি বা ইনেট ইমিউনিটিকে আবার ফার্দার দুটো ভাগে ভাগ করা যায়, ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স। এটার সাথে কিন্তু প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স গুলিয়ে ফেলা যাবে না। ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে আমাদের বডির অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল যে ব্যারিয়ারগুলো আছে সেগুলো। এই বক্সটা খুব সুন্দর, খুব ইজি, খুব চমৎকার। যেমন ফার্স্ট লাইন ডিফেন্সে দেখেন আমাদের স্কিনে যে আমাদের স্ট্র্যাটিফাইড কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম আছে। সো আল্লাহ তাআলা আমাকে এভাবে সৃষ্টি করেছে যে এটা যদি সিঙ্গেল লেয়ার স্কোয়ামাস হতো, তার থেকে স্ট্র্যাটিফাইড করে দিয়েছি, সুতরাং প্যাথোজেন ইনভেট করতে আরও একটু কষ্ট হলো। এবং তারও উপর দিয়ে আবার কেরাটিনের একটা লেয়ার দিয়ে দিয়েছি, সুতরাং সেটাও আরেকটা ব্যারিয়ার। সো স্কিন দ্য লার্জেস্ট সিঙ্গেল বেস্ট, দ্য লার্জেস্ট ডিফেন্স অর্গান অফ আওয়ার বডি। মিউকাস মেমব্রেন, যে জায়গাগুলোতে কেরাটিন নেই সেই জায়গাগুলোতে নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস লাইক নেজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, এখানে কেরাটিন নেই, বাট আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে মিউকাস। সো মিউকাসগুলো কী করছে, জেলি লাইক, সে প্যাথোজেনকে এনট্র্যাপ করে ফেলছে, আমাদের বডির ভিতরে ইনভেট করতে দিচ্ছে না। সিক্রেশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেনস, অর্থাৎ আমাদের যে এক্সোক্রাইন গ্ল্যান্ডের যে সিক্রেশনগুলো আছে স্কিনে, অথবা আমাদের ইন্টেস্টাইনাল সিক্রেশনস, জেনিটাল সিক্রেশনস, সব ধরনের রেসপাইরেটরি সিক্রেশনস, সব সিক্রেশনই কিন্তু এই প্যাথোজেনকে এনট্র্যাপ করতে,
এবং আমাদের বডির ভিতরে এন্টার না করতে হেল্প করছে। সেকেন্ড লাইন ডিফেন্স হচ্ছে, এটাও ইনেট ইমিউনিটির একটা পার্ট, রিমেম্বার দিস থিং, এটাও ইনেট ইমিউনিটির একটা পার্ট, এটাও কনজেনিটালি আমরা এই সেলুলার কম্পোনেন্ট বা সাবস্টেন্সগুলো আমাদের বডিতে অ্যাক্টিভ অবস্থায় থাকছে। বাট এটা হচ্ছে যদি এই ফার্স্ট লাইন ডিফেন্স ইনভেট করে কোনো প্যাথোজেন আলটিমেটলি অ্যাক্সেসটা গেইন করে, আমাদের ব্লাডে চলে আসে অথবা আমাদের টিস্যুতে ইনভেট করে ফেলে, তখন যেটা হবে যে লোকাল আমাদের এই সেকেন্ড লাইন ডিফেন্স অর্থাৎ আমাদের যে ইমিউন সেলগুলো আছে ম্যাক্রোফেজ, যেমন এখানে ফ্যাগোসাইটিক লিউকোসাইট, সো ম্যাক্রোফেজ, নিউট্রোফিলস, ইউসিনোফিলস ইন কেস অফ হেলমিনস অ্যান্ড অ্যালার্জেন্স, ফ্যাগোসাইটিক যে ডাব্লিউবিসিগুলো আছে সেগুলো সেকেন্ড লাইন ডিফেন্স দিবে অর্থাৎ ফ্যাগোসাইটোসিস করবে। অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোটিন আছে আমাদের বডিতে কিছু কনজেনিটালি ইনফ্লামেটরি রেসপন্স হিসেবে, অর্থাৎ বিভিন্ন সাইটোকাইন এই লিউকোসাইটগুলো রিলিজ করবে এবং ফলশ্রুতিতে ইনফ্লামেটরি রেসপন্স, ফিভার, পেইন, এই জিনিসগুলো ঘটবে। তো এই সব কিছুই হচ্ছে ইনেট ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটি বা স্পেসিফিক ইমিউনিটি, দ্যাট ইজ অলওয়েজ স্পেসিফিক টু দ্য অ্যান্টিজেন ইটসেলফ, অর্থাৎ যেই ভাইরাসের এগেনস্টে অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেরকম, আরেকটা ভাইরাস অথবা আরেকটা প্রোটোজোয়ার এগেনস্টে অ্যাকোয়ার্ড ইমিউনিটির প্যাটার্নটা ঠিক আরেক রকম, সো দ্যাটস ওয়াই ইটস স্পেসিফিক। থার্ড লাইন ডিফেন্স, এজন্য এটাকে বলা হচ্ছে থার্ড লাইন ডিফেন্স, একদম সর্বশেষ অস্ত্র বলা যায়, সেগুলো হচ্ছে লিম্ফোসাইটস, অ্যান্টিবডিজ অ্যান্ড মেমোরি সেলস। তো রিমেম্বার দিস থ্রি ওয়ার্ডস, LAM, লিম্ফোসাইটস, অ্যান্টিবডিজ অ্যান্ড মেমোরি সেলস। এই জিনিসগুলো কখনোই ইনেট ইমিউনিটিতে আসবে না, এই তিনটা ওয়ার্ডের কোনোটাই কখনোই ইনেট ইমিউনিটিতে আসবে না। সো লিম্ফোসাইটস আর দ্য লিউকোসাইটস আর দ্য WBCs দ্যাট রিমেইন ইন কুইজেন্ট ফর্ম, ইনঅ্যাক্টিভ ফর্ম। তো যখনই ইনেট ইমিউনিটিটা ফেইল করে অথবা ইনেট ইমিউনিটিটা বলা যায় যে অ্যাডাপটিভ ইমিউনিটির কাছে হ্যান্ড ওভার করছে, যে না আমি আর পারছি না, আমি যা করার ফ্যাগোসাইটোসিস করে দিয়েছি কিন্তু এটা ভ্যানিশড হচ্ছে না, ক্লিয়ার আউট হচ্ছে না, তখন এই লিম্ফোসাইটগুলো অ্যাক্টিভেট হয় এবং সে তার ফার্দার ইফেক্টর বা রেগুলেটরি অ্যাকশনগুলো করে। এবং অ্যান্টিবডিজ, আমরা বলেছি অ্যান্টিবডিজ আর অলওয়েজ স্পেসিফিক টু দ্য অ্যান্টিজেন, এটা আমরা জানি। অর্থাৎ ডেঙ্গি 1 সেরোটাইপের এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা ডেঙ্গি 3 এর এগেনস্টে প্রোটেকশন দিবে না। আবার মিজলসের এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা কিন্তু চিকেন পক্সের এগেনস্টে প্রোটেকশন দিবে না। সো দিস 3 থিংস আর অলওয়েজ স্পেসিফিক টু দ্য অ্যান্টিজেন। সেলস অফ ইনেট ইমিউনিটি, পেজ নাম্বার 2 আমাদের লেকচার শিটে 3 স্টার। এখানে নিউট্রোফিলস আছে, ইউসিনোফিলস, বেসোফিলস, সো অল গ্র্যানুলোসাইটস, মাস্ট সেল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল। রিমেম্বার দিস ওয়ান, ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল part of innate immunity, congenital immunity, they are lymphocytes. This is an exception, so I'm telling it several times. Natural killer cells are lymphocytes. Natural killer cells are some underrated large granular lymphocytes, but they are part of innate immunity. Remember this thing. নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, এখানে অনেক কমন সেল আছে যারা কিনা অ্যাকোয়ার্ড ইমিউনিটিতেও রোল প্লে করতে পারে। যেমন এখানে ম্যাক্রোফেজ ইজ এ লিঙ্কার অর এ ব্রিজ কানেকশন বিটুইন ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সো ম্যাক্রোফেজ ইজ এ কমন সেল পার্ট অফ বোথ ইনেট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। কিন্তু এখানে যদি বলা হয় যে সোললি এটার মধ্যে যদি সিঙ্গেল বেস্ট পরীক্ষায় আসে যে কোন সেলটা এক্সক্লুসিভলি ইনেট ইমিউনিটির পার্ট, সো দ্য অ্যান্সার উইল বি নিউট্রোফিল। অ্যান্ড এখানে কমন সেল যদি পরীক্ষা আসে তাহলে সেটা হবে হচ্ছে ম্যাক্রোফেজ, যেটা কিনা ইনেট ইমিউনিটির পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকোয়ার্ড ইমিউনিটির পার্ট, আমরা পরবর্তীতে দেখব। এবং ন্যাচারাল কিলার সেল অবশ্যই মনে রাখতে হবে ইনেট ইমিউনিটির পার্ট। এখানে একটা ছবি আছে আমাদের শিটেও, পেজ নাম্বার 3, এখানে একটা ছবি আছে, এই ছবিটা লেঞ্জেরই ছবি। এখানে ইনেট ইমিউনিটির যে সেল, কিছু সেল, এখানে সবগুলো না, কিছু সেলের ছবি এখানে দেওয়া হয়েছে এবং সেই সেলগুলোর ক্যারেক্টারিস্টিক্স, কি ফাংশনস, মেইন ফাংশনস এবং তাদের অ্যাডাপটিভ ইমিউনিটির সাথে তার যে রোল, যে কানেকশন সেটাকে দেখানো হয়েছে। তো আমাদের এখান থেকে শুধু সেলগুলোর নাম জানবো আমরা, নাম এবং ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বা কি ফাংশনসটুকু জানলে হবে।
জাস্ট এই দুটো কলামের মেইন টার্মটা, মেইন লাইনটা বুঝলেই আমাদের চলবে। সো এখানে দেখেন আমরা যে সেলগুলোর নাম পড়লাম সবগুলোই কিন্তু এখানে আছে, সবগুলোই এখানে আছে। এখানে আমরা আসি কম্পোনেন্টস অফ ইনেট ইমিউনিটি, পেজ নাম্বার 2। পেজ নাম্বার 2 আমাদের যে বক্সটা আছে এই বক্সটা 3 স্টার আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো স্লাইডে আমরা ভাগ করেছি। এই দুটো স্লাইডই এই বক্সে আমাদের শিটের ভিতরে আছে। সো ইনেট ইমিউনিটির ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স আমরা যেটা বলেছিলাম। সো কিছু আছে অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, যেটা কিনা প্যাথোজেনকে আমাদের বডির ভিতরে ইনভেট করতে দিবে না, এন্টার করতে দিবে না। সো এন্ট্রি ইনহিবিটর এ যেটা আছে, এ এবং বি দুটো সাব ক্যাটাগরাইজেশন করা হয়েছে। তো এ যেটা ফ্যাক্টরস দ্যাট লিমিট এন্ট্রি অফ দ্য মাইক্রোঅর্গানিজমস ইনটু দ্য বডি, অর্থাৎ দেজ আর entry inhibitors. So keratin layer of intact skin, stratified squamous, lysozyme in the secretions, in tears, in saliva, respiratory ciliary mechanism, stomach high acidic pH, surface phagocytes, defense in some antibacterial proteins, normal flora, এই জিনিসগুলো হচ্ছে এন্ট্রি ইনহিবিটর। পরীক্ষা আলাদা করে জানতে চায় কোনগুলো এন্ট্রি ইনহিবিটর এবং কোনগুলো গ্রোথ ইনহিবিটর। অর্থাৎ এটা ট্রু ফলসে সাধারণত এটা ট্রু ফলসে আসে যে কোনগুলো গ্রোথ লিমিট করে বা গ্রোথ ইনহিবিট করে, সেগুলো হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। মোস্ট অফ দেম আর সেকেন্ড লাইন ডিফেন্স। তারাও ইনেট ইমিউনিটি পার্ট ডেফিনেটলি। তারা হচ্ছে ন্যাচারাল কিলার সেল, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ইন্টারফেরন। কমপ্লিমেন্টস, রিমেম্বার দিস টার্ম, কমপ্লিমেন্টস আর পার্ট অফ ইনেট ইমিউনিটি, humoral part of innate immunity or non-cellular part of innate immunity, like transferrin, non-cellular part of innate immunity, fever, inflammatory response, ApoB অর্থাৎ অ্যাপোলাইপোপ্রোটিন বি আরএনএ এডিটিং এনজাইম, যেটা ভাইরাসের এগেনস্টে প্রোটেকশন দেয়, এরকম এই প্রোটিনগুলো। অ্যাকিউট ফেস প্রোটিন আছে বিভিন্ন রকমের, যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন অপসনিন হিসেবে কাজ করে, ম্যানোজ বাইন্ডিং প্রোটিন এটাও অপসনিন হিসেবে কাজ করে। এই জিনিসগুলো এখানে আছে, এরাও ইনেট ইমিউনিটি পার্ট এবং এরা গ্রোথ ইনহিবিটর। যেমন এখানে একটা সিঙ্গেল বেস্ট আছে, আমি যেটা বলছিলাম, সেলস অফ দ্য ইনেট ইমিউন সিস্টেম ইনক্লুড অল এক্সেপ্ট। সো ইজিয়েস্ট কোশ্চেন, lymphocytes is never ever a part of innate immune systems. T lymphocytes or B lymphocytes, they need to be activated from their quiescent stage and effect their action. So এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, লিম্ফোসাইটস। বাকি সবগুলোই ইনেট ইমিউন সিস্টেমের পার্ট। ইনেট ভার্সেস অ্যাডাপটিভ, এখানে আমাদের শিটের পেজ নাম্বার 3 এটার একদম নিচে এটা 5 স্টার দেয়া আছে। সো সেভাবে আমাদের দাগাতে হবে যে 5 স্টার বা ইনফিনিটি স্টার। সুতরাং এখান থেকে প্রশ্ন প্রায় প্রত্যেক সেশনেই আসে এবং সাধারণত ট্রু ফলস থেকে এই প্রশ্নগুলো করে। যেমন ইনেট এবং অ্যাডাপটিভের বেশ কয়েকটা পার্থক্য আমরা টার্ম থেকেই বুঝে ফেলেছি। ইনেটটা নন স্পেসিফিক, অ্যাডাপটিভটা স্পেসিফিক। ইনেটটা সিন্স বার্থ প্রেজেন্ট করে, অ্যাডাপটিভটা হচ্ছে অনলি আফটার এক্সপোজার টু অ্যান অ্যান্টিজেন ইন পোস্ট ন্যাটাল লাইফ, তখন এটা অ্যাকোয়ার্ড হয়। কোনো মেমোরি থাকে না, ইনেটের কোনো মেমোরি থাকে না। যতবারই অ্যান্টিজেন বা প্যাথোজেন ইনভেট করুক না কেন, কোনো মেমোরি সেল মেমোরি সেলের কোনো ফাংশন সেখানে রোল প্লে করে না। অ্যাডাপটিভে হচ্ছে মেমোরি সেল তৈরি হয়, মেমোরি সেল থাকে। অ্যান্টিবডিজ, লিম্ফোসাইটস, প্লাজমা সেলস, এই সবগুলোই হচ্ছে মেমোরি সেলস, এসব কিছুই হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটির সাথে। হিউমারাল পার্ট অফ দ্য ইনেট ইমিউনিটি আমরা একটু আগেই যেটা বললাম, রিমেম্বার দ্যাট ওয়ান, কমপ্লিমেন্টস প্রোটিনস। কমপ্লিমেন্টস হচ্ছে ইনেট ইমিউনিটির হিউমারাল পার্ট বা নন সেলুলার পার্ট বলা যায়। এবং এখানে সেলুলার এলিমেন্টসের কথা বলা আছে, যেমন অ্যাডাপটিভ ইমিউনিটিতে টি সেলের যে কথা বলা, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, বি সেল, প্লাজমা সেল, সব কিছুই হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট। বাট এক্সেপশন, NK cell, that one is a lymphocyte but is a part of innate immunity. Macrophage is a common cell, এখানে যদিও মেনশন করেনি এই পার্থক্যটার মধ্যে, এটা আমাদের লেকচার শিটের পেজ নাম্বার 5 এখানে আছে। এটাও 5 স্টার বা ইনফিনিটি স্টার।
আমি এখান থেকেও প্রশ্ন আসে আলটিমেটলি, কিন্তু এখানে ম্যাক্রোফেজটাকে যদিও বলেনি যে অ্যাডাপটিভ ইমিউনিটি পার্ট, বাট মনে রাখতে হবে ইট ইজ ট্রু ফর বোথ অফ দ্য আর্ম, বোথ আর্মের জন্যই ম্যাক্রোফেজ ইজ এ কমন সেল। বাকি পার্থক্যগুলো আমরা অলরেডি দেখতে পেরেছি। সো এটা ইজ ভেরি এনশিয়েন্ট ইনেট, সো প্রেজেন্ট বোথ ইন বোথ ভার্টিব্রেট অ্যান্ড ইনভার্টিব্রেট। অ্যাডাপটিভ ইমিউনিটি শুধুমাত্র ভার্টিব্রেটে থাকে, বাকি আর যেগুলো আছে এগুলো আমরা পারবো। সো এখান থেকে একটা কোশ্চেন ট্রু ফলসে আসার সম্ভাবনা খুব বেশি। এখন অ্যাডাপটিভ ইমিউনিটি, আমরা এই যে পেজ নাম্বার 5-এর যে সামারিগুলো আছে, এখানে সামারি দেওয়া আছে, ইনেট আর্ম, অ্যাডাপটিভ আর্মের বেশ কিছু কি পয়েন্টস দেওয়া আছে, এগুলো রিডিং নাইস টু নো, এবং এগুলো বাসায় আমরা পড়ে নেব, একদম অঙ্কের মতো মিলে যাবে, আমরা যতটুকু যা পড়েছি সব কিছু মিলে যাবে। এবার আমরা পড়ব অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, পেজ নাম্বার 7, পেজ নাম্বার 7, এখানে আমরা আসব। অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা আমাদের আছে পেজ নাম্বার 4-এ, সরি টু সে পেজ নাম্বার 4, এখানে নীলকালি করে দেওয়া আছে, ইটস স্পেসিফিক, ইমপ্রুভস আপন রিপিটেড এক্সপোজার, অর্থাৎ প্রাইমারি ইমিউন রেসপন্সের থেকে সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারি মানে ফার্দার রেসপন্সগুলো আরও পাওয়ারফুল হয়। ইট ইজ মিডিয়েটেড বাই লিম্ফোসাইটস, মানে বি সেল এবং টি সেল। কার্ডিনাল ফিচার্স অফ অ্যাডাপটিভ ইমিউনিটি, এটা 3 স্টার, এখানে যদিও নাই 3 স্টার বা 2 স্টার দেওয়া যেতে পারে এটাকে। এখানে শুধু বোল্ড লাইনগুলো পড়লে হবে, যেটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি, অথবা আমাদের লেকচার শিটের পেজ নাম্বার 4-এর মাঝামাঝি জায়গা আছে। স্পেসিফিসিটি আমরা জানি, ইমিউনোলজিক্যাল মেমোরি, এখানে মেমোরি সেল রোল প্লে করে এবং কুইক অ্যাকশন হয়, কুইক অনসেট অফ অ্যাকশন। অ্যাডিকটিভনেস, সেলফ লিমিটেশন এবং সেলফ থেকে নন সেলফকে আলাদা করার যে ক্যাপাবিলিটি। সেলস অফ অ্যাডাপটিভ ইমিউনিটি, এটাও 3 স্টার। আমরা ইতিমধ্যে এটা শিখে ফেলেছি যে লিম্ফোসাইটস আর এক্সক্লুসিভ পার্ট অফ অ্যাডাপটিভ ইমিউনিটি, সো টি সেল, বি সেল অ্যান্ড প্লাজমা সেল। নাও অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ, অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। আমাদের লেকচার শিটের পেজ নাম্বার 7, পেজ নাম্বার 8, এই জায়গাগুলোতে অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি সম্বন্ধে আলোচনা করা আছে। অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি দুটোই হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্লাসিফিকেশন। আমরা প্রথমেই পেজ নাম্বার 1-এ যে ক্লাসিফিকেশন আছে সেখানেই আমরা দেখেছি যে এই অ্যাক্টিভ প্যাসিভ ক্লাসিফিকেশন, এটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। প্রত্যেকটাকে আবার ফার্দার ন্যাচারাল, আর্টিফিশিয়াল এভাবে ভাগ করা গেছে। একটা জিনিস আমি মনে রাখতে বলেছিলাম, অ্যাক্টিভ ইমিউনিটি হয় অ্যান্টিজেন দিয়ে, প্যাসিভ ইমিউনিটি হয় অ্যান্টিবডি দিয়ে। সো আমরা যদি একটু বোর্ডে যাওয়ার চেষ্টা করি, আমরা ছবিটা যেটা দেখতে পাচ্ছি সেটা সেম, আমি সেটাই লিখব বোর্ডে, জাস্ট আমাদের যাতে খুব সহজে মনে থাকে এবং কখনো যাতে আমাদের ভুল না করি। অ্যাক্টিভ ইমিউনিটি মিডিয়েট হয় অ্যান্টিজেন দিয়ে, প্যাসিভ ইমিউনিটি মিডিয়েট হয় অ্যান্টিবডি দিয়ে। এই ওয়ার্ডটুকু শুধু মনে রাখতে হবে, এবং এটাকে আবার ন্যাচারাল, আর্টিফিশিয়াল করা যায়। যেমন ন্যাচারালি অ্যান্টিজেন এক্সপোজার হয় হচ্ছে ইনফেকশন, ওয়েদার সিমটোম্যাটিক অর অ্যাসিমটোম্যাটিক, ক্লিনিক্যাল, সাবক্লিনিক্যাল, প্যাথোজেন, সেটা অ্যান্টিজেন। আর্টিফিশিয়ালি অ্যান্টিজেন আমরা পুশ করি ভ্যাকসিনের মাধ্যমে, যে কোনো টাইপের ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, যে কোনো টাইপের ভ্যাকসিন আমরা। সো ভ্যাকসিনস আর আর্টিফিশিয়াল, অ্যাক্টিভ, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো ভ্যাকসিনস আর আর্টিফিশিয়াল, অ্যাক্টিভ, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এখানে আমরা খুব সহজেই পার্থক্য করতে পারবো জাস্ট এই পয়েন্টটা দিয়ে, অ্যান্টিজেন, অ্যাক্টিভ, অ্যান্টিবডি, প্যাসিভ। অ্যান্টিবডি এটাও ন্যাচারালি আমরা যাই হচ্ছে ব্রেস্ট মিল্কের মাধ্যমে, আইজিজিও কিছুটা যায়, আইজিএমও কিছুটা যায়, আর প্লাসেন্টা, ট্রান্সপ্লাসেন্টার মাধ্যমে আইজিজি। আমরা যদি আরও ক্লাসিফাই করি, ব্রেস্ট মিল্ক, ট্রান্সপ্লাসেন্টা, আইজিএ অথবা আইজিজি, ট্রান্সফার্স ফ্রম মাদার টু দ্য ফিটাস অর ইনফ্যান্ট। অ্যান্টিবডি আর্টিফিশিয়ালি আমি পুশ করি কিছু কিছু ইনফেকশাস ডিজিজে, যেমন আমরা পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস অফ র্যাবিস, কোনো একটা ডগ বাইট হলো, আমরা পোস্ট এক্সপোজার যে 5টা ডোজের যে শিডিউল আছে, যে 4টা ডোজের যে শিডিউল আছে, সেই 4টা ডোজের সাথে কিন্তু আমরা প্রথম ডোজের সাথে স্পেশালি
প্রথম ডোজের সাথে কিন্তু আমরা একটা ইমিউনোগ্লোবিলিনই দিই, অর্থাৎ র্যাবিস ভ্যাকসিনও যেমন দিই, র্যাবিস ইমিউনোগ্লোবিলিনও দিই ফর কুইক অনসেট অফ অ্যাকশন। সো এখানে হচ্ছে সবই ইমিউনোগ্লোবিলিনস বা আইভিআইজি। আমরা ডিপথেরিয়াতে দিতে পারি, র্যাবিসে দিতে পারি, হেপাটাইটিস বিতে দিতে পারি, অর্থাৎ এগুলোর বিরুদ্ধে ভ্যাকসিন দিয়েও আমরা ইমিউনাইজ করতে পারি অ্যাক্টিভলি, অথবা প্যাসিভলি অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিলিন পুশ করেও আমরা ইমিউনাইজ করতে পারি। কিছু নন ইনফেকশাস ডিজিজেও কিন্তু ইমিউনোগ্লোবিলিন পুশ করা যায়, যেমন গ্যালিনবেরি সিনড্রোম, জিবিএসও কিন্তু আমরা একটা খুব কমনলি এই ট্রিটমেন্ট অপশন, সেটা হচ্ছে আইভিআইজি, ইমিউনোগ্লোবিলিন তখন পুশ করা হয় এই অ্যান্টিবডির মাধ্যমে, আমরা প্যাসিভ ইমিউনিটি তৈরি করি। এটা আমরা কেন, এটার সুবিধাটা কি? অ্যাক্টিভ ইমিউনিটির থেকে প্যাসিভ ইমিউনিটির সুবিধাটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটিটা খুব তাড়াতাড়ি কাজ করে, যদিও এটার মানে ডিউরেশন অফ অ্যাকশন খুব কম, শর্ট লাস্টিং, বাট এটা খুব কুইক অনসেট অফ অ্যাকশন, এবং সেই কারণে প্যাসিভ ইমিউনিটিটা করা যায়। অনেক সময় মাইক্রোবায়োলজির ওভারল্যাপিং একটা কোশ্চেন আসে, সেখানে আমরা যাচ্ছি না, মাইক্রোবায়োলজিতে এটা ইন ডিটেইলস পড়াবে যে কোন কোন ইনফেকশনের বা প্যাথোজেনের এগেনস্টে বা ব্যাকটেরিয়ার এগেনস্টে বা ভাইরাসের এগেনস্টে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো দুটো টুলসই অ্যাভেলেবল, অর্থাৎ ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনোগ্লোবিনস দুটোই অ্যাভেলেবল। যেমন আমরা কয়েকটা বললাম যে র্যাবিস, ডিপথেরিয়া, হেপাটাইটিস বি, এরকম বেশ কয়েকটা আছে। টিটেনাস, আমরা জানি যে টিটেনাসের টিটি ভ্যাকসিনের সাথে সাথে আমরা পোস্ট এক্সপোজারে আমরা কিন্তু টিআইজিও দিই। সো এরকম এই এক্সাম্পলগুলো আমাদের মাইক্রোবায়োলজি থেকে পড়ে নিতে হবে। সো আমরা যেটা পড়ছিলাম অ্যাক্টিভ ইমিউনিটি ভার্সেস প্যাসিভ ইমিউনিটি, খুব সুন্দর চমৎকার একটা ছবি আছে। এই ছবিটা খুব ইউনিভার্সালি নিমোনিক হিসেবে ইউজ করা যায়, এত সুন্দর সহজ একটা ছবি। এবং পার্থক্য যেটা, এটা 5 স্টার বা ইনফিনিটি স্টার, আমাদের লেকচার শিটের পেজ নাম্বার 8 মাঝামাঝি জায়গায় আছে ইনফিনিটি স্টার বা 5 স্টার। এখানে আমরা যে টার্মগুলো পড়েছি, যে অ্যাক্টিভ ইমিউনিটি স্লো অনসেট বাট লং লাস্টিং, আর প্যাসিভ ইমিউনিটি আমি বলেছি যেটা আমাদের পারপাসফুলি অনেক সময় আমরা যেটা দিই, যে কুইক অনসেট অফ অ্যাকশন বাট শর্ট লাস্টিং। এখানে আমাদের সেকেন্ডারি ইমিউন রেসপন্স অকার্স অ্যাক্টিভ ইমিউনিটিতে, প্যাসিভ ইমিউনিটিতে সেকেন্ডারি ইমিউন রেসপন্স নট অকার্স। এখানে আমাদের কিছু জিনিস আমরা পরবর্তীতে পড়ব, যেমন অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ আমরা পড়লাম, যেমন ইনেট ভার্সেস অ্যাকোয়ার্ড আমরা পড়লাম, তেমনি প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি আমরা পড়ব, প্রাইমারি ইমিউন রেসপন্স ভার্সেস সেকেন্ডারি ইমিউন রেসপন্স। আমি বলেছি কোনোটার সাথে কোনোটা মেলানো যাবে না, তাহলে আমাদের কিন্তু মানে আসলে এটা ভুল, মানে প্রত্যেকটা টার্ম আলাদা লাইনকে এক্সপ্লোর করছে। ন্যাচারাল আর্টিফিশিয়াল এক্সাম্পলগুলো খুব সুন্দর করে বক্সের মধ্যে দেওয়া আছে, রিভিশন দেওয়ার সময় অবশ্যই আমরা পার্থক্যগুলো খুব ঝটপট করে আগে পড়ে ফেলবো, তাহলে আমাদের আর ডিটেইল করে প্রত্যেকটা পয়েন্ট পড়া লাগবে না। এখানেও একটা পার্থক্য আছে, এটা অনলাইন ইন্টারনেট থেকে নেওয়া, সো এটাও খুব ইজি, জাস্ট মিলিয়ে দেখার জন্য, আর কিছু না। অ্যাক্টিভ ইমিউনিটিতে ল্যাটেন্ট পিরিয়ড দেখা যাচ্ছে যে ফ্রম 4 days to 4 weeks, সো মানে হিউজ ল্যাটেন্ট পিরিয়ড। একটা ইনফেকশন ঢুকবে, মিনিমাম 5 থেকে 7 দিন সময় লাগবে এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য। সাপোজ একটা ডেঙ্গি ভাইরাস ঢুকলো এবং এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য মিনিমাম 5 থেকে 7 দিন, আইজিএম বা আইজিজি তৈরি হওয়ার জন্য মিনিমাম 5 থেকে 7 দিন আমার সময় লাগছে। কিন্তু প্যাসিভ ইমিউনিটি ইমিডিয়েট অ্যাডমিনিস্ট্রেশন, ইমিডিয়েট অ্যাকশন। সো ল্যাটেন্ট পিরিয়ড কাকে বলে এটা আমরা জানি, যে অ্যান্টিজেন বডিতে ঢোকার পর থেকে অ্যান্টিবডি তৈরি হওয়ার যে মাঝখানের যে সময়টা, সেটাকে বলছে ল্যাক ফেজ বা ল্যাটেন্ট ফেজ। সেখানে একটা ট্রু ফলস কোশ্চেন আছে, খুব ইজি, আমরা সহজ প্রশ্ন আমরা সবাই পারি আশা করি, পড়ে ফেলেছি। অ্যাক্টিভ ইমিউনিটি ইজ ইনডিউসড বাই প্লাসেন্টাল ট্রান্সফার অফ অ্যান্টিবডি। সবার আগে আমি যেটা খুঁজতে বলেছি যেটা অ্যান্টিজেন কিনা, কারণ অ্যাক্টিভ ইমিউনিটি বলেছে, সো অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্টিজেন দিয়ে হবে। এখানে প্লাসেন্টাল ট্রান্সফার অফ অ্যান্টিবডি আইজিজি, এটা তো অ্যান্টিবডি, সুতরাং এটা অ্যাক্টিভ ইমিউনিটি হবে না। কন্ট্রাক্টিং specific infection, contacting specific infection, yes, infection is an antigen, viral infection antigen, conjugate vaccination, all sort of vaccines I've already mentioned are antigens. Injection of monoclonal antibody, সেটা আইভিআইজি, সেটা কিন্তু প্যাসিভ ইমিউনিটি, যেহেতু সেটা অ্যান্টিবডি। সুতরাং নাম দেখেই কিন্তু বোঝা যায় যে কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে। খুবই সহজ প্রশ্ন,
অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাডাপটিভ ইমিউনিটি। এখানেও একটা খুব সুন্দর পার্থক্য আছে, এই পার্থক্যটা আমাদের রিভিউ করা পেজ নাম্বার 1-এ এটা আছে। এটা হচ্ছে আমাদের পড়াটাকে আরেকটু রিভাইজ দেওয়ার জন্য মজবুত করবে সেটা। ইনেট ইমিউনিটির মেইন যে টার্মগুলো সেগুলো এখানে দেওয়া, মেইন কম্পোনেন্টগুলো এখানে দেওয়া আছে। সেলুলার কম্পোনেন্ট আছে, কিছু হিউমোরাল কম্পোনেন্ট আছে, মেকানিক্যাল অ্যানাটমিক্যাল ব্যারিয়ার এগুলো আছে। অ্যাডাপটিভ ইমিউনিটিকে ফার্দার ক্লাসিফাই করেছে অ্যাক্টিভ, প্যাসিভ, এবং এখানে বলেছে যে অ্যাক্টিভ হচ্ছে when antigens are exposed to the body, প্যাসিভ হচ্ছে when antigens are not exposed to the body, I mean not contributed by the antigen, rather contributed by antibodies. Now live vaccine versus kill vaccine, পেজ নাম্বার 9 আমাদের লেকচার শিটে। এটা ওভারল্যাপিং একটা টপিক, মাইক্রোবায়োলজিতে আছে, সেখান থেকেও আমরা পড়ে নিতে পারবো। সেখান থেকেই বরঞ্চ আমরা ভালো করে পড়বো, আমাদের মাইক্রোবায়োলজি যখন লেকচার হবে সেখান থেকে খুব ডিটেইল করে এক্সাম্পলস এবং লাইভ এবং কিল ভ্যাকসিনের পার্থক্য আমাদেরকে শিখে নিতে হবে। এখান থেকে একটা প্রশ্ন মাইক্রোবায়োলজি থেকে আসবে, ওভারল্যাপিং হিসেবে ইমিউনোলজি থেকেও আসা বলা যায়। যেমন এখানে লাইভ ভার্সেস কিল্ড, লাইভ ভ্যাকসিনের অবশ্যই পাওয়ারফুল, লঙ্গার ইমিউনিটি, লঙ্গার এফিকেসি, লঙ্গার অ্যান্টিজেনিসিটি, গ্রেটার অ্যান্টিজেনিসিটি, সব কিছুই ভালো, বেটার। But one thing to remember, live vaccine may be virulent, so it cannot be given, it's contraindicated in immunocompromised state. So প্রশ্ন ঘুরিয়ে করতে পারে যে following are the live vaccines, এভাবে সরাসরি জানতে না চেয়ে বলতে পারে following vaccines cannot be given in immunocompromised state, অথবা ঘুরিয়ে বলতে পারে যে একটা লাইভ ভ্যাকসিন দিয়ে বলল যে BCG ভ্যাকসিন is contraindicated in, অথবা ওরাল পোলিও ভ্যাকসিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন সাচ কেসেস বা ইন দ্য ফলোয়িং কেসেস বলে কিছু ইমিউনোকম্প্রোমাইজ স্টেট থাকলো সেখানে, লিউকেমিয়া, HIV, এরকম কিছু বলা থাকলো। সো এরকম লাইভ ভ্যাকসিনস প্রেগনেন্সিতে বা ইমিউনোকম্প্রোমাইজ স্টেটগুলোতে কন্ট্রাইন্ডিকেটেড। আরেকটা জিনিস যেটা আমাদেরকে এখান থেকে জানতে হবে সেটা হচ্ছে স্ট্যাবিলিটি অ্যাট রুম টেম্পারেচার। এটা স্ট্যাবিলিটি অ্যাট রুম টেম্পারেচার, আমরা চেষ্টা করছি এখানে একটু লেজার পয়েন্টার পেন দেওয়ার। এটা হচ্ছে লো। লাইভ ভ্যাকসিনের সেটা হচ্ছে খুবই হিট ল্যাবাইল, খুবই থার্মোল্যাবাইল, এবং রুম টেম্পারেচারে এটার স্ট্যাবিলিটি কম, সো এটা ভালো একটা ভ্যাকসিন প্রিজার্ভার দরকার হয়। আর লাইভ ভ্যাকসিনের যে রুট সেটা হচ্ছে সেই ইনফেকশনের ন্যাচারাল রুটেই সাধারণত লাইভ ভ্যাকসিনটা দেওয়া হয়। যেহেতু এটা লাইভ, অর্থাৎ সে তার অ্যান্টিজেনিসিটিটা বেশি, তো সেক্ষেত্রে সে যে রুটে সেই প্যাথোজেনটা ইনফেকশন করে, সাচ অ্যাজ পোলিওর দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে সেভিন ওরাল পোলিও ভ্যাকসিন OPV, আরেকটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন IPV, যেটা কিল্ড। সো OPVটা দেওয়া হবে পোলিও যে রুটে ইনভেট করে, অর্থাৎ আমরা জানি পোলিও ফিকোরাল রুটে ট্রান্সমিট হয়, সো OPVটা লাইভ ভ্যাকসিনটা আমার জেনারেল যে রুট ফিকোরাল ইনফেকশনের প্যাথোজেনের সেই রুটে দিতে হবে, আর ইনঅ্যাক্টিভেটেড সেটা আমরা প্যারেন্টারাল রুটে আমরা দিব, IM এইভাবে আমরা দিব। সো এখানে আরেকটা পার্থক্য করার একটা জায়গা, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে ইমিউনোগ্লোবুলিনস প্রডিউসড, লাইভ ভ্যাকসিন এতটাই পাওয়ারফুল যে সেটার এগেনস্টে মানে ইমিউনোগ্লোবুলিন A এবং ইমিউনোগ্লোবুলিন G দুই ধরনের ইমিউনোগ্লোবুলিনই তৈরি হয় এই ভ্যাকসিনের এগেনস্টে, কিন্তু কিল্ড ভ্যাকসিনে অনলি IgG তৈরি হয়, অনলি IgG। এখানে কোনো IgA বা মিউকোজাল ইমিউনিটি দেওয়ার জন্য যে অ্যান্টিবডি যেটা, সেটা তৈরি হয় না। দিস থিং শুড বি রিমেম্বার্ড। তো অ্যান্টিবডি কাভারেজ এটা অবশ্যই ডেফিনেটলি লাইভ ভ্যাকসিনের বেশি, কারণ IgA তৈরি হচ্ছে, এবং ন্যাচারাল যে রুট যেটা প্যাথোজেনের, ফলে তার মিউকোজাল প্রোটেকশন সেটাও হচ্ছে, মিউকোজাল প্রোটেকশন, মিউকাস সিক্রেশন, এবং সেই সিক্রেশনেও IgA আমাকে ইনেট ইমিউনিটি দিচ্ছে। এখানে আমরা আরও ফার্দার ডিটেইলসে যাব, যখন আমরা অ্যান্টিবডি পড়ব তখন আমরা যাব যে অ্যান্টিবডিজ আর পার্ট অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, বাট সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিনস IgA সেগুলো ইনেট ইমিউনিটির একটা পার্ট।
ইপিআই শিডিউল থেকে অনেক সময় পরীক্ষায় আসে, এটা সাধারণত পেডিয়াট্রিক ফ্যাকাল্টিতে প্রশ্ন আসে। সো এটাও আমরা ফ্যাকাল্টি কোশ্চেন হিসেবে এটা আমরা ছেড়ে দিচ্ছি। হয়তোবা প্রশ্ন আসে যে ইপিআইতে কোন কোন ভ্যাকসিন দেওয়া হয়, কোন কোন ইনফেকশনের এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয়, অথবা একটা উইক বলে দিয়ে বলতে পারে যে এই উইকে কোন কোন ভ্যাকসিন দেওয়া হয়। লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিনগুলোর এক্সাম্পল পেজ নাম্বার 9-এর মাঝামাঝি জায়গায় খুব বক্স করে দেওয়া আছে লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিনের এক্সাম্পল। এটাও নিমোনিক দিয়ে মাইক্রোবায়োলজিতে পড়ানো হবে, যেমন বিসিজি লাইভ ভ্যাকসিন, টাইফয়েড লাইভ ভ্যাকসিন, চিকেন পক্স লাইভ ভ্যাকসিন। কিল ভ্যাকসিনের এক্সাম্পল, কিল ভাইরাল ভ্যাকসিনকে আমরা এরকম হেপাটাইটিস বি অথবা আমাদের যেগুলো আছে জাপানিজ এনকেফালাইটিস, ইনফ্লুয়েঞ্জা, এরকম আমাদের খুব সুন্দর করে লিস্ট করে ডকুমেন্ট করে আমরা মাইক্রোবায়োলজিতে পড়বো। সো এখানে আমি এই জায়গাটা স্কিপ করছি। সামারিটা আমরা সবাই দেখে নিব, যে পয়েন্টগুলো লেখা আছে এই পয়েন্টগুলো খুব সুন্দরভাবে অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি, লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, এই রিলেটেড কোশ্চেন মানে পয়েন্টগুলো লেখা। কোন কোন ভ্যাকসিনের মানে ভাইরাসের এগেনস্টে সব ধরনের ভ্যাকসিন আছে, যেমন পোলিওর এগেনস্টে লাইভও আছে, কিল্ডও আছে, ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে লাইভ আছে, কিল্ড আছে, সাব ইউনিট ভ্যাকসিন আছে, সব ধরনের ভ্যাকসিন আছে। তো এরকম কিছু কি পয়েন্টস এখানে লেখা আছে, এগুলো আমরা একটু দেখে নিব। এখানে একটা সিঙ্গেল বেস্ট আসছে, ইজি কোশ্চেন। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনস ইনক্লুড অল এক্সেপ্ট সাবিন পোলিও ভ্যাকসিন, এটা ট্রু, ওপিভি ওরাল। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, আমরা জানি ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে সব ধরনের ভ্যাকসিন পাওয়া যায় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেনস্টে। কলেরা ভ্যাকসিন, ভ্যারিসেলা ভ্যাকসিন, ভ্যারিসেলা মিনস চিকেন পক্স, ইটস এ লাইভ ভ্যাকসিন, লাইভ ব্যাকটেরিয়াল ভ্যাকসিন। রোটা ভাইরাস ভ্যাকসিন, রোটা ভাইরাসের এগেনস্টেও লাইভ কিল দুটোই আছে। কলেরা ভ্যাকসিন, দিস ইজ ফলস, দিস ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার। সো এটা হচ্ছে কিল্ড, এটাই অ্যান্সার। সেটা মাইক্রোবায়োলজির নলেজ, এখান থেকে আমাদের অ্যাপ্লাই করা লাগতে পারে। প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি। নাও আমরা এখন যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স ভার্সেস সেকেন্ডারি ইমিউন রেসপন্স। ইজি একটা টপিক, এবং এই টপিকটা আমাদের লেকচার শিটে আছে পেজ নাম্বার 23-তে, পেজ নাম্বার 23-তে এটা আছে। এটার সাথে কিন্তু আমাদের অ্যাক্টিভ প্যাসিভ বা ইনেট অ্যাকোয়ার্ড এভাবে আমাদের চিন্তা করলে চলবে না। এটা টার্মটা কি বুঝাতে চাচ্ছে সেটা আমরা চেষ্টা করলেই আমরা পারবো। যেমন প্রাইমারি ইমিউন রেসপন্স মানে বুঝাই যাচ্ছে যে এটা প্রথমবার যদি কোনো অ্যান্টিজেন আমাদের বডিতে ঢুকে, ডেঙ্গি 1, সাপোজ ডেঙ্গি 1 প্রথমবার আমাদের বডিতে ঢুকলো, তখন যে রেসপন্সটা হবে, যে ইনেট রেসপন্সটা হবে, যে ইমিউন রেসপন্সটা হবে, সেটাই হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স। আর যদি একই অ্যান্টিজেন, দ্য সেম অ্যান্টিজেন পরবর্তী দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার পরবর্তী যে কোনো সময় আমাদের বডিতে যখন ঢুকবে, তখন আগের তৈরি হয়ে থাকা যে মেমোরি সেল সেটা যে পরে কুইক অ্যাকশন করবে। সো এই পরবর্তী যে কোনোবার এন্ট্রি করলে যে ইমিউন রেসপন্স হবে সেটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। সো টার্মটা দেখেই ইজিলি বলতে পারা যায় যে কোনটার বেলায় কি ঘটবে। যেমন প্রথমবার আমাদের ল্যাটেন্ট ফেজটা খুব লম্বা হবে, প্রাইমারি ইমিউন রেসপন্সে ল্যাটেন্ট ফেজটা খুব লম্বা হবে, অর্থাৎ 5 থেকে 7 দিন, আরও বেশি হয়তো বা 2 সপ্তাহ এরকম সময় লাগবে যে অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য। এবং প্রথমবার যেহেতু মেমোরি সেল তৈরি হয়ে থাকবে, সো দ্বিতীয়বার যখন ওই সেম অ্যান্টিজেন আমাদের বডিতে ঢুকবে, তখন এই মেমোরি সেলটা রোল প্লে করবে, মেমোরি সেলটা তার রোল প্লে করবে, কুইক নিউট্রালাইজেশন অফ দ্য টক্সিন, কুইক ক্লিয়ারিং আউট অফ দ্য অ্যান্টিজেন্স, এই কাজগুলো করবে। এবং এ কারণে অ্যান্টিবডি অ্যাফিনিটি, অ্যান্টিবডির পাওয়ার, অ্যান্টিবডির ক্রস রিয়াকশন সব কিছুই অনেক বেশি থাকবে, সব কিছুই সেকেন্ডারি ইমিউন রেসপন্সে অনেক ফাস্টার হবে, অনেক স্ট্রঙ্গার হবে, খুব ইজি। আরেকটা জিনিস মনে রাখতে হবে যেটা পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে যেমন আরেকটা এখানে আছে, এটা যদিও আন্ডাররেটেড, যেমন ডোজ অফ অ্যান্টিজেন রিকোয়ার্ড, এখানে লার্জ ডোজ অফ অ্যান্টিজেন রিকোয়ার্ড প্রাইমারি ইমিউন রেসপন্সের জন্য, ওই যে সেই সব কিছুই স্লো আর কি। আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে মানে এর পরের বার যে কোনো সময় সামান্য অল্প ডোজের অ্যান্টিজেন ঢুকলেও ম্যাসিভ রেসপন্স হবে। পরীক্ষায় যেটা আরেকটা জিনিস যেটা আসবে খুব গুরুত্বপূর্ণ, এটা 5 স্টার একটা টপিক, 5 স্টার ইনফিনিটি স্টারের একটা পার্থক্য। সো পেজ নাম্বার 23 প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্সের পার্থক্য, এটা পেজ নাম্বার 24-এও আরেকটা সিমিলার টাইপ অফ ডিফারেন্স আছে, যে
প্রথমবারে 5 থেকে 7 দিন সময় লাগছে এবং দ্বিতীয়বার আওয়ার্স টু ডেজ, মানে উইদিন 24 আওয়ার্স টু 72 আওয়ার্স এর মধ্যেই রেসপন্সটা শুরু হয়ে যাচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে প্রিডোমিনেন্ট অ্যান্টিবডি ক্লাস। প্রিডোমিনেন্ট অ্যান্টিবডি ক্লাস এটাও আমাদের নিমোনিক আছে, আমরা খুব ইজিলি এটা মনে রাখতে পারবো, এটা খুব ইজি। প্রাইমারি হচ্ছে আইজিএম, কারণ প্রাইমারি বানানে এম আছে, প্রাইমারি বানানে এম আছে। সো প্রথম যে অ্যান্টিবডিটা তৈরি হবে আমাদের বডিতে কোনো অ্যান্টিজেনের এগেনস্টে সেটাও হচ্ছে এম, প্রাইমারি বানানে এম আছে, সো আইজিএম। সেকেন্ডারি দ্বিতীয় তৃতীয় চতুর্থবার এরপর যে কোনো ইনভেড হোক না কেন, যে কয়বারই, প্রত্যেকবার যে অ্যান্টিবডিটা প্রিডোমিনেন্টলি তৈরি হবে, আই মেনশন দ্য ওয়ার্ড প্রিডোমিনেন্টলি, অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা হয় আইজিএমটাও কিছুদিন পর ক্লাস সুইচিং করে আইজিজিতে কনভার্ট হয়, অর্থাৎ প্রাইমারি ইমিউন রেসপন্সে অ্যাকচুয়ালি আইজিএম, আইজিজি, আইজিএ, আইজিই সবই তৈরি হয়, সেকেন্ডারি ইমিউন রেসপন্সেও সেম, কিন্তু প্রিডোমিনেন্ট অ্যান্টিবডির কথা আসলে পরীক্ষায় আমরা জানতে চাচ্ছি। প্রিডোমিনেন্ট অ্যান্টিবডি সেকেন্ডারি ইমিউন রেসপন্সে হচ্ছে আইজিজি, আইজিজি। সো এইভাবেও মনে রাখতে পারি এম ফর এম, অথবা এমটা আগে মানে এইভাবেই আমাদের ইজি হবে মনে রাখাটা। সো প্রাইমারি ইমিউন রেসপন্সে আমাদের ল্যাগ ফেজটা হবে অনেক লম্বা, অ্যান্টিবডি তৈরি হতে 1 সপ্তাহ মিনিমাম সময় লাগবে, এবং অ্যান্টিবডি অ্যাফিনিটিটা বা রিয়াকশানগুলো খুবই কম, পুয়ার হবে। এই ছবিটা দেওয়া আছে আমাদের পেজ নাম্বার 23-তে, আমরা স্লাইডেও দেখতে পাচ্ছি যে প্রিডোমিনেন্ট অ্যান্টিবডি প্রাইমারি ইমিউন রেসপন্সে প্রথম আইজিএম ইজ দ্য ফার্স্ট অ্যান্টিবডি টু অ্যাপেয়ার ইন দ্য প্রাইমারি ইমিউন রেসপন্স, আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে আইজিজি ইজ দ্য ফার্স্ট অ্যান্টিবডি টু প্লে রোল। এবং এখানে ল্যাগ ফেজটা দেখা যাচ্ছে, দেখেন প্রায় 5 থেকে 7 দিন ল্যাগ ফেজ, অ্যান্টিজেন এক্সপোজারের পর অ্যান্টিবডি তৈরি হতে, আর এখানে আওয়ার্স টু ডেজ এটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। নাও আরেকটা কোশ্চেন আমরা যেটা পড়বো, আরেকটা টপিক, সেটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি ভার্সেস সেল মিডিয়েটেড ইমিউনিটি। আমি একটু পরেই আসবো, যখন আমরা পুরো ইমিউনিটির আর্মটা পড়ে ফেলবো, অ্যান্টিজেন প্রেজেন্টেশনটা পড়ে বলবো, তখন সব কিছু আবার অঙ্কের মতো মিলে যাবে, খুব ইজি। পরীক্ষায় যে কোনো কোশ্চেন পরবর্তীতে আমরা ফেস করতে গেলে খুব ইজিলি আমরা অ্যাপ্রোচ করতে পারবো, আমাদের একদম ভয় ডরবিহীন অ্যাপ্রোচ করতে পারবো। যেমন হিউমোরাল ভার্সেস সেল মিডিয়েটেড, হিউমোরাল টার্মটা শুনলে, আবারও বলছি, এটার সাথে ইনেট, অ্যাকোয়ার্ড, প্রাইমারি, সেকেন্ডারি, অ্যাক্টিভ, প্যাসিভ এগুলো মেলানো যাবে না। হিউমোরালের আরেকটা টার্ম, এটা টার্ম কঠিন মনে হতে পারে, এটার আরেকটা টার্ম আমরা মনে মনে বলবো অ্যান্টিবডি মিডিয়েটেড। সো ওয়ান ইজ অ্যান্টিবডি মিডিয়েটেড, অ্যানাদার ওয়ান ইজ সেল মিডিয়েটেড। আচ্ছা, হিউমারাল ইমিউনিটির বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির যে সেলসগুলো, সেই সেলসগুলো নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, ম্যাস্ট সেল, বি সেল, প্লাজমা সেল, এই জিনিসগুলো আসবে, বাট নেভার সাইটোটক্সিক টি সেল, নেভার আমার এই সাইটোটক্সিক টি সেলটাকে মেইনলি হিউমোরাল ইমিউনিটিতে আনা যাবে না। আর হিউমারাল ইমিউনিটির ফাংশন মূলত এই দুটো, একটা হচ্ছে নিউট্রালাইজেশন অফ দ্য টক্সিনস, আর একটা হচ্ছে এলিমিনেশন অফ এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া। সো রিমেম্বার দিস ওয়ার্ড, এক্সট্রা সেলুলার প্যাথোজেন, মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়াজ আর এক্সট্রা সেলুলার, কিন্তু ইন্ট্রাসেলুলার প্যাথোজেন যদি হয়, যেমন এক্সক্লুসিভ ইন্ট্রাসেলুলার, অবলাইগেট ইন্ট্রাসেলুলার, আমরা জানি সেটার নাম রিকেটশিয়া এবং ক্লামাইডিয়া, রিকেটশিয়া, ক্লামাইডিয়া, অথবা ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার, সালমোনেলা, মাইকোব্যাকটেরিয়াম, অথবা ইন্ট্রাসেলুলার অন্য কোনো প্যাথোজেন যেমন ভাইরাস, ইন্ট্রাসেলুলার প্রোটোজোয়াস, লিশমিনিয়া, প্লাজমোডিয়াম, ইন্ট্রাসেলুলার ফাঙ্গাস, ইন্ট্রাসেলুলার অ্যানি অর্গানিজম, সেই সেলের এগেইনস্টে কিন্তু প্রোটেকশন দিবে সেল মিডিয়েটেড ইমিউনিটি, নট হিউমোরাল ইমিউনিটি। এই জন্য এই লাইনটা আমাকে মার্ক করতে হবে। এবার আমরা পরীক্ষায় যেটা আসবে 5 স্টার বা ইনফিনিটি স্টার, সেটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি। এই সেল মিডিয়েটেড ইমিউনিটি এটাও আমাদের শিটে খুব সুন্দর করে দেওয়া আছে, এবং সেল মিডিয়েটেড ইমিউনিটির মেইন ফাংশন এই 4টা। সো এই 4টা ফাংশন এতটাই গুরুত্বপূর্ণ যে এই 4টা দিয়ে আমার সেল মিডিয়েটেড ইমিউনিটির ফাংশন বললেও এই কটা অ্যান্সার, আমাকে যদি সাইটোটক্সিক টি সেলের ফাংশন বলে তাহলেও এটা অ্যান্সার, আমাকে যদি ন্যাচারাল কিলার সেলের ফাংশন বলে তাহলেও এটা অ্যান্সার,
মানে এই 4টা ফাংশন যদি আমরা মনে রাখি তাহলে আমাদের আর কখনোই এই সিমিলার কোশ্চেনগুলো অ্যান্সার করতে ভুল হবে না। মনে রাখতে হবে ইন্ট্রাসেলুলার অর্গানিজম, ওয়েদার ইট ইজ ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, অবলাইগেটর অর ফ্যাকাল্টেটিভ, ওয়েদার ইট ইজ ইন্ট্রাসেলুলার ভাইরাস, প্যারাসাইট, প্রোটোজোয়া, ফাঙ্গাস, অথবা টিউমার সেল, গ্রাফট সেল, এই কয়েকটা। এবং মজার ব্যাপার হচ্ছে এই সবগুলোই কিন্তু ফরেন সেল না, মানে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা সরাসরি প্যাথোজেনকে কিল করছে না। হিউমোরাল বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি, সেই অ্যান্টিবডিটা সরাসরি ওই অ্যান্টিজেনটাকে কিল করছে বা নিউট্রালাইজ করছে, কিন্তু সেল মিডিয়েটেড ইমিউনিটিটা শুধু সেই সেলটাকেই কিল করছে বা ডেস্ট্রয় করছে যে সেলটা প্যাথোজেন দিয়ে ইনভেডেড হয়েছে, যে সেলটা নিওপ্লাস্টিক ট্রান্সফর্মড হয়েছে, যে সেলটা বাইরে থেকে ট্রান্সপ্লান্টেড হয়েছে। সো সেল মিডিয়েটেড ইমিউনিটি not actually against the pathogen itself, rather it is against the host cell that is affected by the pathogen, that is transformed into tumors. So এই 4টা ফাংশন খুবই গুরুত্বপূর্ণ, ইনফিনিটি ইম্পর্টেন্ট। সেলস ইনভলভড ইন সেল মিডিয়েটেড ইমিউনিটি, সো এই কাজগুলো কারা করছে? সেগুলো হচ্ছে ম্যাক্রোফেজ both part of actually humoral immunity, cell mediated immunity, both part of innate immunity, acquired immunity. So macrophage is always a linker in between two arms. Helper T cell, cytotoxic T cell এবং ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল দুই ধরনের ইমিউনিটি দেয়, তবে মেইনলি আমাদেরকে মনে রাখতে হবে সেল মিডিয়েটেড ইমিউনিটি। সেল মিডিয়েটেড ইমিউনিটি এই ফাংশন, বিশেষ করে সাইটোটক্সিক টি সেল বা CD8 সেলের ফাংশন এবং ন্যাচারাল কিলার সেলের ফাংশন সেম। যদি আমাকে পরীক্ষা জানতে চায় সেল মিডিয়েটেড ইমিউনিটির ফাংশন কী কী, তাহলেও ওই 4টা অ্যান্সার। যদি বলে সাইটোটক্সিক টি সেলের ফাংশন কী কী, সেম এই 4টা অ্যান্সার। যদি বলে ন্যাচারাল কিলার সেলের ফাংশন কী, সেম এই 4টা অ্যান্সার। খুবই ইজি। আমরা পরবর্তীতে আসব হিউমোরাল ভার্সেস সেল মিডিয়েটেড, আমাদের শীটেও এটা আছে, হিউমোরাল ভার্সেস সেল মিডিয়েটেড ইমিউনিটি। এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার ইনেট অ্যাডাপটিভ, মানে ইনেট ইমিউনিটি অ্যাডাপটিভ ইমিউনিটির সাথে আবার কোরিলেশন করেছে। ইনেট ইমিউনিটিকে আবার হিউমোরাল সেল মিডিয়েটেড, অ্যাডাপটিভ ইমিউনিটিকে আবার হিউমোরাল সেল মিডিয়েটেড, কম্পোনেন্টগুলোকে আলাদা করে করে বলেছে। সেল মিডিয়েটেড ইমিউনিটির ভিতরে ন্যাচারাল কিলার সেল আমরা পড়েছি, দ্যাট ইজ পার্ট অফ ইনেট ইমিউনিটি, আমরা আগেই এটা পড়ে আসছি। আর বাকি যে দুটো হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, দে আর পার্ট অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই জায়গাটা পড়লেই হবে। আর প্লাজমা সেল, বি সেল, এইগুলো ভুলেও আমরা সেল মিডিয়েটেড আনবো না। সেল মিডিয়েটেড ইমিউনিটির পার্ট প্লাজমা সেল, বি সেল, গ্র্যানুলোসাইটসগুলো, এগুলো আসবে না। সো এই কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আমরা পরবর্তীতে আমরা যখন বোর্ডে যাব তখন খুব ক্লিয়ার হয়ে যাবে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। সো অ্যান্টিবডির আর্ম যেখানে বি সেল, প্লাজমা সেল, সেইগুলোই এখানে কাজ করবে। হার্ড ইমিউনিটি, এটাও আমাদের বই লেকচার শিটে আছে, খুব ছোট করে অল্প করে লেখা আছে, যদিও পেজ নাম্বার 8-এ। আমরা জানি আমাদের কোভিড ভ্যাকসিনেশন চলছে ন্যাশনাল ওয়াইড। সো আমরা বলি যে প্রায় 1/2 অর্থাৎ 70% কোনো একটা এরিয়া পপুলেশনের যদি ইমিউনাইজড হয়ে যায় তাহলে প্যাথোজেন ট্রান্সমিট করার আর কেউ থাকে না। তো সেই কারণে দেখা যায় যে মোটামুটি বলা যায় যে 70-80% বা 90% যদি আরও ভালো হয়, যদি ইমিউনাইজড হয়ে যায়, পুরো কমিউনিটিটাই ইমিউনাইজড হয়ে যায়, সেটাই হচ্ছে হার্ড ইমিউনিটি, যে প্যাথোজেন ট্রান্সমিট করার আর কেউ থাকছে না। অর্থাৎ বাকি যারা ট্রান্সমিট করবে তারা সবাই তো ইমিউনাইজড। অ্যান্টিজেন প্রেজেন্টেশন, এখানে আমরা আসবো অ্যান্টিজেন প্রেজেন্টেশনে। এই জায়গাটাতে আমাদের খুব বেসিক কোর জায়গা ইমিউনোলজির, এবং সে কারণে এই জায়গাটাতে আমি চাইবো যে সবাই নেক্সট 5 to 10 মিনিটস আমরা খুব মনোযোগ দিয়ে, দরকার হলে আমরা একটা কফি খেয়ে আসতে পারি, চা খেয়ে আসতে পারি, একটা ব্রেক নিয়ে রিফ্রেশড হয়ে এই অ্যান্টিজেন প্রেজেন্টেশনের এই জায়গাটা আমরা একটু বোর্ডে ফোকাস করি। সবাই একটু বোর্ডে যাই। আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের যে ছবিটা স্লাইডে আছে সেটা আমরা একটু নজরে রাখি। আমাদের পেজ নাম্বার 12, পেজ নাম্বার 13, অ্যাকচুয়ালি পেজ নাম্বার 13,
এই জায়গাটা আমরা লেকচার শিটের এটার সাথে অ্যাটাচ থাকি এবং বোর্ডের এই ছবিটার সাথে অ্যাটাচ থাকি। আমরা বোর্ডে এবার মেলানোর চেষ্টা করি। সো আমাদের ইনেট ইমিউনিটি ছিল, এখানে কোনো একটা ইনেট ইমিউনিটির পার্ট ছিল আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম ছিল, আমাদের স্কিনে কেরাটিনাইজড ছিল, এটার আবার কেরাটিনাইজড ছিল এটার উপর দিয়ে। সো মোর প্রোটেকশন। যেখানে কেরাটিন নেই সেই জায়গাগুলোতে মিউকাস ছিল, বিভিন্ন মিউকোজাল প্রোটেকশন ছিল, এবং এখানে লাইসোজাইম ছিল, আইজিএ ছিল, এবং এখানে আরও অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল বলতে গেলে এখানে গ্যাস্ট্রিক হাই অ্যাসিডিক পিএইচ ছিল, যে বলা যায় যে লোহাও গিলে ফেলে স্টমাক। তো সেক্ষেত্রে সব প্যাথোজেন কিন্তু এই অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক, এখানে অনেকগুলো সিলিয়া আছে, রেসপিরেটরি এপিথেলিয়ামে আমাদের অনেক সিলিয়া আছে। তো এই যে এতগুলো গড গিফটেড কনজেনিটাল ব্যারিয়ার, এগুলোকে ক্রস করে যখন, এগুলো হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, নন স্পেসিফিক বা ইনেট ইমিউনিটির ফার্স্ট লাইন ডিফেন্স, এগুলোকে ক্রস করে সামহাও যদি কোনো প্যাথোজেন ইনভেট করেই ফেলে, বডির ভিতরে এন্টার করে, তখন রোল প্লে করবে, মানে সেটাকে ডিফেন্ড করার জন্য। সাপোজ দিস ইজ এ প্যাথোজেন, এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে প্রথম যে সেলটা চলে আসে সেটা হচ্ছে ম্যাক্রোফেজ, ওয়েদার ইদার মনোসাইট ইন ব্লাড অর টিস্যু ম্যাক্রোফেজ। যেই টিস্যুতে অ্যাটাক হবে সেই রেসিডেন্ট টিস্যু ম্যাক্রোফেজ, ওয়েদার কাপফার সেল অথবা মাইক্রোগ্লিয়া অথবা অস্টিওক্লাস্ট অথবা হিস্টোসাইট, ল্যাঙ্গারহ্যান্স, যেটাই হোক না কেন, সেই ম্যাক্রোফেজগুলো অনেকটা অ্যামিবয়েড, তার সিউডোপড আছে অনেক, সে সিউডোপড দিয়ে সেই ম্যাক্রোফেজটা তার ম্যাক্রোফেজের সাপোজ লাইসোজোম, আমি বলছি এটা হচ্ছে ম্যাক্রোফেজের লাইসোজোম। তো ম্যাক্রোফেজ এই প্যাথোজেনটাকে ফ্যাগোসাইটোসিস করে, আমরা সবাই জানি। তো ফ্যাগোসাইটোসিস করার সময়ও আবার অ্যাটাচমেন্ট, ফ্যাগোসাইটোসিস আবার ফার্দার স্টেপ আছে 3টা, আমরা পড়েছি। আমাদের প্যাথোলজির ওভারল্যাপিং কিছু নলেজ লাগে এখানে, যেমন ফার্স্টে অ্যাটাচমেন্ট হয়, 3টা স্টেপ। তার মধ্যে ফার্স্টে অ্যাটাচমেন্ট, দ্বিতীয় হচ্ছে এনগালফমেন্ট, গিলে খেয়ে ফেলা, এবং লাস্ট অফ অল ডিগ্রেডেশন বাই দ্য লাইসোজোম এনজাইমস। এই 3টা স্টেপ হচ্ছে ফ্যাগোসাইটোসিসের স্টেপ। এবং এখানে এই প্যাথোজেনকে ম্যাক্রোফেজ সহজে চিনতে পারে না, কারণ আমাকে তো ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে যে দিস অর্গানিজম ইজ নট এ হোস্ট সেল, ইজ নট এ হোস্ট টিস্যু। তো এটা একটা এনিমি, এটা আমার ম্যাক্রোফেজটা চিনতে পারে তার রিকগনিশন রিসেপ্টর দিয়ে। এটাকে আমরা বলছি প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। আমি এগুলো গ্রিন কালার করে দিচ্ছি। প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, যে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরগুলো দিয়ে সে বুঝতে পারে যে এই ইনভেডেড অর্গানিজমটা বা এই সেলটা বা এই অ্যান্টিজেনটা, এটা কি আসলে হোস্ট অ্যান্টিজেন নাকি ফরেন অ্যান্টিজেন, মানে এটা কি হোস্ট না ফরেন টিস্যু, এটা সে ডিটেক্ট করতে পারে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর বা PRR এটা দিয়ে। এবং সে পুরো অর্গানিজমটাকে ডিটেক্ট করে তা না, অ্যাকচুয়ালি যেটা হয় এই অর্গানিজমের সেল সারফেসে, সাপোজ ইটস এ ব্যাকটেরিয়া, সো ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে, আউটার মেমব্রেন আছে, সেখানে এমন কিছু সাবস্টেন্স আছে, এমন কিছু মলিকিউল আছে, যে মলিকিউলগুলাই অ্যাকচুয়ালি অ্যান্টিজেন হিসেবে মানে প্রেজেন্ট করে এবং এটাকে ডিটেক্ট করে হচ্ছে এই ম্যাক্রোফেজের প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরগুলো। সো সেই মলিকিউলগুলোকে আমরা বলছি প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। নামগুলো শুনে একটু হায়ারোগ্লিফিক মনে হতে পারে, বাট ইটস ভেরি মাচ ইজি টু রিমেম্বার। এই প্যাথোজেনের গায়ে থাকে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, প্যাম্প। ম্যাক্রোফেজ শুধু যে ইনফেকশাস অর্গানিজমকে ফ্যাগোসাইটোসিস করে তা না, সে কিন্তু ডেড সেলকেও ওয়াশ আউট করে। আমাদের অ্যাপোপ্টোসিস বা আমাদের ইনফ্ল্যামেটরি যে রিয়াকশন, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ডেড সেল তৈরি হয়। তো সেই ডেড সেলগুলোকে এনগালফ করা এবং ক্লিয়ার আউট করা, লাইসোজোম দিয়ে একদম ভ্যানিশ করে দেওয়া, সেটার কাজও কিন্তু ম্যাক্রোফেজ করে। সো ম্যাক্রোফেজ এই তার প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর দিয়ে
প্যাথোজেন অ্যাসোসিয়েটেড নামগুলো শুনেই বোঝা যায় যে কোনটার আসলে কি কাজ। যেমন প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নকে সে ডিটেক্ট করে, অথবা ড্যামেজ অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নকে ডিটেক্ট করে। আমি যেটা বললাম যে ডেড সেলের গায়ে যেটা থাকে সেটাকে আমরা বলছি ড্যাম্প, আর অ্যান্টিজেনের মানে প্যাথোজেনের গায়ে যেটা থাকে সেটাকে আমরা বলছি প্যাম্প। সো এই প্যাম্প বা ড্যাম্প এগুলোকে কিন্তু এই ম্যাক্রোফেজের প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরগুলো রিড করে, রিকগনাইজ করে, এবং এরপরে অ্যাটাচ করে, তারপরে ইনভেট করে ফেলে, এটাকে একদম ইনভেট করে ফেলে। আমি একদম স্কিপ করছি এই জায়গাটা। সাপোজ সে ইনভেট করে ফেললো, ম্যাক্রোফেজটা তার বডির ভিতরে প্যাথোজেনটাকে নিয়ে ফেললো, এবং এই প্যাথোজেনটাকে লাইসোজোমাল এনজাইম দিয়ে যখন সে কিল করবে, তো লাইসোজোমের প্যাথোজেনটাকে যখন সে ইনভেট করে একটা ফ্যাগোজোমের ভেতরে সে ইনভেট করে। সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকেই এটা তৈরি হয়, একটা ফ্যাগোজোমের ভিতরে সে ঢুকে পড়ে। এই ফ্যাগোজোমের সাথে এই লাইসোজোমটা তখন ফিউজড হয়, এটা তখন ফিউজড হয়, আরও অন্যান্য লাইসোজোমগুলো তখন ফিউজড হয়, যেটা একটা তৈরি করে সেটাকে আমরা বলছি ফ্যাগোলাইসোজোম। সো ফরমেশন অফ ফ্যাগোলাইসোজোম, যে ফ্যাগোজোমের সাথে লাইসোজোমগুলো ফিউজড হলো। এখনই যেটা হবে যে লাইসোজোম তার অক্সিজেন ডিপেন্ডেন্ট অথবা অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম, অক্সিজেন ডিপেন্ডেন্ট হলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যেটা ফ্রি রেডিক্যালস, অথবা অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট যে কিলার এনজাইমগুলো আছে, নটোরিয়াস কিলার এনজাইম, ডিগ্রেডেটিভ ডাইজেস্টিভ এনজাইম, সেগুলো দিয়ে হয়তো বা কিল করবে। তো এই ফ্যাগোলাইসোজোম পরে এই ব্যাকটেরিয়াটাকে একদম টুকরা টুকরা করে ফেলে, ইমালসিফাইড করে ফেলে, ডিগ্রেড করে ফেলে। এগুলো হচ্ছে এখন ব্রেকডাউন প্রোডাক্টস অফ দ্য প্যাথোজেন, ম্যাক্রোফেজের ভিতরে আছে। এখন ম্যাক্রোফেজ যদি এটাকে পুরোটাই মাল্টিপল ওয়েজে এই রেসপন্সটা এখন হতে পারে, ঠিক এই জায়গাটা থেকে এমন হতে পারে যে এটা এখানেই থেমে গেল, এই ঘটনাটা এখানেই থেমে গেল, ইনেট ইমিউনিটি নন স্পেসিফিক ইমিউনিটি ইজ এনাফ টু ডিফেন্ড দ্য প্যাথোজেন। অথবা যেটা করলো, সে হ্যান্ডওভার করলো এই প্যাথোজেনের মলিকুলগুলোকে এপিটোপ হিসেবে, সে শো করলো তার সেল সারফেসে, ইয়েস আই হ্যাভ গট সামথিং। এপিটোপ হিসেবে সে তার সেল সারফেসে শো করলো এই ব্রেকডাউন প্রোডাক্টগুলোকে, যে আমি যা করার করে ফেলেছি, এখন আমি আর পারছি না, সো আই এম হ্যান্ড ওভারিং ইট টু অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সো এখন শুরু হলো এই অ্যাকোয়ার্ড ইমিউনিটির কাজ, অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ। অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটিতে আমরা জানি লিম্ফোসাইটস মেইন রোল প্লে করে, লিম্ফোসাইটস, টি সেলস অ্যান্ড বি সেলস। সো ম্যাক্রোফেজ এই প্যাথোজেনটাকে তখন শো করে তার সেল সারফেসে যে আই হ্যাভ গট সামথিং অ্যান্ড আই হ্যাভ ডান হোয়াট এভার আই ক্যান ডু অ্যান্ড আই ওয়ান্ট টু লেট সামওয়ান এলস মিনস লিম্ফোসাইটস টু ডিল উইথ ইট। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যে মলিকিউলের মাধ্যমে সে প্রেজেন্ট করে সেই মলিকিউলটা হচ্ছে MHC2। এটা একটা প্রোটিন মলিকুল, WBCর গায়ে থাকে, এই জন্য এটাকে আগে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেনও HLO বলতো এটাকে। তো এই প্রোটিন মলিকুল যেটা WBCর গায়ে থাকে MHC2, সেটার মাধ্যমে সে প্যাথোজেনটাকে শো করে, প্রেজেন্ট করে, সেই অ্যান্টিজেনটাকে সে প্রেজেন্ট করে হেল্পার টি সেলের কাছে। সাপোজ দিস ইজ এ হেল্পার টি সেল। সো হেল্পার টি সেল সে এটাকে রিসিভ করবে, ম্যাক্রোফেজ তাকে যেটা হ্যান্ডওভার করেছে, বাট সে রিসিভ করে যেটা দিয়ে, সেটা হচ্ছে টি সেল রিসেপ্টর। টি সেল রিসেপ্টর নাম শুনে বোঝা যাচ্ছে টি সেলের গায়ে থাকে, এই জন্য এটার নাম টি সেল রিসেপ্টর, খুব ইজি। সো টি সেল রিসেপ্টর দিয়ে সে এটাকে রিসিভ করে। সো দিস ইজ অ্যান্টিজেন প্রেজেন্টেশন, বাট নট দিস ইজ দ্য এন্ড, দিস ইজ নট দ্য এন্ড। অর্থাৎ হেল্পার টি সেল, এই হেল্পার টি সেলটা অ্যাকচুয়ালি T0 সেল, টি হেল্পার জিরো সেল। অর্থাৎ বলা যেতে পারে অনেকটা বোনম্যারু হেমাটোপয়েটিক স্টেম সেল যেগুলো, সেখান থেকে আমাদের যে ব্লাড সেলগুলো তৈরি হয়, সেখানে কমন মাইলয়েড প্রিকারসর যেমন থাকে, কমন লিম্ফয়েড প্রিকারসর যেমন থাকে, সেখানেও এরকম বলা যেতে পারে যে এটা একটা কমন হেল্পার টি সেল বা
এটাকে বলা যেতে পারে একটা নাইভ, একটা বলা যায় যে নাইভ টি সেল বা নিওনেট টি সেল। সে জানে না তার ফাংশন কি, সে জানে না সে কোন ধরনের হেল্পার টি সেলে সে ডিফারেন্সিয়েটেড হবে, ওয়েদার হেল্পার T1 হবে নাকি টি হেল্পার 2 হবে নাকি টি হেল্পার 17 হবে, সে এটা জানে না। সো এটাকে একটা বলা যেতে পারে কমন হেল্পার টি সেল। সেই নাইভ হেল্পার টি সেল বা কমন হেল্পার টি সেল বা টি হেল্পার 0 সেল, সেটা টি সেল রিসেপ্টর দিয়ে MHC2 অ্যান্টিজেন কমপ্লেক্সটাকে সে রিসিভ করলো, ম্যাক্রোফেজ অ্যান্টিজেন প্রেজেন্ট করলো তার কাছে, বাট দিস বন্ডিং ইজ নট এনাফ টু গেট রেসপন্স ফ্রম দ্য হেল্পার টি সেল। রিমেম্বার দিস থিং, দিস বন্ডিং ইজ নট এনাফ। সো আরও কিছু কো বন্ডিং দরকার হয়। অনেক সময় বলা যেতে পারে এরকমভাবে যে আমরা কারোর সাথে হ্যান্ডশেক করছি, এক হাত দিয়ে হ্যান্ডশেক করছি, সেটাতে যতটুকু বন্ডিং তৈরি হয় বা মোহাব্বত বুঝায়, আমরা যার সাথে আলিঙ্গন করি, কোলাকুলি করি, সেটাতে আরও শক্তিশালী পাওয়ারফুল বন্ডিং বোঝায়। সো ম্যাক্রোফেজ যেটা কি করে, সে আরও কিছু কো বন্ডিং তৈরি করে, হেল্পার টি সেলের সাথে আরও কিছু কো বন্ডিং তৈরি করে, এটাকে বলছে কো স্টিমুলেটরি মলিকিউলস। আরও অনেকগুলো কো স্টিমুলেটরি মলিকিউলগুলো তৈরি হয়, হেল্পার টি সেলের কিছু মলিকিউল থাকে, এগুলো ক্লাস্টার ডিফারেন্সিয়েশন সিডি মলিকিউলস অনেক সময় বলে, যে ম্যাক্রোফেজের CD80 বা B7 সেটার সাথে হেল্পার টি সেলের CD28টা বাইন্ড করে। আমরা স্লাইডে দেখতে পারবো খুব ইজিলি যে ম্যাক্রোফেজের CD80 বা এটার আরেকটা নাম হচ্ছে B7 লিগান্ড, এটার সাথে বাইন্ড করে হেল্পার টি সেলের CD28। সো এটাও একটা কোস্টিমুলেটরি মলিকুল, কো বন্ড। সো এরকম অনেকগুলো অ্যাকচুয়ালি কো বন্ডিং তৈরি হয়, আরও অনেকগুলি কো বন্ডিং তৈরি হয়। রিমেম্বার দিস থিং, এরপরও হেল্পার টি সেল রেসপন্স করে না, সে তার ইফেক্ট বা রেগুলেটরি ইফেক্ট বা ইফেক্টর ফাংশন বা রেগুলেটরি ফাংশন সে দেখায় না। ম্যাক্রোফেজকে তখন বাধ্য হয়ে কিছু সাইটোকাইন রিলিজ করতে হয়। মানে দেখা যায় যে অনেক সময় এরকম হয় না যে ঘুম থেকে সে জাগছে না, তো সেক্ষেত্রে তখন ম্যাক্রোফেজ যেটা করে, বেশ কিছু সাইটোকাইন রিলিজ করে টু স্টিমুলেট দ্য নাইভ টি সেল, দ্য কুইজেন্ট টি সেল, টু স্টিমুলেট অর টু অ্যাক্টিভেট ইট। সেই ইন্টারলিউকিনস বা সেই সাইটোকাইন্স, সেই সিগন্যালিং মলিকিউলস, সেটা হচ্ছে ইন্টারলিউকিন 12, ইন্টারলিউকিন 12, অথবা বলা যেতে পারে যে এখানে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, আরও অনেক ইন্টারলিউকিনস আছে, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8, ইন্টারলিউকিন 12, অনেক রকমের ইন্টারলিউকিন, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং আরও অন্যান্য সাইটোকাইন ম্যাক্রোফেজ থেকে রিলিজড হয়। বাট অ্যান্টিজেন প্রেজেন্টেশনে আমরা এই দুটো নাম মনে রাখবো, একটা হচ্ছে ইন্টারলিউকিন 12 মেইনলি। সো এটা যখন সিক্রেট করা শুরু করে, সাইটোকাইন্স মিনস সিগন্যালিং মলিকিউলস সিক্রেটেড ফ্রম দ্য সেল। সাইট মানে সেল, কাইন্স মানে হচ্ছে সাবস্ট্যান্স, যেটা কিনা সিগন্যাল ক্যারি করে নিয়ে যাচ্ছে, কোনো একটা মেসেজ ক্যারি করে নিয়ে যাচ্ছে। সো দিস ইজ কল্ড এ সাইটোকাইন। সাইটোকাইন মে বি ইন্টারলিউকিন, সাইটোকাইন মে বি প্রোস্টাগ্ল্যান্ডিন, সাইটোকাইন মে বি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারফেরন্স, বিভিন্ন রকমের সাইটোকাইন থাকতে পারে। এটা একটা আমব্রেলা টার্ম। যে সাইটোকাইন ম্যাক্রোফেজ বা মনোসাইট থেকে রিলিজ হয়, সেটাকে আমরা সিনোনিমাসলি ইউজ করতে পারি বা আরও স্পেসিফাই করে ইউজ করতে পারি মনোকাইন। যে সাইটোকাইনটা লিম্ফোসাইট থেকে রিলিজ হয়, যে সাইটোকাইনটা লিম্ফোসাইট থেকে রিলিজ হয়, সেটাকে আমরা আদর করে ডাকতে পারি লিম্ফোকাইন, আদর করে ডাকতে পারি লিম্ফোকাইন। যে সাইটোকাইনটা কোনো একটা ইনফেকশাস সাইটে বা কোনো একটা ইনফ্লামেটরি সাইটের কাছে সকল ইমিউন সেলগুলোকে বা রেসপেক্টিভ কোনো ইন্ডিভিজুয়াল ইমিউন সেলগুলোকে কাছে ডেকে নিয়ে আসে, যেটাকে আমরা বলি কেমোট্যাক্সিস, সেই সাইটোকাইনকে আমরা বলি কেমোকাইন। এটা হচ্ছে তার কোন সেল থেকে এটা রিলিজড হচ্ছে, কি ফাংশন করছে, এগুলোর উপর বেস করে বিভিন্ন সাইটোকাইনকে বিভিন্ন নামে ডাকা যায়। সাইটোকাইন ইজ অ্যান আমব্রেলা টার্ম। যেমন এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে যখন হেল্পার ম্যাক্রোফেজ ইন্টারলিউকিন 12 রিলিজ করে, টি সেলকে স্টিমুলেট করে যে আমি তো অ্যান্টিজেন প্রেজেন্ট করলাম, অনেক কিছুই করলাম, তুমি এবার তোমার রেসপন্সটা দেখাও। হেল্পার টি সেল ইন রেসপন্স সে গামা ইন্টারফেরন আরেকটা সাইটোকাইন রিলিজ করে বা লিম্ফোকাইন রিলিজ করে,
গামা ইন্টারফেরন, আমরা জানি ইন্টারফেরন আলফা বিটা গামা এগুলো আছে, গামা ইন্টারফেরন রিলিজ করে ম্যাক্রোফেজকে আবার ফার্দার অ্যাক্টিভেট করে, অর্থাৎ এই সাইকেলটা যাতে এটা যাতে রিসাইকেল করতে পারে এই প্রসেসটা, সেটার ব্যবস্থা করে হচ্ছে এই গামা ইন্টারফেরন। অর্থাৎ ম্যাক্রোফেজ যাতে স্টিমুলেট আরও হতে পারে, আরও ফ্যাগোসাইটোসিস করতে পারে এবং আরও অ্যান্টিজেনকে যাতে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করতে পারে, সেই ব্যবস্থা করে হচ্ছে এই গামা ইন্টারফেরন, যেটা রিলিজ হয় হেল্পার টি সেল থেকে। সো রিমেম্বার দিস থিং, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইজ রিলিজড বাই ম্যাক্রোফেজ অ্যান্ড গামা ইন্টারফেরন ইজ রিলিজড বাই হেল্পার টি সেল। এবং এই বন্ডিং কোবন্ডিং, দিস থিং ইজ অ্যান্টিজেন প্রেজেন্টেশন। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে MHC2 থাকে। সো এই সব কিছুই আমরা পড়ে ফেলেছি। হেল্পার টি সেল, নাও এখানে আমরা যদি আসি যে অ্যাডাপটিভ ইমিউনিটিটাকে, অ্যাডাপটিভ ইমিউনিটি কীভাবে এখন রেসপন্স দেখাবে, কিভাবে এই অ্যান্টিজেনটাকে এখন ডিল করবে, আমরা এখন সেটাতে আসব। ওয়েলকাম ব্যাক। আমরা ছিলাম অ্যান্টিজেন প্রেজেন্টেশনে, আমরা পড়ছিলাম যে কিভাবে ম্যাক্রোফেজ তার সেল সারফেসে MHC2 এর মাধ্যমে, বিভিন্ন কো বন্ডিংয়ের মাধ্যমে, বিভিন্ন সাইটোকাইন রিলিজ করার মাধ্যমে তার এনগালফ করা যে ফ্যাগোসাইটস টোজড করা যে অ্যান্টিজেন, সেটাকে কিভাবে হেল্পার টি সেলের কাছে সে প্রেজেন্ট করে। আমরা বোর্ডে অলরেডি এটার একটা অংশ দেখে ফেলেছি যে হেল্পার টি সেল নাও বিন স্টিমুলেটেড অর অ্যাক্টিভেটেড। সে একটা কমন হেল্পার টি সেল, সে একটা নাইভ কুইজেন্ট নিউনেট হেল্পার টি সেল। সে যে কোনো হেল্পার টি সেলের সাবক্লাসে কনভার্ট হতে পারে। টি হেল্পার 1-এ কনভার্ট হতে পারে, টি হেল্পার 2-তে কনভার্ট হতে পারে, টি হেল্পার 17-এ কনভার্ট হতে পারে, 3টা সিকুয়েলিতে কনভার্ট হতে পারে। হেল্পার টি সেল যখন স্টিমুলেটেড হয় তখন যে কোনো সাবক্লাসে সে কনভার্ট হতে পারে। সেটা হতে পারে টি হেল্পার 1, সেটা হতে পারে টি হেল্পার 1, সেটা হতে পারে টি হেল্পার 2, সেটা হতে পারে টি হেল্পার 17। হেল্পার টি সেল যে কোনো একটা সাবক্লাসে কনভার্ট হতে পারে। এখন টি হেল্পার 1 যদি অ্যাক্টিভেটেড হয়, মানে টি হেল্পার 0 যদি টি হেল্পার 1-এ কনভার্ট হয়, অ্যাকচুয়ালি টি হেল্পার 1 যেটা করে, সে ইন্টারলিউকিন 2 রিলিজ করে, ইন্টারলিউকিন 2 রিলিজ করে এবং সে ইন্টারলিউকিন 2 রিলিজ করে সে সাইটোটক্সিক টি সেলে কনভার্ট হয়। আমরা এটাকে একটু ড্রাগন টাইপ এঁকে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। যে ইন্টারলিউকিন 2 সাইটোকাইন যদি রিলিজ করে তাহলে সাইটোটক্সিক টি সেলে সে কনভার্ট হয়, মানে সাইটোটক্সিক টি সেলকে সে অ্যাক্টিভেট মানে স্টিমুলেট করে, অ্যাক্টিভেট করে। যদি টি হেল্পার 2 অ্যাক্টিভেশন হয় তাহলে ইন্টারলিউকিন 4 রিলিজ করে, ইন্টারলিউকিন 4 অর ইন্টারলিউকিন 5, মেইনলি ইন্টারলিউকিন 4 রিলিজ করার মাধ্যমে সে বি সেলে কনভার্ট হয়। বি সেলে অ্যাকচুয়ালি বি সেলকে স্টিমুলেট করে, বি সেলকে কনভার্ট হয় না, অ্যাকচুয়ালি বি সেলকে স্টিমুলেট করে এবং বি সেল পরবর্তীতে তার ফাংশন করে। যদি ইন্টারলিউকিন 17 অ্যাক্টিভেটেড হয়, ইন্টারলিউকিন মানে কনভার্ট হয়, ইন্টারলিউকিন 7 টি হেল্পার 17 যদি অ্যাক্টিভেটেড হয় তখন টি হেল্পার 17 তার নামের সাথে মিল করে ইন্টারলিউকিন 17 রিলিজ করে এবং সেও বি সেলকে অ্যাক্টিভেশন করে। পাশাপাশি সে নিউট্রোফিল অ্যাকুমুলেশন করে, সে নিউট্রোফিলকে সাইট অফ ইনফেকশন, সাইট অফ ইনফ্লামেশন সে নিয়ে আসে, এটাও তার একটা ফাংশন। আমাদেরকে মেইনলি পরীক্ষা মনে রাখতে হবে এই দুটো মনে রাখতে হবে যে টি হেল্পার 1 ইন্টারলিউকিন 2 রিলিজ করে সাইটোটক্সিক টি সেলকে CD8 বা সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভ করার মাধ্যমে, স্টিমুলেট করার মাধ্যমে সে তার ফাংশন রোল প্লে করে। কি কি ফাংশন আমরা অলরেডি পড়ে ফেলেছি। সাইটোটক্সিক টি সেলের ফাংশন ওই 4টা। সাইটোটক্সিক টি সেলের ফাংশন হচ্ছে ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, সাপোজ এখানে আমরা লিখলাম না, আমরা অলরেডি জানি, এটা মুখস্থ। ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, ইন্টারসেলুলার ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, টিউমার সেল, গ্রাফট সেল। সাইটোটক্সিক টি সেল, সেল মিডিয়েটেড ইমিউনিটি একটা কম্পোনেন্ট।
ইন্টারলিউকিন 4 যদি রিলিজ করে টি হেল্পার 2, তার মাধ্যমে সে বি সেলকে অ্যাক্টিভেট করে এবং বি সেলের কাজ হচ্ছে প্লাজমা সেলে কনভার্ট হওয়া। প্লাজমা সেলে কনভার্ট হওয়া, সাপোজ এটা একটা প্লাজমা সেল, এবং প্লাজমা সেলের ভেতরে যে সাইটোপ্লাজম আছে, যে রাইবোজোম আছে, সেটাতে অ্যান্টিবডি তৈরি করা এবং সেই ইমিউনোগ্লোবুলিনের মাধ্যমে অ্যান্টিজেনটাকে কিল করা। ইন্টারলিউকিন 17 এটা আমরা স্কিপ করছি, এটাও নিউট্রোফিল অ্যাকুমুলেশন সে করে। সো এই আর্মটা অর্থাৎ টি ম্যাক্রোফেজ, দেন হেল্পার সেল, দেন হেল্পার 1, দেন ইন্টারলিউকিন 2, দেন CD8 আর সাইটোটক্সিক টি সেল, সেল মিডিয়েটেড ইমিউনিটি, এটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটির আর্ম। আর ম্যাক্রোফেজ, টি হেল্পার 0, টি হেল্পার 2, ইন্টারলিউকিন 4, বি সেল, প্লাজমা সেল, অ্যান্টিবডি, সেটা হচ্ছে হিউমোরাল আর্ম বা হিউমোরাল ইমিউনিটি বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির আর্ম। প্রত্যেকটার ফাংশন আছে। আমরা বলেছি যে CD8 এর ফাংশনগুলো সেল মিডিয়েটেড ইমিউনিটির ফাংশনগুলো, আর বি সেলের ফাংশনগুলো বা প্লাজমা সেল, অ্যান্টিবডি, হিউমোরাল আর্মের ফাংশনগুলো হচ্ছে এক্সট্রা সেলুলার প্যাথোজেন বা টক্সিনকে নিউট্রালাইজ করা। এখানে পরীক্ষায় ইন্টারলিউকিনগুলো থেকে প্রশ্ন আসে যে কোন ইন্টারলিউকিন কাকে স্টিমুলেট করে, কোন ইন্টারলিউকিন মানে কোন সেল থেকে রিলিজ হয়, এই জিনিসগুলো পরীক্ষায় আসে। আমরা স্লাইডে যা যা দেখব সেটার সাথে আমরা বোর্ডের কিছুটা মেলানোর চেষ্টা করছি। যেমন এই মুহূর্তে আমাদের স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন আমাদের বোর্ডের প্রথম অংশের সাথে এটার মিল আছে। অ্যান্টিজেন প্রেজেন্টেশন কিভাবে হয় আমি একটু রিভিউ করে দিচ্ছি, যে ম্যাক্রোফেজ অথবা বি সেল অথবা ডেনড্রাইটিক সেল যেটাই হোক, সেটা MHC2 এর মাধ্যমে, এটা MHC অ্যাকচুয়ালি 2, MHC2 মলিকুলের মাধ্যমে অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করে এবং এই অ্যান্টিজেনটা হচ্ছে পেপটাইড অ্যান্টিজেন। রিমেম্বার ওয়ান থিং, পেপটাইড অ্যান্টিজেন, অর্থাৎ অ্যান্টিজেন্স মে বি, মোস্ট অফ দ্য অ্যান্টিজেন্স আর পেপটাইড ইন নেচার। পেপটাইড অ্যান্টিজেন যদি হয় তাহলে এই হেল্পার টি সেলটা অ্যাক্টিভেটেড হয় এবং CD8 অথবা বি সেল অ্যাক্টিভেটেড হয়। এটাকে আমরা বলছি টি সেল ডিপেন্ডেন্ট ইমিউনিটি, টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন প্রেজেন্টেশন। যদি এই অ্যান্টিজেনিক মলিকিউলটা, এই প্যাথোজেনিক অ্যান্টিজেনিক মলিকিউলটা পলিপেপটাইড অর প্রোটিন ইন নেচার হয়, যদি অ্যান্টিজেনিক মলিকিউলটা অন্য কোনো মলিকিউলের হয়, অন্য কোনো কেমিক্যাল স্ট্রাকচারের হয়, লাইক পলিস্যাকারাইড, নট পলিপেপটাইড, পলিস্যাকারাইড, অথবা লিপিড অথবা নিউক্লিক অ্যাসিড, DNA, অন্য কোনো কেমিক্যাল স্ট্রাকচারের হয়, সেক্ষেত্রে বি সেল অ্যান্টিজেন প্রেজেন্ট করে। তখন যেটা হয় টি সেল ইন্ডিপেন্ডেন্ট, তখন এই এত রাস্তা ঘুরে আর আসবে না। আমরা জানি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে বি সেল রোল প্লে করতে পারে এবং বি সেলের সেল সারফেসে যে IgM আছে, এখানে দেখেন আমি বি সেলের সেল সারফেসে IgM এঁকে দিয়েছি। আমরা জানি বি সেলের সেল সারফেসে IgM থাকে, IgD থাকে, আমরা পরবর্তীতে দেখব। তো বি সেল সরাসরি তখন এই তার সেল সারফেসের IgM এর যে ইমিউনোগ্লোবুলিন আছে সেইটার FAB পোর্শনে সে কিন্তু অ্যান্টিজেনটাকে ক্যাচ করতে পারে এবং তখন আবার হেল্পার টি সেলের কাছে সে প্রেজেন্ট করতে পারে। সো in case of polypeptide antigen, so T cell dependent. In case of polysaccharide antigen, T cell independent activation of B cell. এখানে আমরা অ্যান্টিজেন প্রেজেন্টেশনের এই স্টেপগুলো অলরেডি দেখেছি, যে MHC2 টি সেল রিসেপ্টর প্রোটিন অ্যান্টিজেনকে সে প্রেজেন্ট করলো, ইট ইজ নট এনাফ ফর অ্যান্টিজেন প্রেজেন্টেশন অর ফর টি সেল এক্সিকিউশন। সো CD80 এটার সাথে আবার CD28 এর বন্ডিং হলো, বা B7 এর সাথে CD28 এর বন্ডিং হলো, কো বন্ডিং, কো স্টিমুলেশন, দিস ইজ অলসো নট এনাফ ফর অ্যান্টিজেন প্রেজেন্টেশন। পরবর্তীতে বাধ্য হয়ে পরের ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ম্যাক্রোফেজ বেশ কিছু সাইটোকাইন রিলিজ করলো, বিশেষ করে এর মধ্যে আমরা যেটা পড়তে পাচ্ছি যে ইন্টারলিউকিন 1, 6, 8, 12 সবগুলোই প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। আমরা জানি
পরীক্ষায় আসে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন কোনগুলো 1, 6, 8, 12। সো এখানে মেইনলি আমাদের মনে রাখতে হয় যেটা, সেটা হচ্ছে যে ইন্টারলিউকিন 12 এটা, এবং সে টি হেল্পারকে স্টিমুলেট করলো। ফাইনালি টি হেল্পার ইন রেসপন্স সে যেটা করলো সেটা আমাদেরকে মনে রাখতে হবে। সে হচ্ছে দুটো কাজ করলো, একটা হচ্ছে গামা ইন্টারফেরন রিলিজ করলো, ফলে ম্যাক্রোফেজকে সে আরও ফার্দার স্টিমুলেট করতেছে, ম্যাক্রোফেজ যাতে আরও বেশি বেশি ফ্যাগোসাইটোসিস করতে পারে এবং আরও বেশি বেশি অ্যান্টিজেনকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করতে পারে, সেই ব্যবস্থা করছে, রিসাইক্লিং করছে। প্লাস টি সেল যেটা করছে সেটা হচ্ছে এই ছবিতে, পরের এই ছবিটাতে আছে, আমরা বোর্ডে যে ডায়াগ্রামটা আঁকানোর চেষ্টা করেছি সেটাই এই ছবিতে দেওয়া আছে। খুব কঠিন মানে করা না, এটা খুব চেষ্টা করলে বোঝা যায়, খুব ইজি। যেমন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হেল্পার MHC2 এর মাধ্যমে প্রেজেন্ট করলো হেল্পার টি সেলের কাছে। আমি বলেছিলাম এটাকে একটা নাইভ টি সেল বা টি হেল্পার 0 সেল, সেটা যে কোনো সাব ক্লাসে কনভার্ট হতে পারে। যদি টি হেল্পার 1 অ্যাক্টিভেটেড হয় তখন সে ইন্টারলিউকিন 2 রিলিজ করে, ইন্টারলিউকিন 2 রিলিজ করে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে। সাইটোটক্সিক টি সেল তার সেল মিডিয়েটেড অ্যাকশন দেখায়, ওই সেই 4টা ফাংশন, ইন্টারসেলুলার প্যাথোজেন, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, ইন্ট্রাসেলুলার হতে হবে। সেই সেলটাকে, যে সেলের ভিতরে ঢুকে পড়েছে সেই হোস্ট সেলটাকে সে ডেস্ট্রয় করে দেয় বাই পারফোরিনস অ্যান্ড গ্রেনজাইমস। আর আরেকটা হচ্ছে টিউমার সেল, যে সেলটা টিউমার সেল কনভার্ট হয়ে গেছে, যে সেলটা গ্রাফটেড অর ট্রান্সপ্লান্টেড, সেই সেল মিডিয়েটেড অ্যাকশনটা সে তখন দেখায়। হেল্পার টি সেল যদি টি হেল্পার 2-তে কনভার্ট হয়, টি হেল্পার 2 তখন ইন্টারলিউকিন 4, 5 রিলিজ করে। ইন্টারলিউকিন 4, 5 তখন বি সেলকে স্টিমুলেট করে, বি সেল তখন প্লাজমা সেলে কনভার্ট হয় এবং প্লাজমা সেলের ভেতরে রাইবোজোমে বা সাইটোপ্লাজমে অ্যান্টিবডি তৈরি হয়, মানে অ্যান্টিবডিজ আর প্রোটিন ইন নেচার। সো অ্যান্টিবডিগুলো তখন তার রোল প্লে করে, মানে অ্যান্টিজেনটাকে নিউট্রালাইজ করে। আর টি হেল্পার 17 যদি অ্যাক্টিভেট হয়, সে ইন্টারলিউকিন 17 রিলিজ করে, নিউট্রোফিল অ্যাট্রাকশন, নিউট্রোফিল অ্যাকুমুলেশন করে। মনে রাখতে হবে প্রত্যেকটা স্টেপে একটা করে মেমোরি সেল তৈরি হয়। অর্থাৎ যেমন হেল্পার টি সেল তার ইফেক্টগুলো সে যখন দেখাচ্ছে, পাশাপাশি মেমোরি হেল্পার টি সেল তৈরি করে রেখে দিচ্ছে। টি হেল্পার 2 সেল সাইটোটক্সিক টি সেল, সে যখন তার অ্যাকশন প্লে করছে, এখানে দেখানো হয়নি, সাইটোটক্সিক টি সেল কিন্তু মেমোরি সাইটোটক্সিক টি সেল তৈরি করে রেখে দিচ্ছে। বি সেল যখনই প্লাজমা সেলে কনভার্ট হচ্ছে, পাশাপাশি বি সেল কিন্তু মেমোরি বি সেল তৈরি করে রেখে দিচ্ছে, যেটা কিনা ফার্দার ইমিউন রেসপন্স, মানে ফার্দার এক্সপোজার অফ অ্যান্টিজেনে তখন কুইক অনসেট অফ অ্যাকশন হেল্প করছে। এখানে আরও অন্যভাবে আরও ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্টারলিউকিন 4, এখানে আরও কিছু ইনফরমেশান আছে, আমরা ভিতরে আর ঢুকছি না, কারণ যেমন টি হেল্পার 2 এখান থেকে ইন্টারলিউকিন 4 রিলিজ হয়, আবার টি হেল্পার 2টা ইন্টারলিউকিন 4-এর এগেইনস্টে স্টিমুলেটেড হয়, মানে কোনো একটা আননোন সেল, এগুলো সব হাইপোথেসিস, কোনো একটা আননোন সেল থেকে ইন্টারলিউকিন 4 রিলিজ হয়, সেটা টি হেল্পার 0-কে টি হেল্পার 2-তে কনভার্ট করে। যে তারপর টি হেল্পার 2 আবার ফার্দার ইন্টারলিউকিন 4 রিলিজ করে, তখন বি সেলকে স্টিমুলেট করে। ইন্টারলিউকিন 2 এটা একটা অটোক্রাইন ফাংশন আছে, অটোক্রাইন সাইটোকাইন। এই সাইটোকাইনটা অটোক্রাইন মানে আমরা যেমন পড়েছি এন্ডোক্রাইন, দূরবর্তী গ্ল্যান্ডে, মানে দূরবর্তী অর্গানে যে কাজ করে হরমোন। প্যারাক্রাইন পড়েছি, লোকাল হরমোনস অফ জিআইটি, যে নেইবরিং সারাউন্ডিং এরিয়াতে কাজ করে। এই সাইটোকাইনটা হচ্ছে অটোক্রাইন ইন্টারলিউকিন 2, অর্থাৎ সে যেমন টি হেল্পার 1 থেকে রিলিজ করে সাইটোটক্সিক টি সেলকে স্টিমুলেট করছে, পাশাপাশি সে আবার নিজেকেও স্টিমুলেট করছে। টি হেল্পার 1 নিজেকেও, ইন্টারলিউকিন 2টা আবার নিজেকেও স্টিমুলেট করছে এবং এই সাইকেলটা বারবার হচ্ছে, মানে অনগোয়িং রিসাইক্লিং হচ্ছে, প্রসেস চালু আছে। তো এরকম ভিতরে আরও অনেক কিছু আছে, আমরা সেগুলোকে স্কিপ করছি। যে ইন জেনারেল আমরা ওই আগের যে ছবিটা পেজ নাম্বার 13 আমাদের লেকচার শিটে, ওইটা আমরা মনে রাখবো, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা পরবর্তীতে আরেকটা অংশ যেটা আমরা বলছি যে টি সেল ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি খুব চমৎকার একটা ছবি, খুব সুন্দর সহজ একটা ছবি। আমি যেটা বলেছি যে যদি অ্যান্টিজেনটা পলিস্যাকারাইড ইন নেচার হয়, যদি প্রোটিন অ্যান্টিজেন না হয়, তখন কিন্তু সরাসরি এই বি সেল অ্যাক্টিভেটেড হবে। বি সেলের সারফেসে যে ইমিউনোগ্লোবুলিন আছে, সেই ইমিউনোগ্লোবুলিন
তার যে এফএবি পোর্শন আছে সেই এফএবি পোর্শন দিয়ে ফ্র্যাগমেন্ট ফর অ্যান্টিজেন বাইন্ডিং, টার্মটা কিন্তু খুব ইজি, টার্মটা নিজেই বলছে যে তার মানে তাকে কেন এই নাম দেওয়া হয়েছে। ফ্র্যাগমেন্ট ফর অ্যান্টিজেন বাইন্ডিং, সেখানে সেই অ্যান্টিজেনটাকে সে ক্যাচ করে, সেই পলিস্যাকারাইড অ্যান্টিজেনটাকে ক্যাচ করে এবং সরাসরি স্টিমুলেটেড হয়ে যায়, অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং প্লাজমা সেলে ডিফারেন্সিয়েটেড হয়, অ্যান্টিবডি তৈরি হয়, সিঙ্গেল টাইপ অফ অ্যান্টিবডি আইজিএম। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কিন্তু কোনো মেমোরি বি সেল তৈরি হয় না। আমি বলেছি প্রত্যেকটা স্টেপে মেমোরি সেল তৈরি হয়, যে হেল্পার টি সেল যখন তৈরি হয়েছিল মেমোরি হেল্পার হয়েছিল, সাইটোটক্সিক টি সেল তৈরি হয়েছিল মেমোরি সাইটোটক্সিক টি সেল হয়েছিল, পাশাপাশি তার অ্যাকশন সে করেছে, বি সেল প্লাজমা সেলে কনভার্ট হয়েছে, পাশাপাশি মেমোরি বি সেলে কনভার্ট হয়েছে। কিন্তু যদি টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন হয় অর্থাৎ পলিস্যাকারাইড অ্যান্টিজেনের এগেনস্টে, তাহলে কিন্তু প্লাজমা সেলে কনভার্ট ঠিকই হবে, আইজিএম তৈরি হবে, শুধুমাত্র আইজিএম তৈরি হবে, কিন্তু কোনো মেমোরি বি সেল তৈরি হবে না। সো এটা একটা মনে রাখার একটা বিষয়। আর আমরা এখন ছবিতে চলে যাচ্ছি, যেমন কিছু কিছু অর্গানিজম আছে যারা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, এবং মোস্ট অফ দ্য ক্যাপসুলস আমরা জানি এরকম লম্বা একটা লিস্ট আছে ব্যাকটেরিয়ার, যে এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, এবং মেজরিটি অফ দ্য ক্যাপসুলস আর পলিস্যাকারাইড ইন নেচার। পলিস্যাকারাইড ইন নেচার আমরা ছন্দে ছন্দে বলি, নিউমোকক্কাই, মেনিঙ্গোকক্কাই, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, ছন্দে ছন্দে। তো এই যে সাপোজ মেনিঙ্গোকক্কাই, নিশারিয়া মেনিনজিটাইটিস, তো এদের যে ক্যাপসুল, এই ক্যাপসুলগুলো হচ্ছে পলিস্যাকারাইড ইন নেচার, এবং যার ফলশ্রুতিতে এদের বেলায় কিন্তু এই হেল্পার টি সেল অ্যাক্টিভেশন বা এটা হচ্ছে না। অর্থাৎ এটা এমনই, এটাও একটা ব্যাকআপ মেকানিজম আল্লাহ তাআলা হয়তো রেডি করে দিয়েছে, যে এত নটোরিয়াস একটা অর্গানিজম, সে মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস করে, খুব র্যাপিডলি হাইপোটেনসিভ শকে চলে যায় পেশেন্ট, এবং খুবই ফ্যাটাল একটা অর্গানিজম। তো সেক্ষেত্রে খুব কুইক, কারণ এখান থেকে আমার পুরো ম্যাক্রোফেজ, হেল্পার টি সেল, দেন বি সেল অ্যাক্টিভেশন, এত পথ, ইন্টারলিউকিন রিলিজ করা, এত কিছুর মধ্যে দিয়ে যেতে গেলে হয়তো অনেক সময় লাগবে, যে কারণে সরাসরি বি সেলও কিন্তু একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আমরা জানি, এবং তার সারফেসের যে ইমিউনোগ্লোবিন আছে সেটা দিয়েই কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি খুব সুন্দর টি সেল ইন্ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন, বি সেলের সারফেসের আইজিএম সেটা কিন্তু বাইন্ড করছে প্যাথোজেনটাকে। বি সেলের সারফেসে যে মনোমারিক আইজিএমগুলো আছে, সেই মনোমারিক আইজিএমগুলো প্যাথোজেন, বিশেষ করে পলিস্যাকারাইড অ্যান্টিজেনটাকে বাইন্ড করছে এবং প্রচুর পরিমাণে আইজিএম তৈরি করছে, পেন্টামারিক আইজিএম তৈরি করছে, প্রচুর পরিমাণে পেন্টামারিক আইজিএম তৈরি করছে, যেটা কিনা ওই প্যাথোজেনটাকে ডিস্ট্রয় করছে, কিল করছে, নিউট্রালাইজ করছে। আমরা সেই জায়গাটাতে আসবো এখনই, যে কি করে আমাদের টার্গেট কি এখনও ফিল আপ হয়েছে, হয়নি, অর্থাৎ কি করে অ্যান্টিবডি যেটা তৈরি হলো স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে, সেটা কি করে সেই অ্যান্টিজেনটাকে কিল করে আলটিমেটলি, সেটা আমরা দেখব। পরের ছবিটাতে আমরা যাই, এখানে দেখেন টি সেল ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট, এবং টি সেল ইন্ডিপেন্ডেন্ট যেটা আমি এইমাত্র বললাম, যে ইন সাম কেজেস, ইনফ্যাক্ট ইন সাম পলিস্যাকারাইড অ্যান্টিজেন্স অর আদার অ্যান্টিজেন্স এক্সেপ্ট পলিপেপটাইড, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে খুব ফাস্ট ডিরেক্ট অ্যাক্টিভেশন অফ বি সেল। এবং আরেকটা পার্থক্য, এই স্লাইডটাও খুব সুন্দর, খুব সহজ, খুব চমৎকার। টি সেল ডিপেন্ডেন্ট যেটা টিপিক্যাল ক্লাসিক্যাল আমরা পড়লাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে প্রোটিন অ্যান্টিজেনকে সে রিকগনাইজ করে, সেটা খুব লং টার্ম ইমিউনিটি দেয়, দেরি করে কাজ করে বাট খুব লং টার্ম ইমিউনিটি দেয়। সেখানে সব ধরনের আইজিজিটা তৈরি হয়, বাট অ্যাকচুয়ালি সকল ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। প্রথমে আইজিএম তৈরি হয়, তারপর সেখান থেকে আইজিজি তৈরি হয়, আইজিই তৈরি হয়, সব কিছুই তৈরি হয়, এবং সেখানে মেমোরি সেল থাকে। বাট টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন অফ বি সেল যেটা, সেখানে কিন্তু প্রোটিন অ্যান্টিজেন না, সেখানে হচ্ছে পলিস্যাকারাইড অ্যান্টিজেন অথবা নিউক্লিক অ্যাসিড অ্যান্টিজেন, লিপিড অ্যান্টিজেন, সেগুলো, এবং কোনো লং টার্ম ইমিউনিটি দেয় না, জাস্ট শর্ট অ্যাকশন বাট কুইক অ্যাকশন। বাট সেখানে শুধুমাত্র অনলি পেন্টামারিক আইজিএম তৈরি হয়, এবং কোনো মেমোরি সেল সেখানে থাকে না। খুব ইজি, আমরা যা যা পড়ছি তার সাথেই কিন্তু স্লাইডটা মেলানোর চেষ্টা করছি। নাও আমরা চলে আসব আমাদের
পেজ নাম্বার 13 এর নিচে ম্যাক্রোফেজ। এখন বেশ কিছু সেল পড়ব যে সেলগুলো থেকে পরীক্ষায় আসে। সব থেকে বেশি পরীক্ষায় এসছে ম্যাক্রোফেজ এবং এনকে সেল থেকে। ম্যাক্রোফেজ এবং এনকে সেলের ফাংশন থেকে সব থেকে বেশিবার পরীক্ষায় এসছে। সো এই দুটো সেল আমরা পড়ব। আমরা জানি ম্যাক্রোফেজের ফাংশন কি, আমরা টিস্যু ম্যাক্রোফেজগুলোর নাম আমরা জানি, বিভিন্ন সেলের টিস্যু ম্যাক্রোফেজকে বিভিন্ন নামে ডাকা হয়, ফাংশন সেম। এটা 3 স্টার আর ফাংশনটা হচ্ছে 5 স্টার বা ইনফিনিটি স্টার। এখানে আমরা ফাংশনগুলো আছে পেজ নাম্বার 14-এ। এটা আমরা অলরেডি দেখে ফেলেছি যে ফ্যাগোসাইটোসিস করা এবং অ্যান্টিজেনকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করা, এই দুটো ফাংশন আমাদেরকে সবসময় আমাদের মনে থাকবে। এবং এই দুটো ফাংশন করতে যে সে অনেক কিছু সে রিলিজ করে, বিভিন্ন সাইটোকাইন সে রিলিজ করে বিভিন্ন সেলকে স্টিমুলেট করার মাধ্যমে। যেমন ইন্টারলিউকিন 1 রিলিজ করে টু অ্যাক্টিভেট হেল্পার টি সেল। আমরা পড়েছি ইন্টারলিউকিন 12 রিলিজ করে। অ্যাকচুয়ালি এখানে ইন্টারলিউকিন 1ও আছে, ইন্টারলিউকিন 12ও আছে। ইন্টারলিউকিন 1 রিলিজ করার মাধ্যমে হেল্পার টি হেল্পার 1কে সে অ্যাক্টিভেট করে, আবার ইন্টারলিউকিন 4 রিলিজ করার মাধ্যমে আরেকটা সেল থেকে 4 রিলিজ হয়, আমরা বলেছি যেটা টি হেল্পার 2কে স্টিমুলেট করে। তো এরকম ফার্দার অনেক কিছু আছে। ইন জেনারেল আমরা মনে রাখবো যে ইন্টারলিউকিন 1, 6, 8, 12, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন এখানে 6, 8, 12, এই 4টা ইন্টারলিউকিন ম্যাক্রোফেজ প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন সেগুলো সে রিলিজ করছে। এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আমরা পড়েছি, নট গামা ইন্টারফেরন রিলিজ হচ্ছে হেল্পার টি সেলের কাছ থেকে টু স্টিমুলেট দ্য ম্যাক্রোফেজ, তাই তো, ইন রেসপন্স। আরও অন্যান্য অনেক ধরনের সাবস্ট্যান্স যেগুলো ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়, সেগুলো আমাদের প্যাথোলজির ওভারল্যাপিং নলেজ আমাদের প্রয়োজন হবে। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, প্ল্যাটলেট অ্যাক্টিভেট ফ্যাক্টর। আমরা জানি ফ্যাগোসাইটগুলোকে কিল করে সে অক্সিজেন ডিপেন্ডেন্ট যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস আছে সেগুলো দিয়ে। হ্যাঁ, আরও ম্যাক্রোফেজ থেকে কিছু কমপ্লিমেন্ট তৈরি হয়। আমরা জানি কমপ্লিমেন্ট মেইনলি, যেহেতু কমপ্লিমেন্টস আর প্রোটিনস, সো মেইনলি লিভারে তৈরি হয়, বাট কিছু পরিমাণে ম্যাক্রোফেজ, জিআইটি, এন্টারোসাইট সেগুলো থেকেও তৈরি হতে পারে। ম্যাক্রোফেজের ভিতরে কিছু এনজাইম থেকে, কিলার এনজাইম, ডাইজেস্টিভ ডিগ্রেডেটিভ এনজাইম, যেগুলো দিয়েও সে মানে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজমের মাধ্যমে ফ্যাগোসাইটোজড সেল প্যাথোজেনকে সে কিল করে। কিছু কোয়াগুলেশন ফ্যাক্টরও সে সিনথেসাইজ করে লিভারের পাশাপাশি, যেমন ফ্যাক্টর 8, এখানে এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ফ্যাক্টর 7, ফ্যাক্টর 5 এবং টিস্যু ফ্যাক্টর। ম্যাক্রোফেজের ফাংশন এটা 5 স্টার। আমরা পেজ নাম্বার 15 এখানেও বক্স করে আরও সুন্দর করে দেওয়া আছে। আমরা যখন রিভিশন দিব তখন শুধু বোল্ড অক্ষরগুলো খেয়াল করব। এখানে পুরো বক্সের মধ্যে দেখেন যেখানে যেখানে বোল্ড অক্ষর আছে এই ওয়ার্ডগুলোই কিন্তু আমরা পড়েছি। এতক্ষণ আমরা যেটা পড়লাম আমাদের রেসিডুয়াল নলেজে যেন এই জিনিসগুলো থেকে যায়। ম্যাক্রোফেজের কাজগুলো ফ্যাগোসাইটোসিস করা, অ্যান্টিজেন প্রেজেন্ট করা, বিভিন্ন রকমের সাইটোকাইন রিলিজ করা, এবং সাইটোকাইনগুলোর মাধ্যমে আবার ফার্দার তার অ্যাকশন, রেসপেক্টিভ সাইটোকাইনের রেসপেক্টিভ অ্যাকশন আছে। একটা জিনিস মনে রাখতে হবে যে ম্যাক্রোফেজ কিন্তু ডাউন রেগুলেশন অফ ইনফ্লামেটরি সাইটোকাইন সে এটাও করে, অর্থাৎ প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ করার মাধ্যমে সে ইনফ্লামেশনকে অ্যাম্প্লিফাই করে, আবার সে এমন কিছু সাইটোকাইন, অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ করে, সেটার মাধ্যমেও সে কিন্তু ইনফ্লামেশনটাকে সাবসাইড করে, অর্থাৎ ডাউন রেগুলেশন অফ ইনফ্লামেটরি সাইটোকাইন সেটাও সে করে। এবং সে একটা কমন সেল, সে একটা লিঙ্কার, একটা কমিউনিকেশন বিটুইন ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এখানে একটা ট্রু ফলসের কোশ্চেন আছে, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজেস প্রডিউস, আমরা জানি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এটা রিলিজ হয় ম্যাক্রোফেজ থেকে। ইন্টারলিউকিন 1 রিলিজ হয়, ইন্টারলিউকিন 6, 8, 12। গামা ইন্টারফেরনটা হবে না, কারণ গামা ইন্টারফেরন আমরা জানি রিলিজ হয় হেল্পার টি সেল থেকে টু স্টিমুলেট ম্যাক্রোফেজ অ্যান্ড টু অগমেন্ট ফার্দার ফ্যাগোসাইটোসিস। ইন্টারলিউকিন 12 কারেক্ট, এবং টি হেল্পার 17 থেকে রিলিজ হয় ইন্টারলিউকিন 17, সো এটাও ফলস, খুব ইজি। ডেনড্রাইটিক সেলসও এক ধরনের ম্যাক্রোফেজ এবং এক ধরনের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল।
অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অথবা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যেটাই বলুক, এই তিনটাই হবে অ্যান্সার। এখানে কোনো ডিলেমা তৈরি করার দরকার নেই। লেন্সে বিভিন্ন পৃষ্ঠায় বিভিন্নভাবে এটার রেশনালি লেখা আছে। সো এখানে আনডাউটেডলি অর এক্সক্লুসিভলি কোনো অ্যাডজেক্টিভ বলুক অথবা না বলুক কোনো ডিমার্কেশনের দরকার নেই। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলুক অথবা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলুক, যেটাই বলুক না কেন, ম্যাক্রোফেজেস অ্যান্ড ইটস ডেরিভেটিভস ইনক্লুডিং মনোসাইটস, বি সেল, প্লাজমা সেল, বি সেল অ্যান্ড ডেনড্রাইটিক সেল, অর্থাৎ আমরা এখানে এপিসি সেলের ভিতরে যদি চলে আসি, এই জায়গাটা এই পয়েন্টটা পরীক্ষায় 5 স্টার বা ইনফিনিটি স্টার, যেটা পরীক্ষায় অনেকবার আসছে, বিশেষ করে ট্রু ফলসে আসছে। সো এইটার এর মধ্যে কোনো ডিলেমা তৈরি করার দরকার নেই। নন প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা এরকম কোনো টার্ম বা এভাবে কোথাও কোনো বইতে ওরকমভাবে নাই। এবং ম্যাক্রোফেজের বদলে যদি এখানে মনোসাইট উল্লেখ করে তাও ট্রু, যদি টিস্যুর ম্যাক্রোফেজের নাম দিয়ে দেয় স্পেসিফিক করে, অস্টিওক্লাস্ট, মাইক্রোগ্লিয়া, কাফফার, ল্যাঙ্গারেন্স, তাহলেও ট্রু। সো এই জিনিসটা আমরা লিফট দিয়ে উঠবো, নামবো, এই তিনটা নাম মনে রাখবো: ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, বি লিম্ফোসাইট। সো এখানে আমরা ম্যাক্রোফেজের ফাংশন পড়লাম, চলে আসলাম ডেনড্রাইটিক সেলে। ডেনড্রাইটিক সেলও আমরা বলেছি যে ওয়ান কাইন্ড অফ টিস্যু ম্যাক্রোফেজ। দে আর অলসো ডেরাইভ ফ্রম মনোসাইটস দ্যাট আর রিক্রুটেড ইন্টু ইনফেক্টেড টিস্যু বা ইনফ্লেটেড সিগনাস। সাধারণত স্কিনে থাকে, তারা সাধারণত স্কিনে থাকে, অন্যান্য অর্গানেও থাকতে পারে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লাইনিং এপিথেলিয়াম, রেসপিরেটরি এপিথেলিয়াম, জেনিটরি ইউরিনারি ট্র্যাক্ট, এগুলো তো থাকতে পারে। স্কিনের ডেনড্রাইটিক সেলকে অনেক সময় আবার আলাদা করে ল্যাঙ্গারহ্যান্স সেলও ডাকা হয়। যাহাই ল্যাঙ্গারহ্যান্স তাহাই ডেনড্রাইটিক, যাহাই ডেনড্রাইটিক তাহাই ম্যাক্রোফেজ। সুতরাং এটা নিয়ে খুব বেশি ঘাবড়ানোর কিছু নাই। ডেনড্রাইটিক সেলের ফাংশন অ্যান্টিজেন প্রেজেন্টেশন আমরা জানি এই একটা, এবং যেহেতু সে একটা ম্যাক্রোফেজ সুতরাং সে ফ্যাগোসাইটোসিসও করতে পারে। ফলিকুলার ডেনড্রাইটিক সেল, রিমেম্বার দিস থিং, যদি নামের আগে ফলিকুলার বলে, এই সেলটা কিন্তু ম্যাক্রোফেজ ডেরিভেটিভ না, অর্থাৎ এটা কিন্তু ডেনড্রাইটিক সেল না, এটা একটা ডিফারেন্ট এন্টাইটি, ডিফারেন্ট একটা টাইপের সেল। সো এরা কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল না, এরা থাকে হচ্ছে স্প্লিনিক পাল্পে থাকে। যেমন এটা বলছে যে জার্মিনাল সেল সেন্টার, যেটা বি সেল যে এরিয়া যেখানে থাকে সেই জায়গাটাতে এদের পাওয়া যায়, এবং লিম্ফ নোডে এদের পাওয়া যায়। এটা ইমিউন ট্রাফিকিং তাদের রোল আছে, কিন্তু এরা অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে না। তাদের মেইন ফাংশন হচ্ছে দে প্রডিউস কেমোকাইন্স দ্যাট অ্যাট্রাক্ট বি সেলস টু দ্য ফলিকলস অফ স্প্লিন অ্যান্ড লিম্ফ নোড। অর্থাৎ অ্যান্টিজেনের কাছে বি সেলকে নিয়ে আসা, এই কাজটা সে করে বিভিন্ন কেমোকাইন বা সাইটোকাইন রিলিজ করার মাধ্যমে। এটা ডেনড্রাইটিক সেল না, এটা ম্যাক্রোফেজ ডেরিভেটিভ না, এটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল না। বি সেল ভার্সেস টি সেল, আমরা আরেকটা পার্থক্যে চলে যাব, সেটা হচ্ছে বি ভার্সেস টি সেল। খুব ইজি। বি সেলের ফাংশন হচ্ছে প্লাজমা সেলে ডিফারেন্সিয়েটেড হওয়া এবং অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন তৈরি করা, এবং পাশাপাশি মেমোরি বি সেল তৈরি করে রাখা, যদি টি সেল ডিপেন্ডেন্ট মেকানিজম হয় সেক্ষেত্রে আর কি। আর বি সেলের আরেকটা ফাংশন, সে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলও বটে, ওই তিনটা সেলের একটা। বি সেল স্ট্যান্ডস বোন ম্যারোতে অ্যাক্টিভেশন হয়, বোন ম্যারোতে সে মানে তৈরি হয়, এবং ম্যাচুরেশনও বোন ম্যারোতে হয়। আমরা যেটা পড়ছি, নিমোনিক যদি আমরা ইউজ করি, আমরা যদি নিমোনিকে ইউজ করি, বি ফর বোন ম্যারো, টি ফর থাইমাস, বি ফর বি সেল, টি ফর টি সেল, বি ফর বি সেল, টি ফর টি সেল। মনে রাখতে হবে দুটো লিম্ফোসাইটই বোন ম্যারোতে তৈরি হয়, হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে তৈরি হয়, কমন লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে তৈরি হয়, বাট ডেভেলপড ম্যাচুরেশন হয় বি এর সেলের জন্য বোন ম্যারো এবং টি সেলের জন্য থাইমাস।
এবং বোন মেরুতে বি সেল কীভাবে ম্যাচুরেশন হয়, প্রি বি সেল থেকে বি সেল হয়, তারপর প্লাজমা সেল হয়, এই যে ম্যাচুরেশন প্রসেস, এটা নিয়ে আরও ডিটেইলড আলোচনা করা যায়। বি সেলের সারফেসে কীভাবে আইজিএমটা অ্যাড হয়, প্লাজমা সেলের সারফেসে কিন্তু আইজিএমটা আর থাকে না। আবার টি সেলটা থাইমাসে যে কীভাবে CD4 মলিকিউল পাচ্ছে, কিভাবে তার সেল সারফেসে CD8 মলিকিউল পাচ্ছে, থাইমাসে হেল্পার টি সেলটা কীভাবে হেল্পার 1 হচ্ছে, হেল্পার 2 হচ্ছে, এরকম ফার্দার মেকানিজমগুলো চাইলে অনেকক্ষণ আমরা আলোচনা করতে পারি। আমরা ওই জিনিসগুলোকে খুব সামারাইজ করে খুব ইজি করে আমরা প্রসিড করব। যেমন এখানে প্রথমেই যদি বি সেলে আসি, বি সেলের সেল সারফেসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি, খুব চমৎকার, খুব সুন্দর, সহজ একটা ছবি। যে ছবিতে দেখতে পাচ্ছি বি সেলের সারফেসে অনেকগুলো সিডি মলিকিউল আছে এবং এগুলো আমাদের খুব প্রয়োজন, কারণ সেল সারফেস মার্কার দিয়েই আমরা ডিটেক্ট করতে পারি যে এই যে লিউকেমিয়াটা হয়েছে কারো, এই লিউকেমিয়াটা কি বি সেল লাইনিয়েজের নাকি টি সেল লাইনিয়েজের, মানে ঠিক কোন সেলের লিউকেমিয়া, এটা কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া সেটা কি বি সেল সিরিজ নাকি টি সেল সিরিজ, তখন আমরা এই ইমিউনো হিস্টোকেমিস্ট্রি এটা করে তখন আমরা বুঝি যে কোনটা পজিটিভ আসে। যেমন CD20, যেমন ছন্দে ছন্দে যদি মনে রাখা যায়, CD20, CD40, CD80, অর্থাৎ 20, 40, 80, খুব ছন্দে ছন্দে, এরা কিন্তু বি সেলের সারফেস মার্কার। আবার টি সেলের সারফেস মার্কার যদি হয়, এই ছবিটাও খুব সুন্দর, খুব চমৎকার, ওইটার সাথেই আবার কম্পেয়ার করার জন্য এটাকে অ্যাড করেছি। যেমন টি সেলের সারফেসে কিন্তু এই 20, 40, 80 এই জিনিসগুলো নাই। এখানে দেখেন, এখানে আছে সিডি, এখানে তো কমনলি টি সেল রিসেপ্টর তো থাকবেই, এটা তো কোনো টি সেল যেহেতু সে, সুতরাং টি সেল রিসেপ্টর থাকবে, টি হেল্পার হলেও থাকবে, সাইটোটক্সিক টি সেল হলেও থাকবে। টি সেলের জন্য ইউনিভার্সাল যে মার্কার সেটা হচ্ছে CD3। CD3 কখনোই বি সেল সারফেসে থাকবে না, CD3 থাকবে শুধুমাত্র টি সেল সারফেসে। সো এটা হেল্পার টি হলেও থাকবে, সাইটোটক্সিক টি সেল হলেও থাকবে। সো CD3 পজিটিভ, তার মানে সেই লিউকেমিয়াটা ডেফিনেটলি টি সেলের। আবার CD28, এটা আমরা দেখেছি অ্যান্টিজেন প্রেজেন্টিংয়ের সময়, অ্যান্টিজেন প্রেজেন্টেশনের সময় আমরা দেখেছি যে CD28 সে বন্ডিং তৈরি করছে। পাশাপাশি এখানে যে হেল্পার টি সেল তাহলে CD4, যদি সাইটোটক্সিক টি সেল হয় CD8 পজিটিভ। আমাদের যখন টি সেল ম্যাচুরেশন হয় তখন প্রথমে ডাবল পজিটিভ থাকে, অর্থাৎ কমন সেল যখন থাকে থাইমিক কর্টেক্সে, থাইমাসে যখন ম্যাচুরেশন হয় তখন থাইমিক কর্টেক্সে CD4ও থাকে, CD8ও থাকে টি সেলের সেল সারফেসে। যখন মেডুলাতে ফার্দার ম্যাচুরেশন হয়, ফার্দার ডিফারেন্সিয়েশন হয়, তখন এক ধরনের সেলগুলো CD4 পায়, আরেক ধরনের টি সেলগুলো CD8 পায়, তখন আমরা সেটাকে বলি সিঙ্গেল পজিটিভ সিলেকশন। তো ডাবল পজিটিভ টি সেল, সিঙ্গেল পজিটিভ টি সেল, একটা থার্ড কর্টেক্সে, একটা মেডুলায়। তো এই জিনিসগুলো থাইমাসে ঘটে। আমি এগুলো আর ফার্দার ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো পরীক্ষা খুব একটা আসে না, আরও অনেক কঠিন করে, অনেক জটিল করে পড়া যায়। যেমন এখানে বি সেলের বোনম্যারোতে কীভাবে ম্যাচুরেশনটা প্রসিড করে এটা দেখানো হয়েছে স্লাইডে, যে প্রো বি সেল থেকে আর্লি বি সেল, আর্লি বি সেল থেকে প্রি বি সেল থেকে ম্যাচিউর বি সেল, এবং তারপরে প্লাজমা সেল। এই যে ফার্দার ডিফারেন্সিয়েশন একটার পর একটা হচ্ছে, এখানে বিভিন্ন ক্লাস্টার ডিফারেন্সিয়েশন মলিকুলগুলো অ্যাড হচ্ছে, মাইনাস হচ্ছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে ইমিউনোগ্লোবিউলিন এটা কিন্তু প্লাজমা সেলের গায়ে নাই, প্লাজমা সেলের সেল সারফেসে কোনো ইমিউনোগ্লোবিউলিন নাই, এই জিনিসটা মনে রাখতে হবে। টি সেলের যে ম্যাচুরেশন সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে খুব প্রসিড করছে, যে কর্টিক্যাল টি সেল, আমি যেটা বললাম যে থাইমাসের যে কর্টেক্স আছে সেই কর্টিক্যাল টি সেলে কিন্তু দুটোই থাকে, অর্থাৎ CD8 CD4 দুটোই থাকে, CD4ও থাকে এবং CD8ও থাকে। এটাকে আমরা বলছে যে ডাবল পজিটিভ টি সেল, CD4 অর CD8, অর্থাৎ তখন তাকে বোঝা যায় না যে সে হেল্পার নাকি সাইটোটক্সিক। এবং পরবর্তীতে মেডুলাতে যে ফার্দার ডিফারেন্সিয়েশন হয় এবং হেল্পার টি সেল
অথবা সাইটোটক্সিক টি সেল, যে কোনো একটাতে সে কনভার্ট হয়। এবং লিউকেমিয়াতে টি সেল লাইনিয়েজে কিন্তু এটাও তখন বোঝা যায়, মানে যে টি প্রিকারসর লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া নাকি পেরিফেরাল টি সেল লিম্ফোমা বা এরকম, সেটাও কিন্তু বোঝা যায় যে অ্যাকচুয়ালি প্রবলেম মানে এই অরিজিনটা কোথায়, একদম বোন মেরুতে নাকি পেরিফেরাল লিম্ফ নোডের টি সেলে বা অন্যান্য পেরিফেরাল অর্গানের টি সেলে। নাও টি লিম্ফোসাইট আমাদের শিটে খুব সুন্দর করে আলোচনা করা আছে, পেজ নাম্বার 16। আমরা স্লাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা পেজ নাম্বার 16-এ আছে। CD4, CD8কে আবার আলাদা করে সাইটোটক্সিক এবং সাপ্রেসর টি সেল। সাপ্রেসর টি সেল নাম শুনেই বোঝা যাচ্ছে যে সে সাপ্রেস করবে, ইমিউন সাপ্রেশন করবে এবং ইনফ্লামেশনকে সাপ্রেশন করবে। সাইটোটক্সিক টি সেল নাম শুনে বোঝা যাচ্ছে যে সে ওই 4টা ফাংশন করবে। সাইটোটক্সিসিটি এগেইনস্ট ভাইরাস ইনফেক্টেড সেল, cytotoxicity against intracellular bacteria infected cell, cytotoxicity against neoplastic cell, cytotoxicity against graft cell or transplanted cell. CD positive বা হেল্পার টি সেলের ফাংশন ইফেক্টর, ফলিকুলার হেল্পার টি সেল, রেগুলেটরি টি সেল যেটা কিনা সাপ্রেস করছে ইনফ্লামেশনকে। CD4 সেলের আবারও ডিটেইল করে লেখা আছে, CD4 সেলের ফাংশন সেটা জানি, সেটা ইন্টারলিউকিন 2 রিলিজ করে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করতে পারে, ইন্টারলিউকিন 4 রিলিজ করে বি সেলকে অ্যাক্টিভেট করতে পারে। এই জিনিসগুলো আমরা এখানে অলরেডি দেখেছি যে বি সেল অ্যাক্টিভেশন, সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেশন, এগুলো আমরা অ্যান্টিজেন প্রেজেন্টিংয়ের সময় পড়েছি। আর সাইটোটক্সিক টি সেলের ফাংশন আমরা 4টা, এটা আমরা জানি যে সেল মিডিয়েটেড ইমিউনিটির সেই 4টা ফাংশন আমি বলেছি। সেল মিডিয়েটেড ইমিউনিটির ফাংশন বললেও ওই 4টা, সাইটোটক্সিক টি সেলের ফাংশন বললে 4টা, ন্যাচারাল কিলার সেলের ফাংশন বললে ওই 4টা। এবং সাপ্রেসর টি সেল যদি হয়, মানে CD8টা যদি সাপ্রেসর অ্যাকশন হয় তাহলে ইমিউন রেসপন্সটাকে সে ইনহিবিট করে, মানে হেল্পার টি সেলের অ্যাকশনটাকে সে ইনহিবিট করে, এই জন্য তার নাম সাপ্রেসর। নাও টি হেল্পার 1 এবং টি হেল্পার 2 এর পার্থক্য, এটাতে আমি নাইস টু নো দিয়েছি, কারণ এটা পরীক্ষায় এরকম 5 স্টার বা 3 স্টার এরকম না। আমরা অলরেডি অ্যান্টিজেন প্রেজেন্টিংয়ের সময়ই অলরেডি পড়ে ফেলেছি যে টি হেল্পার 1টা ইন্টারলিউকিন 2 রিলিজ করে, সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে, সো প্রডিউস ইন্টারলিউকিন 2, আমরা আগের ছবিতে দেখেছি বোর্ডে। টি হেল্পার 2টা ইন্টারলিউকিন 4 রিলিজ করে, ইন্টারলিউকিন 5ও রিলিজ করতে পারে, 6, 10 এগুলোও রিলিজ করতে পারে। আমি বলেছিলাম যে মেইনলি ইন্টারলিউকিন 4, এবং সে বি সেলকে স্টিমুলেট করে। এবং সাবসিকুয়েন্ট অ্যাকশন, অর্থাৎ সাইটোটক্সিক টি সেল কী কাজ করবে, বি সেল কী কাজ করবে, একটা সেল মিডিয়েটেড ইমিউনিটি দিবে, একটা হিউমারাল ইমিউনিটি দিবে, এগুলো আমরা জানি। স্টিমুলেটেড বাই ইন্টারলিউকিন 12, আমরা পড়েছিলাম যে ম্যাক্রোফেজ ইন্টারলিউকিন 12 রিলিজ করে এবং কমন টি হেল্পার সেল টি হেল্পার 0 এবং পরবর্তীতে টি হেল্পার 1 হয়। এবং আমরা বলেছিলাম একটা আননোন সেল থেকে ইন্টারলিউকিন 4ও আসে, এটা আমরা দেখাই নেই বোর্ডে, সেটা আবার টি হেল্পার 2কে, মানে টি হেল্পার 0 থেকে টি হেল্পার 2 করে, এবং টি হেল্পার 2 আবার ফার্দার ইন্টারলিউকিন 4 রিলিজ করে বি সেলকে অ্যাক্টিভেট করার মাধ্যমে। এগুলো আমরা জানি, জাস্ট নিজের নলেজটাকে কোরিলেট করা, কম্পাইল করা, এটাই হচ্ছে এখানকার কাজ। টি হেল্পার 1 টি হেল্পার 2 এর পার্থক্য আবারও ডিটেইল করে আরেকটা বক্সে দেওয়া আছে। এই পার্থক্যগুলো আসলে অ্যাকচুয়ালি নাইস টু নো, আমাকে বেসিক জিনিসটা জানা লাগবে, এটা যেন আমাদের মনে থাকে। যেমন ইন্টারলিউকিন 4, এটার আরেকটা কাজ আছে, ইন্টারলিউকিন 4 এটার আরেকটা কাজ হচ্ছে সে বি সেলকে স্টিমুলেট করে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে সে টি হেল্পার 2কেও স্টিমুলেট করে, কারণ আমরা বলেছি যে এটা টি হেল্পার 2কে স্টিমুলেট করে, আবার টি হেল্পার 2 থেকে এটা আবার রিলিজও হয়। এটার আরেকটা ফাংশন হচ্ছে এনহ্যান্সিং দ্য ক্লাস সুইচিং অফ আইজিই। ক্লাস সুইচিং মানে হচ্ছে যে আমরা জানি যে কোনো একটা অ্যান্টিজেন আমাদের বডিতে ঢুকলে প্রথমে IgM তৈরি হয়, কিন্তু আমাদের তো IgGও দরকার, IgEও দরকার, ডি এ সবই দরকার। তো সেই কনস্ট্যান্ট রিজিয়ন যেটা থাকে, আমরা একটু পরেই দেখব অ্যান্টিবডির স্ট্রাকচার, সেই কনস্ট্যান্ট রিজিয়নটাকে চেঞ্জ করে দিয়ে IgM থেকে IgGতে কনভার্ট করা, IgM থেকে IgEতে কনভার্ট করা, IgM থেকে IgE
এতে কনভার্ট করা। এই যে সুইচিং, এই সাব ক্লাস সুইচিং, এটা কি বলছে ক্লাস সুইচিং, আইজিইতে ক্লাস সুইচিং, এটাও কিন্তু করে ইন্টারলিউকিন 4। আর ইন্টারলিউকিন 17-এর কাজ হচ্ছে নিউট্রোফিল রিক্রুট করা। বি সেল ভার্সেস টি সেল, এটা 3 স্টারের একটা ডিফারেন্স, 5 স্টার না, এটা 3 স্টার একটা ডিফারেন্স, এটা আমরা অলরেডি জানি। এগুলো পড়তে হবে এই কারণে যে সব কিছুই অঙ্কের মতো আসলে একটার সাথে মিলে যায়, এবং একটা বেসিক নলেজ জানা থাকলে এটা সব দুই সাইডেই অ্যাপ্লাই করা যায়। যেমন হিউমারাল ইমিউনিটির ফাংশন, বি সেলের ফাংশন সেম, আমার সেল মিডিয়েটেড ইমিউনিটির ফাংশন, টি সেলের ফাংশন, সাইটোটক্সিক টি সেলের ফাংশন সেম। এখানে কিছু কমন ফাংশন আছে, যেমন অ্যালার্জিতে দুইটাই কাজ করতে পারে, অটো ইমিউনিটি দুটাতেই অটো ইমিউনিটি তৈরি হতে পারে। সেলফ রিয়াক্টিভ, অটোমেটিক্যালি রিয়াক্টিভ, হাইপার রিয়াক্টিভ বি সেল হতে পারে, অটোমেটিক্যালি হাইপার রিয়াক্টিভ টি সেল হতে পারে। বাকি সব কিছু দেখবেন মিলে যাবে, ওই 4টা ফাংশন টি সেলের ফাংশনের সাথে মিলাই দেওয়া যাবে। এবং টি সেলের রেগুলেটরি ফাংশনও আছে, অর্থাৎ বি সেল টি সেল ছাড়া মানে সচরাচর সহজে কাজ করতে পারবে না। অর্থাৎ টি সেল ডেফিসিয়েন্সি হলে আলটিমেটলি আমরা বি সেলও ডেফিসিয়েন্সি পাবো। বি সেল ভার্সেস টি সেলের আরেকটা পার্থক্য দেওয়া আছে আমাদের, এগুলো শিটে দেওয়া আছে খুব সুন্দর করে, পেজ নাম্বার 18, এখানে পার্থক্যগুলো উল্লেখ করা আছে। একটা জিনিস মনে রাখতে হবে যে টি সেল সারফেসে বিভিন্ন সিডি মলিকুল আমরা পেয়েছি, আর বি সেল সারফেসে কিন্তু আইজিএম পেয়েছি, এখানে আমরা পেয়েছি আইজিএম। এবং টি সেল, তার সারফেসে টি সেল রিসেপ্টর থাকে, এবং ক্লাস্টার ডিফারেন্সিয়েশনের মধ্যে যদি বলা হয় যে ইউনিভার্সাল ক্লাস্টার ডিফারেন্সিয়েশন ফর টি সেল, সেটা হচ্ছে CD3। আমি বলেছি এটা কখনোই বি সেলের গায়ে থাকবে না। বি সেলে অন্যান্য ক্লাস্টার ডিফারেন্সিয়েশন সেল থাকবে, সিডি মলিকুল থাকবে, বাট নট CD3। আর বি সেলের স্পেসিফিক একটা নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে মনোমারিক আইজিএম। কোনো একটা অ্যান্টিজেনের এগেনস্টে দুইটা সেলেরই ক্লোনাল এক্সপানশন হবে, প্রচুর পরিমাণে রেপ্লিকেট করবে, প্রলিফারেট করবে। কোন সেল থেকে কি কি ইন্টারলিউকিন রিলিজ হয় বা কোন সেলের কি ফাংশন, এগুলো আমরা জানি, এগুলো আমি আর রিপিট করছি না। যেহেতু হেল্পার টি সেল কোনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল না, সুতরাং তার গায়ে থাকবে শুধু MHC1। যেহেতু বি সেল একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সুতরাং তার গায়ে MHC1 তো থাকবেই, সিন্স ইট ইজ অ্যান নিউক্লিয়েটেড সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল MHC2 মলিকিউলও থাকবে, কারণ যেহেতু বি সেল একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আমরা পরবর্তীতে এটাও আসবো। পেরিফেরাল প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, এটার জাস্ট উদাহরণগুলো পড়তে হবে। বি বোন ম্যারো এবং টি থাইমাস হচ্ছে প্রাইমারি, বাকি লিম্ফ নোড, স্প্লিন, টনসিল, পিয়ার্স প্যাচেস, ভালডেয়ার্স রিং, যেভাবে যে নামেই বলুক না কেন, সবগুলোই হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এবং প্রাইমারি লিম্ফয়েড অর্গানগুলো সেন্ট্রাল টলারেন্স দেয়, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলো পেরিফেরাল টলারেন্স দেয়। এবং টলারেন্সটা কী জিনিস সেটা আমরা একটু এখনই দেখব। অলরেডি একটা ধারণা আমরা পেয়েছি, আমরা আরেকটু এটার ব্যাপারে জানবো। এনকে সেল, পরীক্ষায় আরেকটা যে সেল থেকে সবথেকে বেশিবার আসে সেটা হচ্ছে এনকে সেল। আমি অলরেডি বলেছি যে দুটো সেল থেকে পরীক্ষায় অনেক বেশিবার প্রশ্ন এসছে, একটা হচ্ছে ম্যাক্রোফেজের ফাংশন, আরেকটা হচ্ছে এনকে সেলের ফাংশন। সো এটাও, এই ফাংশনগুলোও 5 স্টার বা ইনফিনিটি স্টার। ন্যাচারাল কিলার সেলের একটা এক্সেপশন আমি বলেছি যে দিস ইজ গ্র্যানুলোসাইট, লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট, এবং এটা একটা আন্ডাররেটেড লিম্ফোসাইট, কারণ আমরা লিম্ফোসাইট বললেই টি সেল বি সেল বুঝি, কিন্তু এনকে সেল যে লিম্ফোসাইট এটা আমরা ভুলে যাই। এনকে সেল লিম্ফোসাইট হলেও এর কিছু এক্সেপশন আছে, যেমন সেটার গ্র্যানিউল, তার মধ্যে গ্র্যানিউল আছে। আমরা জানি লিম্ফোসাইট হচ্ছে অ্যাগ্র্যানুলার লিম্ফোসাইট, আমরা জানি লিম্ফোসাইটগুলো গ্র্যানিউল থাকে না, অ্যাগ্র্যানুলার লিউকোসাইট। আমরা জানি WBC 5টা, তার মধ্যে 3টা হচ্ছে গ্র্যানুলার, নিউট্রোফিল, বেজোফিল, ইউসিনোফিল। যাদের নামের শেষে ফিল আছে তাদের পেটের ভেতরেও গ্র্যানিউল আছে। আর অ্যাগ্র্যানুলার হচ্ছে দুটো, লিম্ফোসাইট, মনোসাইট। বাট দিস লিম্ফোসাইটস আর গ্র্যানুলার অ্যান্ড লার্জ গ্র্যানুলার, বড় বড় গ্র্যানুলার আছে। তারা মাত্র 5%, পেরিফেরাল ব্লাড লিম্ফোসাইটের 5%। আমরা জানি প্রায় পেরিফেরাল যে ব্লাডে, আমাদের ব্লাডে যে লিম্ফোসাইটগুলো থাকে, টি সেল, বি সেল এবং এনকে সেল, তার মধ্যে টি সেলই থাকে হচ্ছে 70 to 80%, 70 to 80%ই থাকে হচ্ছে টি সেল, 15 থেকে 20%-এর মতো থাকে বি সেল, আর খুবই সামান্য 5 to 10% এরকম থাকে হচ্ছে এনকে সেল। এনকে সেলের উৎপত্তি কোথায়? উৎপত্তি হচ্ছে সেই বোন ম্যারো হেমাটোপয়েটিক স্টেম সেল,
কমন লিম্ফয়েড প্রোজেনিটর, যেখান থেকে টি সেল আসে, বি সেল আসে, সেখান থেকেই এনকে সেল আসে। সারফেস মার্কার, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই দুইটা মলিকিউল ফ্লো সাইটোমেট্রি করে আমরা এই দুইটা মলিকিউল যখন ডিটেক্ট করি তখন বুঝতে পারি এটা এনকে সেল। সেটা কি? CD16 এবং CD56। আমরা যখন এর আগে দেখেছি, দেখেন CD16 এবং CD56 আমরা কিন্তু এখানে পাইনি। আমরা যে ছবিটাতে আমরা টি সেল এবং বি সেলের সারফেস মলিকিউলগুলো দেখেছি, সেখানে কিন্তু CD16 এবং 56 ছিল না। সো এটা খুব মনে রাখার খুবই জরুরি যে ফ্লো সাইটোমেট্রি করে সিডি মলিকুল, সিডি পজিটিভ যদি আমরা 16 এবং 56 পাই তাহলে আমরা বুঝবো এনকে সেলের টিউমার। আচ্ছা, এবং আরেকটা লাইন যেটা অ্যাবসেন্স অফ CD3, যেটাও কিনা এটা ডিমার্কেট করছে, তাকে টি সেল থেকে আলাদা করছে। যে আমরা জানি টি সেল হেল্পার হোক, সাইটোটক্সিক হোক, তার গায়ে CD3 থাকবে, কিন্তু এনকে সেলের গায়ে CD3 থাকছে না। দিস ইজ দ্য আইডেন্টিফিকেশন ক্রাইটেরিয়া অফ এনকে সেল। সো এই দুটো পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে সারফেস মার্কার কোনগুলো। যেমন এখানে একটা ছবি আমরা দেখেছি যে এরও উৎপত্তি কিন্তু কমন লিম্ফয়েড প্রোজেনিটর থেকে। কমন লিম্ফয়েড প্রোজেনিটর থেকে, এখান থেকে ন্যাচারাল কিলার সেলও যেমন আসে, এখান থেকে টি সেলও আসে, এখান থেকে বি সেলও আসে। বাকি সব ধরনের ব্লাড সেল আসে মায়েলয়েড অরিজিন থেকে, ইনক্লুডিং আদার গ্র্যানুলোসাইটস, ইনক্লুডিং ম্যাক্রোফেজেস, ইনক্লুডিং আরবিসি, ইনক্লুডিং প্লেটলেট, সব কিছুই আসে কমন মায়েলয়েড প্রোজেনিটর থেকে, মায়েলয়েড সিরিজ থেকে। ন্যাচারাল কিলার সেলের ফাংশন, এটা 5 স্টার বা ইনফিনিটি স্টার, আমি বলেছি অলরেডি আমাদের পড়া হয়ে গেছে সেই 4টা ফাংশন। সেটা কি কি? সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াকে কিল করা, সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া ইনফেক্টেড সেলকে কিল করা, ইন্ট্রাসেলুলার ভাইরাস ইনফেক্টেড সেলকে কিল করা, ইন্ট্রাসেলুলার প্রোটোজোয়া ফাঙ্গাস ইনফেক্টেড সেলকে কিল করা, টিউমার সেলকে ডিস্ট্রয় করা, গ্রাফট সেলকে ডিস্ট্রয় করা। সে কিভাবে এটা ফাংশন CD8-এর যা ন্যাচারাল কিলার সেলেরও সেম। এবং আমরা বলেছিলাম যে ন্যাচারাল কিলার সেল তার সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং হিউমারাল ইমিউনিটি সে দুটোই দেখায়, এবং আমরা বলেছিলাম যে সেও কিন্তু ইনেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুটোই দেখাতে পারে। তবে মেইনলি আমরা ধরবো সেটা ইনেট ইমিউনিটির পার্ট, সে সেল মিডিয়েটেড ইমিউনিটি দেখায়। এটা আমরা মেইনলি পড়বো। যেমন এখানে দেখেন আমাদের এই বোল্ড লাইনটা, ন্যাচারাল কিলার সেল ক্যান কিল ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল অ্যান্ড সেলস অফ অ্যালোগ্রাফট। এই লাইনটাই আমরা মনে রাখবো, বাকি কিছু মনে থাকুক আর না থাকুক। ন্যাচারাল কিল সেল অ্যান্টিজেন প্রেজেন্টিং করতে পারে না, ন্যাচারাল কিল সেলের কোনো থাইমাস দরকার হয় না ডেভেলপমেন্টের জন্য, ন্যাচারাল কিল সেলের টি সেল রিসেপ্টর, সিডি প্রোটিন এগুলো থাকে না, সারফেস আইজিএম থাকে না, ন্যাচারাল কিল সেলের কোনো মেমোরি থাকে না, এবং মেইনলি সে ইনেট ইমিউনিটি পার্ট। যদিও সেখানে বলেছে দেখেন লাস্টে সে অ্যাডাপটিভ ইমিউনিটিরও কিছুটা ফাংশন আছে, কিন্তু আমরা পড়ব সে ইনেট ইমিউনিটির পার্ট, সে মেইনলি সেল মিডিয়েটেড ইমিউনিটি দেখায়, ব্যাস। এবং সে কিসের মাধ্যমে করে? এই দুটা নাম মনে রাখতে হবে, পরীক্ষা এই দুটা নাম আনতে পারে। সাইটোটক্সিক টি সেলেরও এই দুটা ফাংশন মানে গ্র্যানিউলস আছে। সেই গ্র্যানিউলস হচ্ছে, একটা হচ্ছে পারফোরিনস আর একটা হচ্ছে গ্র্যানজাইমস। পারফোরিনস নাম শুনে বোঝা যায় দে উইল পারফোরেট দ্য ভাইরাস ইনফেক্টেড সেল। একটা সেল আছে এরকম, সেই সেলটাকে সে হয়তো পারফোরেট করে দেবে, পারফোরিনস হয়তো এটাকে পারফোরেট করবে, ফলে অসমোটিক ডিসরেগুলেশনের মাধ্যমে এই তার যে ভায়াবল যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস সেগুলো বাইরে বের হয়ে আসবে, অথবা বাইরের ফ্লুইড ভিতরে যে সোয়েলিং হবে, মানে এই সেলটা তখন ডেস্ট্রয় হবে। পারফোরিনস দিয়ে সে ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল, গ্রাফট সেলকে পারফোরেট করবে। এবং গ্র্যানজাইম, দিজ আর গ্রেনেড লাইক এনজাইমস। সো এই গ্র্যানজাইমগুলো কিন্তু গ্র্যানজাইমস দিয়ে সে সেলটাকে কিন্তু ডেস্ট্রয় করে দেবে, উড়িয়ে দিবে বা অ্যাপোপ্টোসিস করবে। সো এই দুইটা ন্যাচারাল কিলার সেলের গ্র্যানিউলস, এই দুটো সাইটোটক্সিক টি সেলের গ্র্যানিউলস। যেখানেই সাইটোটক্সিক টি সেল, যেখানেই ন্যাচারাল কিলার সেল, যেখানেই CD8, যেখানেই সেল মিডিয়েটেড ইমিউনিটি, সেখানেই পারফোরিন, গ্র্যানজাইম। সো ন্যাচারাল কিলার সেল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা পড়ব, আশা করি বুঝতে পেরেছি। নাও সেল মার্কার আমরা রিভিউ করব। আমরা যে পড়াটা পড়েছি অলরেডি, মানে এটা যদি বুঝে থাকি, পড়ে থাকি, মনে থাকে,
অলরেডি অনেক কিছু আমরা জানি, যেমন এখানে আমাদের সেল সারফেস প্রোটিন, এটা পেজ নাম্বার 19-এ আছে আমাদের লেকচার শিটের, সেল সারফেস প্রোটিন। এখানে দেখেন কোন কোন সেল সারফেসে কি থাকে এটা আমরা অলরেডি দেখেছি। এটাকে আমি যদি কম্পাইলেশন করি, দেখেন সেল সারফেস মার্কার B7 থাকে সকল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে। এখানে আমি বলেছি যে CD8T, এটারই আরেকটা নাম হচ্ছে B7। তো এই বি সেলের গায়ে থাকবে, ম্যাক্রোফেজের গায়ে থাকবে, ডেন্ড্রাইটিক সেলের গায়ে থাকবে। আমি বলেছি প্রফেশনাল নন প্রফেশনাল আলাদা করার কিচ্ছু দরকার নেই, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানেই এই তিনজনের গায়েই থাকবে B7। MHC2 থাকবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে। রিমেম্বার দিস থিং, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে MHC1ও কিন্তু থাকবে, কারণ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সবাই নিউক্লিয়েটেড সেল। নিউক্লিয়েটেড সেল মানেই MHC1 থাকবে, বাট তাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং ক্যাপাবিলিটি আছে বলে তাদের গায়ে এক্সট্রা একটা মলিকুল আছে, সেটা হচ্ছে MHC2 প্রোটিন। টি সেল রিসেপ্টর CD3 আমরা জানি সকল ধরনের টি সেলের গায়ে থাকবে, ইররেসপেক্টিভ অফ দ্য সাবক্লাস। হেল্পার টি সেলের গায়ে থাকবে CD4, CD28 অ্যান্টিজেন প্রেজেন্টিংয়ের সময় আমরা দেখেছি, আমরা আরেকটা ছবিও দেখেছি সেল সারফেস কার কোনটা থাকে। সাইটোটক্সিক টি সেলের গায়ে থাকবে CD8 টি সেল রিসেপ্টর, এগুলো আমরা জানি। নাও অ্যান্টিজেন্স থেকে পরীক্ষায় যেটা আসে, মোস্ট অফ দ্য অ্যান্টিজেন্স আর প্রোটিন ইন নেচার, এবং অ্যান্টিজেনের থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে ট্রু ফলসে আসে সাধারণত। সেটা হলো গুড অ্যান্টিজেনের ক্রাইটেরিয়া। এটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি, জাস্ট একটা ধারণা, কিন্তু আমরা পড়বো এটা পেজ নাম্বার 30। এটা 5 স্টার একটা টপিক, 5 স্টার ইনফিনিটি স্টার টপিক। অ্যান্টিজেন থেকে একটা জিনিসই আসে, আর হ্যাপটেনটা 3 স্টার টপিক। হ্যাপটেনটা অ্যান্টিজেনিক প্রপার্টি তার নেই, হ্যাপটেনটা হচ্ছে লো মলিকুলার ওয়েট এবং তার অ্যান্টিজেনিক প্রপার্টি নেই, বাট সে যখন কোনো অ্যান্টিজেনিক মলিকুলের সাথে যুক্ত হয়, সে যখন কোনো ড্রাগের সাথে যুক্ত হয়, তখন সে অ্যান্টিজেনিক প্রপার্টিটা দেখাতে পারে। আর এবং সেক্ষেত্রে যেমন এখানে কোনো ক্যারিয়ার প্রোটিন, পরবর্তীতে পেজ নাম্বার 31-এ আছে, দেখবেন যে কোনো ক্যারিয়ার মলিকুলের সাথে, বিশেষ করে যেমন সেরাম অ্যালবুমিনের সাথে যদি কোনো ড্রাগ মলিকুল, ছোট একটা অ্যান্টিজেন ড্রাগ, যেহেতু ফরেন আমরা খাচ্ছি বাইরে থেকে, সেই হ্যাপটেন মলিকুল বা লো মলিকুলার ওয়েট ড্রাগ মলিকুল, সেটার সাথে যদি অ্যালবুমিন অ্যাড হয়, তখন যে কমপ্লেক্সটা তৈরি হয় সেটা অ্যান্টিজেনিক প্রপার্টি গেইন করে এবং অ্যান্টিবডি ইন রেসপন্স তৈরি হতে পারে এবং হাইপার সেন্সিটিভিটি দেখাতে পারে, বা অ্যান্টিবডি মিডিয়েটেড সেলুলার সাইটোটক্সিসিটি ADCC বা এরকম মেকানিজমগুলো দেখাতে পারে, আমরা পরবর্তী দেখব। গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ট্রু অ্যান্টিজেন, মানে যেটা অ্যাকচুয়ালি গুড অ্যান্টিজেন, সেটার প্রপার্টি কী কী, সেটা হচ্ছে বেশ কয়েকটা, এখানে খুব বোল্ড লাইনগুলো মনে রাখতে হবে আমাদের। 5 স্টার বা ইনফিনিটি স্টার পেজ নাম্বার 30-র মাঝামাঝি জায়গায় প্রথম 3টা খুবই গুরুত্বপূর্ণ, যে ফরেইননেস। ফার্স্ট অফ অল অ্যান্টিজেনকে আমার ফরেইন হতে হবে, এটা আমরা জানি। মলিকুলার সাইজ, যে অ্যান্টিজেনের মলিকুলার ওয়েট যত বেশি থাকবে, সেই অ্যান্টিজেনটা তত পাওয়ারফুল ইমিউন রেসপন্স দেখাবে। মলিকুলার ওয়েট 10,000-এর বেশি, সাধারণত 10,000-এর বেশি হতে হয় ভালো গুড অ্যান্টিজেন হওয়ার জন্য, 10,000 ডাল্টনের বেশি হতে হয়। কেমিক্যাল স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি, আমরা বলেছি যে অ্যান্টিজেন্স আর মেইনলি প্রোটিন ইন নেচার। আমরা বলেছি যে প্রোটিন ইন নেচার হলে টি সেল ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন হয়। আমরা বলেছি যে নন প্রোটিন লাইক পলিস্যাকারাইড, লিপিড, এগুলো হলে টি সেল ইনডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন হয়। এবং সোললি একটা ডিস্টিংক্ট যদি ক্যারেক্টার কেমিক্যাল স্ট্রাকচার হয়, ইদার প্রোটিন অর পলিস্যাকারাইড অর লিপিড, তার থেকে যদি একটা কমপ্লেক্স কেমিক্যাল স্ট্রাকচার হয়, লাইক লিপোপলিস্যাকারাইড, মানে লিপিডও আছে পলিস্যাকারাইডও আছে, লাইক গ্লাইকোপ্রোটিন, মানে কার্বোহাইড্রেটও আছে আবার প্রোটিনও আছে। তো এরকম যখন কমপ্লেক্স কেমিক্যাল স্ট্রাকচার হবে, তখন তার অ্যান্টিজেনিসিটিটা বেড়ে যায়, মানে তার এগেনস্টে ইমিউন রেসপন্সটাও অনেক পাওয়ারফুল হয়। এবং পরবর্তীতে আরও কিছু কথাবার্তা বলা আছে যে ডোজ বাড়লে, অবশ্যই অ্যান্টিজেনের ডোজ বাড়লে ইমিউন রেসপন্সটাও বেশি হবে। তারপর এপিটোপ, অ্যান্টিজেনের সারফেস মলিকিউলগুলো, মানে অ্যাকচুয়ালি যেটার এগেনস্টে অ্যান্টিবডিটা তৈরি হয়, সেই এপিটোপগুলো যদি বেশি থাকে, কোনো একটা প্যাথোজেন ব্যাকটেরিয়া, তার গায়ে অ্যান্টিজেন এপিটোপের সংখ্যা অনেক বেশি, বা ম্যাক্রোফেজ, তার সে এপিটোপ অনেকগুলো বেশি, তখন সেটার এগেনস্টে টি সেল বেশি পাওয়ারফুলি রেসপন্স করবে। তো মনে রাখতে হবে একটা জিনিস, যে এপিটোপ থাকে অ্যান্টিজেনের গায়ে
আর প্যারাটোপ থাকে অ্যান্টিবডির গায়ে। এই কথাটা মনে রাখতে হবে যে যদি আমাদের কখনো কাজে লাগে যে অ্যান্টিজেনের সারফেসে থাকে এপিটোপ আর অ্যান্টিবডি সারফেসে থাকে প্যারাটোপ। এই এপিটোপ আর প্যারাটোপের সাথে বন্ডিংটা হয়। যাই হোক, এটা একটা মনে রাখার জন্য। এর পরবর্তীতে আমরা যেটাতে আসব সেটা হচ্ছে এখানে আমরা দুটো রিডিং দিতে পারি। একটা হচ্ছে হেটেরোফিল অ্যান্টিজেন, এটা আমরা 2 স্টার, এটা আমরা রিডিং দিব, আর বা নাইস টু নো। আর অ্যাডজুভেন্টে আমরা একটু রিডিং দিব 2 স্টার বা নাইস টু নো। এই দুটা যারা ভালো তারা একটু মানে পড়ে নিব আর কি। হেটেরোফিল অ্যান্টিজেন অনেক জায়গায় আমাদের ক্লিনিক্যালি লাগে, যেমন রিকেটশিয়াল অ্যান্টিজেন, যেমন ইনফেকশাস মনোনিউক্লিওসিসের বেলায় হেটেরোফিল অ্যান্টিবডি এরকম আমাদের প্রয়োজন হয়। যেমন হেটেরোফিল অ্যান্টিবডি মানে হচ্ছে, হেটেরোফিল অ্যান্টিজেন মানে হচ্ছে একই অ্যান্টিজেন দেখা যায় বা একই অ্যান্টিবডি, সেটা দেখা যায় যে মাল্টিপল অর্গানিজমের অ্যান্টিজেনের এগেনস্টে তৈরি হয়। অর্থাৎ রিকেটশিয়ার এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সেই অ্যান্টিবডি আবার দেখা যায় যে সিফিলিসের অ্যান্টিজেনকেও নিউট্রালাইজ করতে পারে। তার মানে কি, আমরা যেটা পড়েছিলাম যে নন স্পেসিফিসিটি মানে স্পেসিফিসিটি অফ অ্যান্টিজেন, আমরা বলেছি প্রত্যেকটা অ্যান্টিবডি স্পেসিফিক টু দ্য অ্যান্টিজেন। আমরা এটা বারবার বলেছি যে ডেঙ্গি 1 ডেঙ্গি 3কে প্রোটেকশন দেবে না, চিকেন পক্সের অ্যান্টিবডি মিজেলসকে প্রোটেকশন দেবে না। বাট হেটারোফিল অ্যান্টিবডির বেলা যেটা হয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে মাল্টিপল টাইপ অফ অ্যান্টিজেনের এগেনস্টে একটা কমন অ্যান্টিবডি তৈরি হয়, যেটা কিনা আমরা বলছি হেটারোফিল অ্যান্টিবডি। আর পরবর্তীতে ওই অ্যান্টিজেনটাকে বলছি হেটারোফিল অ্যান্টিজেন। যেমন এখানে রিকেটশিয়ার বেলায় প্রোটিয়াসের এগেনস্টে অ্যান্টিজেন, সেটাও কিন্তু হেটারোফিল অ্যান্টিজেন। অর্থাৎ রিকেটশিয়া ডায়াগনোসিস করতে গেলে আমরা প্রোটিয়াসের অ্যান্টিজেনকে ইউজ করছি। মানে যে অ্যান্টিবডিটা আমাদের পেশেন্টের বডিতে তৈরি হচ্ছে একটা রিকেটশিয়াল ফিভারের পেশেন্টের গায়ে বডিতে, সেই অ্যান্টিবডি দেখা যাচ্ছে প্রোটিয়াসের অ্যান্টিজেনকেও অ্যাগ্লুটিনেট করছে। সো আমরা পরবর্তী টপিকে যাব, সেটা হচ্ছে এখানে একটা ট্রু ফলস আছে স্লাইডে, খুব ইজি। আমরা দেখতেই পাচ্ছি যে মলিকুলার ওয়েট বিলো 10,000, সো ফলস। স্ট্রাকচারাল সিম্পলিসিটি, আমরা বলেছি সিম্পলিসিটি, সো এটাও ফলস। আর এখন আরেকটা যেটা টপিক সেটা হচ্ছে সুপার অ্যান্টিজেন, এটা 3 স্টার। এটা মাইক্রোবায়োলজিক্যাল ওভারল্যাপিং একটা পয়েন্ট। সুপার অ্যান্টিজেন আমরা মানে কেন সুপার বলা হচ্ছে, কারণ নাম্বার 1 সে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে পারে। একটা অ্যান্টিজেন যতটুকু অ্যান্টিবডি তৈরি করবে, সুপার অ্যান্টিজেন একসাথে অনেকগুলো আইজিএম তৈরি করতে পারে, এটা একটা পয়েন্ট। আর সুপার অ্যান্টিজেন প্রেজেন্টেশন তার দরকার হয়, কিন্তু নট ইন দ্য টিপিক্যাল ম্যানুয়াল ওয়ে। মানে টিপিক্যালি যেভাবে আমরা ম্যাক্রোফেজ প্রথমে ফাগোসাইটোসিস করেছিল, তারপর সেটাকে ডিগ্রেডেশন করেছিল, তারপর ব্রেকডাউন প্রোডাক্টগুলোকে MSC2 এর মাধ্যমে শো করেছিল, প্রেজেন্ট করেছিল হেল্পার টি সেলের কাছে অ্যান্টিজেনটাকে। সুপার অ্যান্টিজেনের বেলায় এইভাবে অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয় না। অ্যাকচুয়ালি সুপার অ্যান্টিজেনের এই পাওয়ারটা আছে, সুপার অ্যান্টিজেন কখনো ফ্যাগোসাইটোসিস করা লাগে না। সুপার অ্যান্টিজেন সরাসরি ম্যাক্রোফেজ এবং হেল্পার টি সেলের মাঝখানে বসে যায়। অর্থাৎ সুপার অ্যান্টিজেন তার দুইটা আর্ম দিয়ে, দুইটা ভ্যালেন্ট দিয়ে ম্যাক্রোফেজ এবং হেল্পার টি সেলকে জয়েন করতে পারে। মানে সে নিজেই মানে ইমিউন রেসপন্স তৈরি করে দিতে পারে প্রচুর পরিমাণে, তার ওই লম্বা প্রসেসের দরকার হয় না। ফ্যাগোলাইসোসোম ফরমেশন, ডিগ্রেডেশন, এগুলো এত কিছুর অ্যান্টিজেন প্রেজেন্টেশন এইভাবে প্রয়োজন হয় না। সুপার অ্যান্টিজেনের একটা লম্বা লিস্ট আছে। স্ট্যাফাইলোকক্কাসের সুপার অ্যান্টিজেন আছে বেশ কয়েকটা, স্টেপ্টোকক্সাইয়ের আছে। স্ট্যাফাইলোকক্কাসের যেমন আমরা এন্টারোটক্সিন পড়েছি, টক্সিক শক সিনড্রোম টক্সিন পড়েছি। টক্সিক শক সিনড্রোম টক্সিন ক্যান বি অলসো সিক্রেটেড বাই স্ট্রেপ্টোকক্সাই। স্ট্রেপ্টোকক্সাইয়ের ইরেথ্রোজেনিক টক্সিন আছে যেগুলো সুপার অ্যান্টিজেন, স্কারলেট ফিভার। সো এরকম একটা মাইক্রোবায়োলজিতে দেখবেন যে সুপার অ্যান্টিজেনের একটা লিস্ট আছে, ওই লিস্টটা থেকেও অনেক সময় পরীক্ষায় আসে। সো এই জায়গাটাতে সুপার অ্যান্টিজেনকে আমার 3 স্টার দিতে হবে। পেজ নাম্বার 31 নিচের দিকে আমরা ছবিটা, পাশের যে ছবিটা, এই ছবিটা দেখে আমার কথার সাথে মিলালে দেখবেন যে আমরা বুঝতে পারবো খুব ইজিলি। নাও ইমিউনোগ্লোবিউলিনস, অ্যান্টিবডিজ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আমাদের পরীক্ষায় আসবেই। আমি বলেছিলাম যে প্রথম যে 5টা আমরা দাগিয়েছি ওই 5টার মধ্যে এটা একটা। এবং রিভিশন দেওয়ার সময় চাইলে কেউ হাইপার সেন্সিটিভিটি পড়ার পরই ইমিউনোগ্লোবিউলিনসগুলোর ফাংশন দেখে ফেলতে পারি, কারণ এখান থেকে একটা প্রশ্ন সাধারণত ইনভ্যারিয়েবলি থাকেই। ইমিউনোগ্লোবিউলিনসগুলো সাধারণত গ্লাইকোপ্রোটিন ইন নেচার, নট এখানে বলেছে যে গ্লাইকোপ্রোটিনস,
বা প্রোটিন ইন নেচার, মেইনলি গ্লাইকোপ্রোটিন ইন নেচার, এটা মনে রাখবো, বাট নট পলিস্যাকারাইড, নট লিপিড। এটা মনে রাখতে হবে যে অ্যান্টিজেন মাল্টিপল টাইপের হতে পারে, বাট ইমিউনোগ্লোবুলিনস আর মেইনলি প্রোটিনস। অ্যান্টিজেন্স মে বি কার্বোহাইড্রেট ইন অরিজিন, অ্যান্টিজেন্স মে বি লিপিড ইন অরিজিন, বাট অ্যান্টিবডিজ আর মেইনলি প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন। এবং সেটা সেরামে থাকে, সিক্রেশনেও থাকে, এটা আমরা জানি। আইজিএকে সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন বলে, এবং সেটা অলওয়েজ স্পেসিফিক, কিছু এক্সেপশন ছাড়া। অ্যান্টিবডিজ আর অলওয়েজ স্পেসিফিক টু দ্য অ্যান্টিজেন। রুবেলার অ্যান্টিজেন তৈরি করবে রুবেলার এগেনস্টে অ্যান্টিবডি, সেটা কখনো সিফিলিস বা মিজেলসের এগেনস্টে ব্যাকআপ দিবে না। ইমিউনোগ্লোবুলিনের স্ট্রাকচার, সো আমরা এতক্ষণ যেটা পড়েছিলাম, আমরা স্লাইডে যে খুব সুন্দর একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে 4টা চেইন নিয়ে একটা ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়। আমাদের শিটেও এটা আছে, ইমিউনোগ্লোবুলিনের ক্লাসিফিকেশান, সাবটাইপ, পেজ নাম্বার 33, 34, এই পেজগুলোতে খুব সুন্দর করে ডিটেইল লেখা আছে। আমরা শর্ট করে সহজে জানবো, যেটা আমাদের জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন 4টা পলিপেপটাইড চেইন নিয়ে আছে, 2টো হেভি চেইন, 2টো লাইট চেইন, 4টা পেপটাইড চেইন, হেভি চেইন, লাইট চেইন। এবং এই যে 2টো চেইন, তারা হিঞ্জ রিজিয়নে ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত, হিঞ্জ রিজিয়নে। এই হিঞ্জ রিজিয়নটা আবার প্যাপেইন এনজাইম দিয়ে ভেঙে ফেলা যায় এবং 2টো স্ট্র্যান্ডকে আলাদা করা যায়। এগুলোর থেকে ওই যেমন ডাইসালফাইড বন্ড আছে হিঞ্জ রিজিয়নে। আমাদের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে অ্যান্টিবডির বা ইমিউনোগ্লোবুলিনের, এই ওয়াই শেপ ইমিউনোগ্লোবুলিনের যে 2টো আর্ম আছে, এই ওপরের এই 2টো আর্মটা হচ্ছে এফএবি ফ্র্যাগমেন্ট, যেখানে হাইপার ভ্যারিয়েবল জোন থাকে বা ভ্যারিয়েবল জোন থাকে। আর নিচের যে স্টেম, ওয়াইয়ের যে ডান্ডা, এই ডান্ডাটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন, এবং এটাকে বলছে এফসি ফ্র্যাগমেন্ট। এফসি ফ্র্যাগমেন্ট। আমরা যদি এবার একটু বোর্ডে যাওয়ার চেষ্টা করি, যে এতক্ষণ আমরা পড়েছিলাম অ্যান্টিজেন স্টিমুলেশনে কিভাবে অ্যান্টিবডি তৈরি হয়। আমরা অ্যান্টিজেন প্রেজেন্টেশন, ম্যাক্রোফেজ, হেল্পার টি সেল, অ্যান্টিবডি, প্লাজমা সেল, হেল্পার, অনেক কিছু পড়েছি, যে লাস্ট পর্যন্ত বি সেল, প্লাজমা সেল, অ্যান্টিবডি পর্যন্ত এসছিলাম। কিন্তু ফাইনালি কিভাবে এই অ্যান্টিবডিটা ফাইনালি এক্সিকিউট করে, ওই অ্যান্টিজেনটাকে, ওই প্যাথোজেনটাকে, ওই এপিটেপগুলোকে কিভাবে কিল করে, নিউট্রালাইজ করে, সেটা আমরা এখন দেখব। বোর্ডে চলে যাব। সাপোজ এটা একটা অ্যান্টিবডি, এই অ্যান্টিবডির একটা ওয়াই শেপড অ্যান্টিবডি, এবং এটার 2টো আর্ম আছে। আমরা এটাকে বলছি যে এফএবি পোর্শন। এফএবি পোর্শন, এটার নাম শুনেই বোঝা যায় ফ্র্যাগমেন্ট ফর অ্যান্টিজেন বাইন্ডিং, অর্থাৎ এই ওয়াইয়ের আর্মে অ্যান্টিজেনগুলো এনট্র্যাপড হয়, এটা ট্র্যাপড হয়ে যায়, ক্যাচড হয়ে যায়, এখানে ক্যাচ হয়। এবং নিচের ফ্র্যাগমেন্টটাকে বলছে, নিচের এই স্টেমটাকে বলছে এফসি ফ্র্যাগমেন্ট। এফসি ফ্র্যাগমেন্ট হচ্ছে, নাম শুনে বোঝা যাচ্ছে, সি দিয়ে কিছু হবে, ফ্র্যাগমেন্ট ফর কমপ্লিমেন্ট ফিক্সেশন। এই জায়গাটাতে কমপ্লিমেন্ট এসে বাইন্ড করে, এই জায়গাটাতে কমপ্লিমেন্ট এসে বাইন্ড করে। এখানে কমপ্লিমেন্ট বাইন্ড করার জন্য স্পেসিফিক রিসেপ্টর আছে কমপ্লিমেন্ট বাইন্ড করার জন্য। এখানে মূলত FC1, অর্থাৎ মানে এখানে মূলত কমপ্লিমেন্ট 1 সেটাই বাইন্ড করে। আমরা কমপ্লিমেন্টে আসব। কমপ্লিমেন্ট অনেক ধরনের আছে, 1, 2, 3, 4 করে অনেক 10 পর্যন্ত, 20 পর্যন্ত এরকম আছে নাম্বারিং করা। মূলত কমপ্লিমেন্ট 1টাই এখানে বাইন্ড করে। C1Q, C1-এর আবার PQR 3টা সাবটাইপ আছে, তার মধ্যে C1Qটা এখানে বাইন্ড করে। এত ডিটেলসের দরকার নেই, আমরা প্রসিড করছি। ওয়ান থিং টু রিমেম্বার, FC stands for complement fixation. কমপ্লিমেন্ট ফিক্সেশন, এখানে কমপ্লিমেন্ট ফিক্স হয়, অর অ্যান্ড ফার্দার অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট অ্যান্ড কাসকেড ফরমেশন। একটা কমপ্লিমেন্ট ফিক্স হলে আরেকটা কমপ্লিমেন্টকে সে অ্যাক্টিভেট করে, আরেকটা কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে, এবং একটা লম্বা কাসকেড ফরমেশন হয়। আমরা পড়েছিলাম যে ইন্ট্রিনজিক পাথওয়ে অফ কোয়াগুলেশন,
অথবা এক্সট্রিনজিক পাথওয়ে অফ কোয়াগুলেশন, আমরা দেখেছি একটা ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হলে সে আরেকটা ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে, নেক্সট আরেকটা ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে, এভাবে একটা লম্বা কাসকেড সিরিজ তৈরি হয়। সেম জিনিস একটা কমপ্লিমেন্ট যখন ফিক্স হয়ে যায় এই জায়গাটাতে এফসি পোর্শনে, সে তখন অন্যান্য কমপ্লিমেন্টগুলোকেও অ্যাক্টিভেট করে এবং একটা কাসকেড ফর্ম করে। সো এফসি স্ট্যান্ডস ফর complement fixation or activation. But one thing to remember, the underrated thing, that is FC always stands for cellular attachment, C for C, cellular attachment. অর্থাৎ এই FC পোর্শনে কমপ্লিমেন্ট ছাড়াও এখানে অনেক ধরনের সেল এসে বাইন্ড করে, এই সেলটা হতে পারে ম্যাক্রোফেজ, এই সেলটা হতে পারে নিউট্রোফিল, এই সেলটা হতে পারে ইউসিনোফিল যদি এটা আইজিই হয় সেক্ষেত্রে, এই সেলটা হতে পারে মাস্ট সেল যদি এটা আইজিই হয়। হ্যাঁ, এরকম অনেক ধরনের সেল, কিন্তু এটা হতে পারে ন্যাচারাল কিলার সেল এবং সে তার কিন্তু ফার্দার পারফোরিন এবং গ্যানজাইম সেটা সে করবে। এই সেলটা যদি হয় নিউট্রোফিল, সে তার রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস সে রিলিজ করবে বা সে তার ফ্যাগোসাইটোসিস করবে। এই সেলটা যদি হয় ম্যাক্রোফেজ, সে ম্যাক্রোফেজ তার এনজাইমগুলো তার ইন্টারলিউকিনগুলো রিলিজ করবে। এইখানে যে সেল অ্যাটাচড হবে, এখানে অনেকগুলো সেল অ্যাটাচড হয়, সেটারও একটা লিস্ট আমরা দেখব, সেই সেলগুলো তার রেসপেক্টিভ ফাংশনটা তখন করবে। সো সি স্ট্যান্ডস ফর কমপ্লিমেন্ট অ্যান্ড সি স্ট্যান্ডস ফর সেলস। এখন আমরা যেটা দেখব যে এই কমপ্লিমেন্ট এখানে যে ফিক্সেশন হবে সেটা ফিক্স হতে পারবে শুধুমাত্র যদি এই ইমিউনোগ্লোবুলিনটা আইজিজি অথবা আইজিএম হয়, আইজিজিএম অথবা আইজিজি, এই দুটোর যে কোনো একটা যদি হয় তবেই এখানে কমপ্লিমেন্ট ফিক্স হতে পারবে। এবং এই দুটো ইমিউনোগ্লোবুলিনের এফসি পোর্শনেই কমপ্লিমেন্ট 1 ফিক্স হওয়ার জন্য রিসেপ্টর আছে, বাকিগুলোর এফসি পোর্শনে কমপ্লিমেন্ট ফিক্স হতে পারবে না। সো কমপ্লিমেন্ট ফিক্সেটরস আর আইজিএম অ্যান্ড আইজিজি। তার মধ্যে মোস্ট পাওয়ারফুল কমপ্লিমেন্ট ফিক্সেটর কোনটা? দ্য অ্যান্সার ইজ আইজিএম। কারণ আইজিএম এর পেন্টামারিক ফর্ম আছে, অর্থাৎ আইজিএম এর এফসি পোর্শন কিন্তু 5টা, অর্থাৎ আইজিএম এর এফএবি পোর্শন হচ্ছে 10টা। তো আইজিএম ইজ মোস্ট পাওয়ারফুল কমপ্লিমেন্ট ফিক্সেটর। এখানে এফসি পোর্শনে আমার কমপ্লিমেন্ট যখন অ্যাটাচ হবে, আমি বলেছি যে এখানে শুধুমাত্র কমপ্লিমেন্ট 1, ইনফ্যাক্ট C1Q অ্যাড হওয়ার জন্য এটার একটা রিসেপ্টর আছে। সাপোজ এখানে C1Q, আমি এই সাইডটা আর দেখাচ্ছি না, দুই পাশে দুইটা আছে, এখানে C1Qটা এখানে অ্যাড হলো, C1Q বা C1টা যে C4 এবং C2 দুইটাকে একসাথে অ্যাক্টিভেট করে, C4 এবং C2 দুইটাকে একসাথে অ্যাক্টিভেট করে, C4 এবং C2 দুইটাকে সে একসাথে অ্যাক্টিভেট করে। এবং ওয়ান থিং টু রিমেম্বার, ইন কেস অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন ইট মিনস ক্লিভেজ, ভেঙে যাওয়া। অর্থাৎ কমপ্লিমেন্ট যখন অ্যাক্টিভেট হয় তখন দুটো ফ্র্যাগমেন্টে ভাগ হয়। একটা কমপ্লিমেন্ট যখন অ্যাক্টিভেট হয়, সাপোজ এটা একটা কমপ্লিমেন্ট, এটা যখন অ্যাক্টিভেট হলো, স্টিমুলেটেড হলো, তখন সে দুটা টুকরা হয়, একটা হচ্ছে বড়, যেটা বলছি আমরা বি ফ্র্যাগমেন্ট, আরেকটা হচ্ছে ছোট টুকরা, সেটা হচ্ছে এ ফ্র্যাগমেন্ট। এখানেও নিমোনিক, বি স্ট্যান্ডস ফর বিগার, বিগার ফ্র্যাগমেন্টকে বলা হয় বি। সাপোজ এটা যদি C3 হয়, এটা হচ্ছে C3b। আর ছোট ফ্র্যাগমেন্ট সেটাকে বলা হচ্ছে এ ফ্র্যাগমেন্ট, বি স্ট্যান্ডস ফর বিগার অ্যান্ড এ স্ট্যান্ডস ফর অ্যাওয়ে। অ্যাওয়ে কেন অ্যাওয়ে বলা হচ্ছে সেটাতে আমরা আসবো। যেমন এটা হচ্ছে C3a, সাপোজ যদি এরকম আমরা বলার চেষ্টা করি, এ ফর অ্যাওয়ে কেন? কারণ সকল বি ফ্র্যাগমেন্টগুলো বা বিগার ফ্র্যাগমেন্টগুলো এই কমপ্লিমেন্ট কাসকেডের ভিতরে থাকে, বাকি এ ফ্র্যাগমেন্টগুলো এই সাইট অফ ইনফ্ল্যামেশন, সাইট অফ ইনফেকশন থেকে দূরে অ্যাওয়ে চলে যায়, সার্কুলেশনে চলে যায়, ভেসেলে চলে যায় এবং সে তার রেসপেক্টিভ এ ফ্র্যাগমেন্টগুলো রেসপেক্টিভ তার ভাস্কুলার অ্যাকশনগুলো তখন দেখায়। সে কিন্তু এই কমপ্লিমেন্ট কাসকেডে থাকে না, এ ফ্র্যাগমেন্টগুলো থাকে না। এখানে ছবিতে দেখবেন, আমরা স্লাইডে, আমরা শিটে আমরা দেখব যে কোথাও কিন্তু এই কাসকেডের ভিতরে এ ফ্র্যাগমেন্টগুলো আমরা পাবো না। সো এখানে C4 C2 যখন অ্যাক্টিভেটেড হয়ে গেল, সে তখন অ্যাক্টিভেট করে C3কে। এটা সিকুয়েন্সিয়ালি হয়, C3 অ্যাক্টিভেট হলো,
সো এই সবগুলো ফ্র্যাগমেন্টই কিন্তু বি ফ্র্যাগমেন্ট, C4b, C2b, C3b। C3b যখন অ্যাক্টিভেট হলো সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল মলিকিউল, অর্থাৎ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের যত রকমের পাথওয়ে আছে কমন মলিকিউল হচ্ছে C3b। এখানে লেঞ্জ বা অন্যান্য বেসিক বইগুলোতে C3b বলা হয়েছে, ডেভিডসনে আবার C5b বলা হয়েছে, সুতরাং ওগুলো দরকার নেই। C3bটা হচ্ছে সেন্ট্রাল মলিকিউল, whether it is classic pathway or alternate pathway or lectin pathway, C3b is the central molecule। C3b যখন অ্যাক্টিভেট হয় সে তখন C5 কে অ্যাক্টিভেট করে, অর্থাৎ C5ও ভেঙে যায় এবং C5bটা এখানে থাকে, C5aটা ভেসেলে চলে যায়। তাহলে আমরা যদি এখানে একটা ভেসেল আঁকি, সাপোজ এটা একটা ভেসেল আঁকলাম, এখানে আমার C3a চলে গেল, C4a চলে গেল, C5aও চলে গেল। C5bটা তখন 4টা কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করে। এখানে এ ফ্র্যাগমেন্টগুলো আমরা দেখলাম যে ভেসেলে চলে যায় এবং তার অ্যাকশনগুলো সে সেখানে করবে, আর বি ফ্র্যাগমেন্টগুলো কাসকেডে থেকে যাবে। C5b সে ফার্দার C6কে অ্যাক্টিভেট করবে, C6 C7কে অ্যাক্টিভেট করবে, C7 C8কে অ্যাক্টিভেট করবে, C8 C9কে অ্যাক্টিভেট করবে। অ্যাকচুয়ালি C5b এটা সবগুলোকেই অ্যাক্টিভেট করবে মানে পরপর, এবং তারা সবগুলো মিলে, সাপোজ এখানে C6 আমি যদি ধরি, C6 C7 C8 C9, স্পেসিফিক্যালি এই C9টা মনে রাখতে হবে। ফাইনালি যেটা আসে এই সবগুলো মিলে একটা টানেল লাইক স্ট্রাকচার, একটা টানেলের মতো একটা স্ট্রাকচার সে ইয়ে করে, মানে এটা 3D ফিগারে অনেকটা মনে হয় যে এখানে C5, এখানে C6, এখানে C8 C9, হ্যাঁ, মাঝখানে এরকম একটা C9। তো এই C9টা অ্যাকচুয়ালি মেইন কমপ্লিমেন্ট অফ দিস টানেল, এবং এই টানেল বা পারফোরেটর তারা কিন্তু এটাকে বলা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, ম্যাক। এটা পরীক্ষায় খুব আসে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, যেটাকে আমরা বলছি C5b 6, 7, 8, 9, অর্থাৎ এখানে বাকিগুলোর আর এ ফ্র্যাগমেন্ট বি ফ্র্যাগমেন্ট নাই, অর্থাৎ সবগুলোই একসাথে এখানে আসতেছে এবং এখানে কোনো ক্লিভেজ হচ্ছে না। তো C5b 6, 7, 8, 9 এর মধ্যে 9টা ইম্পর্টেন্ট, মেইনলি পারফোরেটর মানে অ্যাটাক, মেমব্রেনকে যে অ্যাটাক করার কাজটা C9টাই করছে। এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স এটা কার মেমব্রেনকে অ্যাটাক করে? এটা হচ্ছে এই প্যাথোজেনের মেমব্রেনটাকে অ্যাটাক করে। সো আমরা ফাইনাল স্টেজে চলে আসছি, এক্সিকিউশনে চলে আসছি, যে এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা সেটা কিন্তু এই প্যাথোজেনের মেমব্রেনকে অ্যাটাক করবে, অর্থাৎ এই প্যাথোজেনটাকে তখন সে কিল করে দিবে এবং প্যাথোজেনের ভেতরের যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বা ওগুলো তখন সে বের হয়ে আসবে। বাট ইন সাম কেসেস, ইন সাম অটো রিয়াক্টিভ কেসেস, ইন সাম অটো ইমিউন কেসেস, এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, এই কমপ্লিমেন্ট গ্রুপ তারা হোস্ট টিস্যুর সেলকেও অ্যাটাক করতে পারে, অর্থাৎ আমার এন্ডোথেলিয়াম সেটাকেও সে পারফোরেট করতে পারে, সেটার মেমব্রেনকেও সে অ্যাটাক করতে পারে, আমার এপিথেলিয়াম, আমার কোনো লিভারের হেপাটোসাইট, আমার যে কোনো হোস্ট অর্গানের বা টিস্যুর অর্গানকেও কিন্তু এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স অ্যাটাক করতে পারে ইন সাম হাইপার সেন্সিটিভিটি স্টেজ, ইন সাম অটো ইমিউন স্টেজ। সো ওভার অ্যাক্টিভেশন, আননেসেসারি অ্যাক্টিভেশন অফ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, এটা বা আননেসেসারি অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট কাসকেড ইজ অলসো হ্যাজার্ডাস, হার্মফুল ফর আওয়ার বডি। সো এখানে আমরা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের যে ক্লাসিক পাথওয়ে, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স পাথওয়ে, ইমিউন কমপ্লেক্স পাথওয়ে, যেটা 90% কেসে যেরকমটা হয় আমরা সেটাই দেখলাম। ভেসেলে যেটা করে, ভেসেলে C3A C4A C5A তারা হচ্ছে দুটো কাজ করে, একটা হচ্ছে ভেসেলকে ডাইলেট করে, ভ্যাসো ডাইলেটেশন, এবং ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। সো তাদেরকে বলা হয় অ্যানাফাইলেটক্সিন। দুটো ফাংশন, ভ্যাসো ডাইলেটেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। সো ইন্টারস্টিশিয়াল ইডিমা, ভেতরে কোনো ব্লাড থাকবে না, হাইপোটেনশন, হাইপোটেনসিভ শক, অ্যানাফাইলেকটিক শক নিয়ে সে প্রেজেন্ট করতে পারে যদি ওভার অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট হয়।
সো এর মধ্যে আরও কিছু কিছু ফাংশন আছে, যেমন C5 এর আলাদা করে ফাংশন আছে, সে কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করে। দিস ইজ অ্যান ইউনিভার্সাল কেমোট্যাকটিক এজেন্ট। সে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ইউসিনোফিল সকল ডাব্লিউবিসিকে সাইট অফ ইনফ্লামেশনে নিয়ে যায়। সো C5 এর আলাদা করে কেমোট্যাকটিক বা ইনফ্ল্যামেটরি রোল আছে। আবার C3b, এখানে আমরা যেটা বলেছিলাম যে সেন্ট্রাল মলিকিউল অফ কমপ্লিমেন্ট কাসকেড, এটারও একটা ফাংশন আছে, সে অপসোনিন হিসেবে কাজ করে এবং ফ্যাগোসাইটোসিস করতে হেল্প করে। সো আমরা যদি কমপ্লিমেন্টের ফাংশন এই এতগুলোর মধ্যে যদি আমরা 4টা কমপ্লিমেন্টের ফাংশন বলতে যাই বা চেষ্টা করি, সেক্ষেত্রে খুব ইজি করে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে C5b 6, 7, 8, 9 এটা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হিসেবে কাজ করে, বিভিন্ন প্যাথোজেনের মেমব্রেনকে অ্যাটাক করে, ডিস্ট্রয় করে ইন সাম কেজেস, এবং সে টিউমার সেলের মেমব্রেনকেও অ্যাটাক করতে পারে, সে গ্রাফট সেলের মেমব্রেনকেও অ্যাটাক করতে পারে, এমনকি কোনো হেলদি নর্মাল ইন্ডিভিজুয়াল সেলকেও অ্যাটাক করতে পারে ইন সাম কেজেস, অ্যাক্সিডেন্টাল কেজেস। মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হিসেবে কাজ করে C3a, C4a এবং C5a, এই তিনটা হচ্ছে অ্যানাফাইলেটক্সিনস, ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দেয়, ভ্যাসোডাইলেশন করে, ইডিমা করে, হাইপোটেনশন করে। C5a তার অ্যাকশন হচ্ছে সে কেমোট্যাক্সিস করে, সে ইনফ্লামেশনে তার রোল আছে, কেমোট্যাক্সিস করে সে ইনফ্লামেশন অগমেন্ট করে। এবং C3b নট লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সে অপসোনিন হিসেবে কাজ করে, সে একটা অপসোনাইজার, সে অপসোনিন হিসেবে কাজ করে ফ্যাগোসাইটোসিসকে অগমেন্ট করে। আমরা পরবর্তীতে একটু পরেই দেখব অপসোনিন, আরও কয়েকটা অপসোনিন এক্সাম্পল আমরা দেখব যে, সো এটা সেন্ট্রাল মলিকিউল। সো কমপ্লিমেন্টের বায়োলজিক্যাল অ্যাকশন খুব ইজি, কঠিন কিছু না। এখন আমরা ইমিউনোগ্লোবুলিনে চলে যাব। আমরা দেখে নিলাম যে ইমিউনোগ্লোবুলিন কীভাবে একটা অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করে বা ডেস্ট্রয় করে। আমরা কমন যে পাথওয়ে সেটাই আমরা দেখলাম যে এডিসিসি আমরা এখন দেখব একটু পরেই। আমরা দেখলাম কমপ্লিমেন্ট মিডিয়েটেড অ্যান্টিজেন নিউট্রালাইজেশন, আমরা এইটা দেখলাম। সো এফএবি ফ্র্যাগমেন্ট, এফসি ফ্র্যাগমেন্ট ছবিটা আমরা দেখে ফেলেছি। এই ছবিটাও আরেকটু ক্লিয়ার ছবি, ইজি ছবি, এটাও আমরা দেখলাম যে ভ্যারিয়েবল রিজিয়ন, এফএবি ফ্র্যাগমেন্ট, এখানেই অ্যান্টিজেন এনট্র্যাপড হয়, কনস্ট্যান্ট রিজিয়ন, এটা হচ্ছে এক একটা অ্যান্টিবডির জন্য এক এক রকম। হ্যাঁ, কনস্ট্যান্ট বলা হচ্ছে মানে হচ্ছে যে স্পেসিফিক অ্যান্টিবডির বা ইমিউনোগ্লোবুলিনের এই স্টেমটা মানে এফসি ফ্র্যাগমেন্টটা এক এক রকমের চেইন পলিপেপটাইড অ্যামাইনো অ্যাসিড দিয়ে বানানো, এই জন্য কনস্ট্যান্ট বলছে। এটাকে চেঞ্জ করে দিয়েই ক্লাস সুইচিং করা যায়, IgM থেকে G করা যায়, E করা যায়, এরকম। এফসি পোর্শনে আমরা বলেছিলাম সি নট অনলি স্ট্যান্ডস ফর কমপ্লিমেন্ট ফিক্সেশন বাট অলসো স্ট্যান্ডস ফর সেলুলার অ্যাটাচমেন্ট। সেই সেলগুলো কি কি আমরা বলেছিলাম, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল, মাস্ট সেল, ইউসিনোফিল, বি লিম্ফোসাইট, অনেকগুলো পড়েছি আমরা। এইটাও অনেক সময় ট্রু ফলসে পরীক্ষায় আসে। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি স্লাইডে, সেটা খুব সুন্দর একটা ছবি, যে অ্যান্টিবডি যেটা স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে তৈরি হলো সেটা কিভাবে অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করতে পারে। আমরা একটা দেখলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, এই লাস্টেরটা আমরা দেখলাম যে, এবং সবথেকে কঠিনটাই আমরা দেখে ফেললাম যে কমপ্লিমেন্ট তৈরির মাধ্যমে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করার মাধ্যমে সে সেল লাইসিস করলো, প্যাথোজেনের সেল লাইসিস করলো, অথবা সে ইন সাম কেসে হোস্ট সেলকেও লাইসিস করতে পারে। আর কমন যেগুলো, ইজি যেগুলো, সেগুলো হচ্ছে প্রিসিপিটেট করে ফেলতে পারে, অ্যান্টিজেনগুলোকে অ্যাগ্লুটিনেট করে ফেলতে পারে, অ্যান্টিজেনগুলোকে বা টক্সিনগুলোকে নিউট্রালাইজ করতে পারে, বিশেষ করে এক্সোটক্সিনকে সে নিউট্রালাইজ করে ফেলতে পারে, ইনফ্লামেশন করতে পারে, হিস্টামিন রিলিজ করতে পারে, এবং এগুলো আলটিমেটলি সে অপসোনাইজেশন, ফ্যাগোসাইটোসিস এগুলো সে করতে পারে। মানে C3b যেমন অপসোনিন হিসেবে মানে রোল প্লে করবে, তারপর হচ্ছে অথবা ইমিউনোগ্লোবিনের মধ্যে বললে আমরা IgG এর এফসি ফ্র্যাগমেন্ট, সেটাও অপসোনিন হিসেবে রোল প্লে করবে। সো এগুলো আমরা পরবর্তীতে দেখব। এখানে একটা জিনিস দেখতে হবে যে যদি সলিউবল অ্যান্টিজেন হয়
যদি সলিউবল অ্যান্টিজেন হয় তাহলে প্রিসিপিটেশন হবে, আর যদি সেল অ্যাটাচড অ্যান্টিজেন হয়, যেমন এখানে আরবিসির এগেনস্টে এই ছবিটাতে দেখা যাচ্ছে আরবিসির এগেনস্টে যে মানে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, অর্থাৎ আরবিসির যে সেল সারফেস যে অ্যান্টিবডি হতে পারে সেটা ব্লাড গ্রুপ অ্যান্টিজেন, সেগুলোর এগেনস্টে যে অ্যান্টিবডি সেটা অনেকগুলো আরবিসিকে অ্যাগ্লুটিনেট করেছে। আর যদি সার্কুলেটিং ফ্লোটিং অ্যান্টিজেন ইন দ্য প্লাজমা এরকম যদি হয় তাহলে হচ্ছে প্রিসিপিটেশন। নাও ক্লাসিফিকেশন অফ ইমিউনোগ্লোবুলিনস 3 স্টার, এখানে আমরা বলছি যে আইজিজি, আইজিএ, আইজিএম, ডিই। আচ্ছা, জিটা 80%, তার মানে ব্লাডে সব থেকে বেশি পরিমাণে থাকে আইজিজি, এবং আমরা জানি যে আইজিজি একমাত্র ইমিউনোগ্লোবুলিন যেটা কিনা প্লাসেন্টা ক্রস করে। সুতরাং জন্মের পর বাচ্চাকে 6 মাস 9 মাস পর্যন্ত প্রোটেকশন দেওয়াটা এই আইজিজিটা কিন্তু দিচ্ছে। এবং আইজিজি প্লাসেন্টা ক্রস করে তার দুটো গুরুত্বপূর্ণ কারণ, যে আইজিজিটা হচ্ছে সবগুলো ইমিউনোগ্লোবুলিনের মধ্যে সবথেকে কম মলিকুলার ওয়েটের, সবথেকে কম ছোট আকারের, যে কারণে সে সহজেই নট অনলি প্লাসেন্টাল ব্যারিয়ার বাট অলসো যে কোনো ব্যারিয়ারই সে বেসমেন্ট মেমব্রেন যে কোনোটাই সে ক্রস করতে পারে। বাট দ্য মেইন কজ ইজ যে আল্লাহ তাআলা আমাদেরকে যে প্লাসেন্টার যে সিনসাইটোট্রোফোব্লাস্ট লেয়ার আছে সেখানকার যে সেল, সেই সেল সারফেসে শুধুমাত্র আইজিজি এর জন্য রিসেপ্টর দিয়ে দিয়েছে, আর কোনো ইমিউনোগ্লোবুলিনের জন্য দেয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। আইজিজি এর 4টা সাব ক্লাস আছে, আইজি 1, 2, 3, 4। মনে রাখতে হবে আইজিজিটা প্লাসেন্টা ক্রস করে না, আইজিজিটা প্লাসেন্টা ক্রস করে না। এবং আমরা বলেছিলাম যে আইজিজি এর যে অপসোনিন, আইজিজি এর এফসি ফ্র্যাগমেন্ট সেটা অপসোনিন হিসেবে কাজ করে, কিন্তু আইজি4 এটাও কিন্তু অপসোনিন হিসেবে কাজ করে না। এবং এটা কিন্তু ক্লাসিক্যাল পাথওয়েতে কিন্তু এই কমপ্লিমেন্ট ফিক্সেশন যেটা আমরা বলেছি যে আইজিএম এবং আইজিজি শুধুমাত্র এই দুটো, হ্যাঁ, জেনারেল ম্যানেজার এভাবেও মনে রাখতে পারেন যে কমপ্লিমেন্ট ফিক্সেশন বা অ্যাক্টিভেশন করে। তো আইজিজি এবং আইজিজিএম আমরা পড়েছি বোর্ডে, কিন্তু আইজিজি4 এটা কিন্তু কমপ্লিমেন্ট ফিক্স করে না। আইজিএ এটা হচ্ছে 30%, এখানে ব্লাডে কিছু আইজিএ থাকে এবং কিছু আইজিএ সিক্রেশনে থাকে, এবং সিক্রেশনের যে আইজিএ সেটা হচ্ছে ডাইমারিক ফর্মে থাকে, অর্থাৎ দুটো ওয়াই একটা আরেকটার সাথে জয়নিং যে চেইন দিয়ে লাগানো থাকে। পরের ছবিটাতে আমরা দেখি, এটা ছবিটা আছে আমাদের শিটের পেজ নাম্বার 35, এখানে আছে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইজি এর দুটো ভার্সন আছে, একটা হচ্ছে মনোমার আর একটা হচ্ছে ডাইমার। ডাইমার মানে হচ্ছে যে দুটো ওয়াই তার এফসি ফ্র্যাগমেন্ট, এই জে চেইন বা জয়নিং চেইন, আর কিছুই না, জে চেইনটা খুব ইজি, জে ফর জয়নিং, নিমোনিক, কানেক্টিং চেইন, দুটো ইউনিটকে একসাথে করে রাখছে, যেটা সিক্রেটরিটা হচ্ছে মনোমার, আর সেরামে থাকে ডাইমার। আচ্ছা সরি, না, সিক্রেটরিটাও আইজিএ, সিক্রেটরিটা মনোমার মানে সেরামেও থাকতে পারে, সিক্রেশনেও থাকতে পারে। তবে যদি বলে যে সিক্রেটরি আইজিএটা কি, এটা আমরা বলবো ডাইমার। সিক্রেটরি আইজিএ কি সেটা আমরা সবসময় বলবো ডাইমার। তাহলে এই যে জয়নিং চেইন দিয়ে সেটা অ্যাটাচ থাকে। আর আইজিএমটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল কমপ্লিমেন্ট ফিক্সেটর, কারণ সেটার মনোমারিক ফর্ম ছাড়াও পেন্টামারিক ফর্ম আছে, মানে 5টা আইজিএম এর ইউনিট একসাথে জয়নিং চেইন দিয়ে লাগানো আছে এফসি পোর্শনে, এবং সে কিন্তু মানে তার 10টা আর্মে 10টা অ্যান্টিজেনকে কিন্তু সে বাইন্ড করতে পারে, এবং মানে এফসি পোর্শনও কিন্তু তার এরকম 10টা, অর্থাৎ প্রত্যেকটা ওয়াইয়ের এরকম দুটো করে স্ট্যান্ড থাকলে সে কিন্তু 10টা কমপ্লিমেন্ট এখানে ফিক্স করতে পারবে। আর আইজিএম এর মনোমারিক ফর্মটা থাকে হচ্ছে বি সেল সারফেসে। আমরা যখন অ্যান্টিজেন প্রেজেন্টেশন করেছি ওই ছবিতে আমরা দেখেছি যে বি সেল সারফেসে মনোমারিক ফর্মটা থাকে, আর পেন্টামারিক ফর্মটা থাকে হচ্ছে ব্লাডে। পেন্টামারিক ফর্মটা থাকে হচ্ছে ব্লাডে সার্কুলেট করে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে প্রাইমারি ইমিউন রেসপন্স দেয় সেটা হচ্ছে পেন্টামারিক ফর্ম। আর মনোমারিকটা থাকে, মনোমারিক আইজিএ সেটা থাকে ব্লাডে, আর ডাইমারিক
আইজিএ মানে দুইটার যেটা ইউনিট সেটা থাকে সিক্রেশনে, মানে সালাইভাতে, অ্যাকুয়াস হিউমার টিয়ারে থাকে, অথবা জেনিটাল সিক্রেশন, ইন্টেস্টাইনাল সিক্রেশন, এগুলোতে থাকে হচ্ছে আইজি এর ডাইমার। আইজিডি এটাও থাকে বি সেলের সারফেসে। সো আমরা একটা মনে রাখতে পারি যে এমডি সাহেব আমরা পরবর্তীতে দেখব যে এই এমডি সাহেব এরা হচ্ছে বি সেলের সারফেসে সাহেবের মতো বসে থাকে এমডি সাহেব, বাকিরা হবে না। আইজিই এর আরেকটা ফাংশন আছে যে সে কিন্তু তার যে এফসি পোর্শন আছে সেই এফসি পোর্শনে বাইন্ড হতে পারে কোন কোন সেল। আমি বলেছিলাম যে মাস্ট সেল, ব্যাসোফিল, এই সেলগুলো আইজিই এর এফসি পোর্শনে সেলুলার অ্যাটাচমেন্ট, সি স্ট্যান্ডস ফর সেলুলার অ্যাটাচমেন্ট, সেখানে কিন্তু বাইন্ড হতে পারে। এবং আইজিই এর হেলমিনথিক, অ্যান্টি হেলমিনথিক বা অ্যান্টি অ্যালার্জেন ফাংশন আছে। কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে আইজিএম এবং আইজিজি। এই এবং অপশনাইজার বললে শুধু একটাই, সেটা হচ্ছে আইজিজি এর কোন ফ্র্যাগমেন্টটা? অবশ্যই এফসি ফ্র্যাগমেন্ট, এফসি পোর্শন অফ আইজিজি। এখানেও আরেকটা স্লাইড আছে, এটা অবশ্য এখানে আমাদের শিটে নেই, এটাও স্লাইড। মেইন ফাংশনগুলো এখানে লেখা, একদম মেইন ফাংশনগুলো এই স্লাইডে দেওয়া আছে। প্রপার্টিজ অফ ইমিউনোগ্লোবুলিন, এটা আছে আমাদের শিটের পেজ নাম্বার 35। এটাও 5 স্টার বা ইনফিনিটি স্টার। আমি আবারও বলছি যে ইমিউনোগ্লোবুলিনের ফাংশন থেকে একটা কোশ্চেন সবসময় থাকে। সব থেকে বেশিবার পরীক্ষায় প্রশ্ন এসছে আইজিজি থেকে, সব থেকে বেশিবার প্রশ্ন এসছে। সো আইজিজিটা আমরা ভালো করে পড়ব। আর এখানে যেগুলো প্লাস সেগুলো পড়ব। যেমন কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে শুধু আইজিএম এবং আইজিজি, আমরা পড়েছি। কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে শুধু আইজিএম এবং আইজিজি। আমরা পড়েছি এমডি সাহেব আইজি বি সেলের সারফেসে বসে থাকে। আমরা পড়েছি যে এমডি সাহেব বি সেলের সারফেসে বসে থাকে। এবং আমরা দেখেছি কোনটা ডাইমার থাকে, কোনটা পেন্টামার থাকে, আমরা কোনটা দেখেছি কোনটা অপশনিন হিসেবে কাজ করতে পারে। আমরা জানি একমাত্র আইজিজি, এফসি ফ্র্যাগমেন্ট অফ আইজিজি অপশনাইন হিসেবে কাজ করতে পারে। আমরা একটু পরেই দেখব অপশনিন কি জিনিস, অপশনিন বলতে গেলে কি বুঝি। আইজিজি এর ফাংশন 5 স্টার বা ইনফিনিটি স্টার আমাদের শিটের পেজ নাম্বার 36 এখানে আছে। শিটে বোধহয় 9টা দেওয়া আছে, সঙ্গে আরও এই 5টা, 14টা টোটাল। একদম খুব ভালো করে পড়ে ফেলবো। অনেকগুলোই আমরা অলরেডি যা নলেজ গ্যাদার করেছি সেখানেই আমরা মিলাতে পারবো। যেমন আইজিজি অ্যাগ্লুটিনেশন, নিউট্রালাইজেশন, টক্সিন নিউট্রালাইজেশন। এফসি পোর্শন আমরা জানি যে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। আইজিজি কমপ্লিমেন্ট ফিক্সেটর, এফসি পোর্শন হচ্ছে অপশনিন হিসেবে কাজ করে। সো ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। এটা বারবার একটা লাইনকেই ভেঙে 2টা লাইন করা হয়েছে। এবং যেহেতু তার এফসি পোর্শনে অনেকগুলো সেল অ্যাটাচড হয়, আমরা দেখেছি ম্যাক্রোফেজ অ্যাটাচড হয়, নিউট্রোফিল অ্যাটাচড হয়, এনকে সেল অ্যাটাচড হয়। সো এডিসিসি, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব আসে। আসলে ওইটা বুঝলে এটা খুব ইজি। আমি বলেছিলাম যে এফসি পোর্শনে যে সেল অ্যাটাচড হবে সেই সেলের রেসপেক্টিভ ফাংশনটা তখন হবে, রেসপেক্টিভ কিলিং ফাংশনটা সেখানে এক্সিকিউট হবে। সো অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট বা অ্যান্টিবডি মিডিয়েটেড বা অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটোসিস, এই সেলটা হচ্ছে ওই যে সেলটা বাইন্ড করবে আর কি। তারপর হচ্ছে আমার ইমোবিলাইজেশন অফ ব্যাকটেরিয়া, আমরা জানি এফএবি পোর্শন দিয়ে সে অ্যান্টিজেন বাইন্ড করে এবং এনট্র্যাপ করে ফেলে। এটা মনে রাখতে হবে যে টাইপ 2 এবং 3 হাইপারসেন্সিটিভিটি দেখায়। অর্থাৎ প্যাসিভ ইমিউনিটি, আমরা বলেছিলাম যে ওই যখন অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটি পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্টিজেন দিয়ে হয় এবং প্যাসিভ ইমিউনিটি অ্যান্টিবডি দিয়ে হয়। এবং আমরা ম্যানুয়ালি থেরাপিউটিক্যালি অনেক সময় আইভিআইজি পুশ করি। সেই আইভিআইজি কিন্তু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করতে পারে। সেই টাইপ 2 এবং টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করতে পারে। এবং টাইপ 2 এবং টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি কিন্তু আইজিজি লাগে, এটাই এখানে বোঝানো হচ্ছে যে অটো অ্যান্টিবডি। এটা অবশ্য ওইটাও বলা হচ্ছে, কিন্তু এখানে মেইনলি এই লাইনটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা হাইপার সেন্সিটিভিটি যখন পড়বো সেখানে টাইপ 2 এবং টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি আইজিজি মিডিয়েটেড। সেখানে আমরা যেমন পড়েছি আইজি1 মানে আইজিই যেটা, সেটা টাইপ 1-এ আমরা রোল প্লে করে।
টাইপ 2-তে হাইপার সেন্সিটিভিটিতে আইজিএমও রোল প্লে করতে পারে, আইজিজিও রোল প্লে করতে পারে, তবে মেইনলি আইজিজি। টাইপ 3 হাইপার সেন্সিটিভিটিতেও ইমিউন কমপ্লেক্স ফর্মেশনের সময় আইজিজি সেখানেও কন্ট্রিবিউট করবে। সো এটা একটা ব্যাপার, হাইয়েস্ট পার্সেন্টেজে থাকে সেরামে, সুতরাং এগুলো আমরা জানি, এগুলো পড়েছি। সো এগুলো খুব, এবং সে ইন্ট্রাভাস্কুলার এক্সট্রাভাস্কুলার দুইটা সাইডেই থাকে, যেহেতু তার মলিকুলার ওয়েট খুব ছোট, সে ইজিলি ব্যারিয়ার ক্রস করতে পারে। এগুলো আমরা খুব একটু পড়লি আমরা, এবং এটা অনলি অ্যান্টিবডি যেটা প্লাসেন্টা ক্রস করে। সো এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে, খুব ইজি ফাংশন। পরবর্তীতে আইজিএম এর ফাংশন এখানে আমাদের শিটে দেওয়া আছে 5টা, আর এখানে আরও 3টা, মোট 8টা ফাংশন। এটা শুধুমাত্র ইন্ট্রাভাস্কুলার স্পেসে থাকে, কারণ এটার মলিকুলার ওয়েট সব থেকে বড়, এবং 5টা ইউনিট একসাথে সে থাকে ব্লাডে, সুতরাং সেই ব্যারিয়ার সে ক্রস করতে পারে না। যেমন এখানে দেখেন আইজিএম এর মলিকুলার ওয়েট আমরা যদি দেখি এই বক্সটাতে 900 ডাল্টন, এবং আইজিজি এর মলিকুলার ওয়েট সব থেকে কম 150। এগুলো আমরা বাকিগুলো আমরা ইজিলি পড়তে পারবো। এটা বি সেল সারফেসে থাকে, এটা আমরা জানি। বি সেল সারফেসে এমডি সাহেব বসে থাকে, এবং ক্লাসিক্যাল পাথওয়েতে সে কমপ্লিমেন্ট ফিক্স করে, এগুলো আমরা পড়েছি, এগুলো বাকি সব। আইজিজি ভার্সেস আইজিএম, এটা আছে আমাদের শিটের পেজ নাম্বার 36, এই পেজে আছে। আমরা অলরেডি পড়ে ফেলেছি, এই জাস্ট বাসায় যে আমরা এগুলো মিলাবো। 5 স্টার, ইনফিনিটি স্টার, ইমিউন রেসপন্স, প্রাইমারি ইমিউন রেসপন্স ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্টিজেন এক্সপোজার, M stands for M, primary IgM, secondary IgG। বাকি সবগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, জাস্ট মিলালেই হয়ে যাবে। নাও গ্যামোপ্যাথি, এটা আমাদের শিটের পেজ নাম্বার 37 বা এর পরবর্তীতে হয়তো বা আছে। গ্যামোপ্যাথি এখানে বলা হচ্ছে যে 2 ধরনের, গ্যামো মানে গামা গ্লোবিউলিন বোঝাচ্ছে, এবং যে প্যাথি মানে ডিজিজ। যে ডিজিজগুলোতে, এমন কিছু ডিজিজ আছে, সেই অটোইমিউন ডিজিজ বা কিছু ডিজিজ, সেই ডিজিজগুলোতে ইমিউনোগ্লোবিউলিন ফর্মেশন এক্সেসিভ রেটে বেড়ে যায়। যেমন 2 ধরনের গ্যামোপ্যাথি যদি আমি বলি, একটা হচ্ছে মনোক্লোনাল গ্যামোপ্যাথি, আরেকটা হচ্ছে পলিক্লোনাল গ্যামোপ্যাথি। খুব ইজি, নাম শুনেই বোঝা যাচ্ছে। মনোক্লোনাল মানে হচ্ছে শুধু একটা সিঙ্গেল সাবক্লাসের অ্যান্টিবডি তৈরি হবে অতিরিক্ত হারে, যেমন সেটা আইজিএম হতে পারে, আইজিজি হতে পারে, আইজিই হতে পারে, যে কোনো একটা, সবগুলো নয় বা একাধিক নয়। যেমন কারো চমৎকার একটা এক্সাম্পল হচ্ছে মাল্টিপল মায়োলোমা। কারো মায়োলোমা হয়েছে, মনোক্লোনাল অ্যান্টিবডি, অর্থাৎ সেই পেশেন্টের বডিতে প্লাজমা সেলের ভিতরে এক্সেসিভ রেটে হয় আইজিএম তৈরি হচ্ছে, না হলে আইজিজি তৈরি হচ্ছে, না হলে আইজিই তৈরি হচ্ছে, যে কোনো একটা সাবক্লাসের ক্লোনাল এক্সপানশন হয়েছে। এটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। লিম্ফোমা সেম। অ্যামাইলোইডোসিস, দিস ওয়ান ইজ অলসো ইম্পর্টেন্ট। অ্যামাইলয়েড প্রোটিন, ইমিউনোগ্লোবিলিন, সেটাও এক্সেসিভ রেটে তৈরি হবে, আইদার ল্যামডা বা কাপ্পা চেইন। আর পলিক্লোনাল, এটা হচ্ছে সার্কয়েডোসিস, বিভিন্ন ধরনের ক্রনিক ইনফেকশন, এটা বিভিন্ন অটো ইমিউন ডিসঅর্ডার লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ, যেমন এখানে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, লুপাস হতে পারে, এসএলই হতে পারে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এজিএন বা এপিএসজিএন, হ্যাঁ, এগুলোতে পলিক্লোনাল। তার মানে এই ডিজিজগুলোতে আইজিএম এর লেভেলও বেড়ে যায়, আইজিজি এর সাবক্লাসের লেভেলও বেড়ে যায়, আইজিইও বেড়ে যায়, মানে এটা হচ্ছে পলিক্লোনাল গ্যামোপ্যাথি। খুব ইজি। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসে দুইটাই হতে পারে, এটা মনে রাখতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস দুটোই হতে পারে, মনোক্লোনাল পলিক্লোনাল দুটোই হতে পারে। অ্যামাইলোইডোসিস, এটা একটু গ্যামোপ্যাথি, অ্যামাইলোইডোসিস, এই টপিকগুলো হচ্ছে 2 স্টার বা নাইস টু নো। এগুলো আসলে প্যাথোলজির ওভারল্যাপিং টপিক। অ্যামাইলোইডোসিসটা আমাদের জেনারেল প্যাথোলজিতে দেখবেন রবিনসে খুব সুন্দর করে কয়েক পৃষ্ঠা জুড়ে চমৎকারভাবে দেওয়া আছে। তো আমাদের শিটে যতটুকু আছে অ্যামাইলোইডোসিস সম্পর্কে সেটুকু পড়লেই হবে। যে এখানে অ্যামাইলোইডোসিসের থেকে মূলত আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এক্সাম্পল, যে কোন কোন ডিজিজে অ্যামাইলয়েড প্রোটিনগুলো বেশি মাত্রায় তৈরি হয়। কিছু আছে সিস্টেমিক বা জেনারেলাইজড অ্যামাইলোইডোসিস, মানে সারা শরীরে অ্যামাইলয়েড ডিপোজিশন হয় বিভিন্ন অর্গানে, বিভিন্ন টিস্যুতে। আর যেমন এখানে হেরিডিটারি মেডিটেরিয়ান ফিভার অথবা অ্যামাইলয়েড নিউরোপ্যাথি, এগুলো আছে ডিজেনারেটিভ, নিউরোডিজেনারেটিভ ডিজিজ,
আর লোকালাইজড অ্যামাইলোইডোসিস আছে, যেমন এটা একটা হতে পারে, লোকালাইজড অ্যামাইলোইডোসিস এটাও একটা আছে, যেমন নির্দিষ্ট অর্গ্যানে, মানে এগুলো সবই আসলে সেকেন্ডারি অ্যামাইলোইডোসিস। এখানে বলছে যে যেমন নির্দিষ্ট অর্গ্যানে, যেমন এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেমন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, প্যানক্রিয়াস, এন্ডোক্রাইন প্যানক্রিয়াসে অ্যামাইলয়েড ডিপোজিশন হওয়া, ফলে টাইপ 2 ডায়াবেটিস হবে। তারপরে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড, থাইরয়েড সেখানেও অ্যামাইলয়েড ডিপোজিশন হবে। এরকম বেশ কিছু পয়েন্ট এখানে বলেছে। আলজেইমার ডিজিজ, সেখানেও কিন্তু অ্যামাইলয়েড ডিপোজিশন হচ্ছে। আর ডায়াগনোসিস করার জন্য অ্যামাইলয়েড প্রোটিনগুলোকে, এই ডিফেক্টিভ ইমিউনোগ্লোবুলিন প্রোটিনগুলোকে, চেইন, লাইট চেইনগুলোকে, এই প্রোটিন পলিপেপটাইড লাইট চেইনগুলোকে ডিটেক্ট করার জন্য কিছু নির্দিষ্ট স্টেইন করে, যে স্টেইনগুলোর আলাদা আলাদা নাম আছে, তবে মোস্ট কমন, মোস্ট পপুলার যে ফ্রিকোয়েন্টলি যে স্টেইনটা ব্যবহার হয় সেটা হচ্ছে কঙ্গো রেড স্টেইন। আরও অনেক ধরনের স্টেইন আছে, যেমন থায়োসালভিন, এরকম আরও অনেকগুলো স্টেইন আছে, প্রায় 4-5টা। তবে মেইনলি যেটা ইউজ করা হয় মোস্ট পপুলার সেটা হচ্ছে কঙ্গো রেড স্টেইন, এবং সেখানে অ্যাপেল গ্রিন লাইক এই অ্যামাইলয়েড প্রোটিনগুলো পাওয়া যায়। অ্যামাইলয়েড ডিসঅর্ডার্স, এগুলোর এখানেও সেই সেম এক্সাম্পলগুলো দেওয়া আছে, আমরা শুধু নামগুলো মুখস্থ রাখবো। নাও অটো ইমিউনিটি, অটো ইমিউনিটি এটা আমাদের শিটে আছে খুব সুন্দর করে, এটা হাইপার সেন্সিটিভিটির পরে এটা আলোচনা করা। অটো ইমিউনিটি দু ধরনের হতে পারে, একটা হচ্ছে স্পেসিফিক অর্গান স্পেসিফিক অটো ইমিউনিটি, আরেকটা হতে পারে নন স্পেসিফিক অটো ইমিউনিটি। পরীক্ষায় এক্সাম্পল থেকে প্রশ্ন আসে। অটো ইমিউনিটি কথাটার অর্থ হচ্ছে কোনো একটা কোনো একটা অ্যান্টিজেন বা প্যাথোজেন আমাদের বডিতে ঢুকলে, বা কোনো একটা ভ্যাকসিন বা কোনো একটা অ্যান্টিজেন ফরেইন, সেটার এগেইনস্টে স্পেসিফিক ইমিউন রেসপন্স দেখানো বা অ্যান্টিবডি তৈরি করা বা সেল মিডিয়েটেড অ্যাকশন দেখানো, সেটাই হচ্ছে নর্মাল ইমিউনিটি। বাট অটো ইমিউনিটি, সে টার্মটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ফরেইন কোনো প্যাথোজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে না, বা তৈরি হলেও সেই অ্যান্টিবডিটা হোস্ট সেলের এগেইনস্টে কাজ করবে। এই জন্য সেই অ্যান্টিবডিটাকে বলা হচ্ছে অটো অ্যান্টিবডি, আর সেই হোস্ট টিস্যুটাকে বলা হচ্ছে অটো অ্যান্টিজেন। তো এই ইমিউনোগ্লোবুলিনগুলো এতটাই খতরনাক যে, যেমন আমার খুব চমৎকার এক্সাম্পল যদি দেওয়া যায় অর্গান স্পেসিফিক অটো অ্যান্টিবডি, যেটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। এখানে যদি আমি বলি যে গালিনবেরি সিনড্রোম, জিবিএস, এটা যদি আমি বলি সাপোজ, যে এখানে আমার একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা একটা জিআই ইনফেকশন, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি বা মাইকোপ্লাজমা নিউমোনি, যেটা দিয়ে যে কোনো একটা বা ভাইরাস দিয়ে যে কোনো একটা প্যাথোজেন দিয়ে আমার একটা ইনফেকশন হলো, সেটার এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডিটা তো ওই প্যাথোজেনকেই ডিস্ট্রয় করার কথা, সেটা কমপ্লিমেন্টের মাধ্যমে বা অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে, প্রিসিপিটেশনের মাধ্যমে, যেভাবেই হোক। কিন্তু সেই অ্যান্টিবডিটা যেটা কিনা আইজিএম বা আইজিজি, যেটা ওই প্যাথোজেন এগেনস্টে তৈরি হলো, সেটা ওই প্যাথোজেনকে কিল না করে, ডিস্ট্রয় না করে, মলিকুলার মিমিক্রির কারণে, স্ট্রাকচারাল সিমিলারিটির কারণে, লাইক ওই ব্যাকটেরিয়ার আউটার মেমব্রেনে, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনির আউটার মেমব্রেনে যে গ্লাইকোপ্রোটিন আছে, সেটার সাথে আমার মায়েলিন শীতের মিল আছে, মায়েলিন শীতের প্রোটিন স্ট্রাকচারের মিল আছে। এই জন্য এই অটো অ্যান্টিবডিগুলো ওইটাকে কিল না করে ভুলে ক্রস রিয়াকশন করে আমার মায়েলিন শীতকে, আমার পেরিফেরাল নার্ভসের মায়েলিন শীতকে। সো ইট ইস এ ডিমায়েলিনেটিং ডিসঅর্ডার, এবং আমার অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস, অ্যাকিউট অ্যাসেন্ডিং পলিরেডিকুলো ডিমায়েলিনেটিং নিউরোপ্যাথি নিয়ে এসে আসে। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে মানে নির্দিষ্ট স্পেসিফিক টিস্যুর এগেনস্টে অটো অ্যান্টিবডিগুলো তৈরি হয় বা কাজ করে, এক্সিকিউট করে। যেমন গ্রেভস ডিজিজ, থাইরয়েড, যে আমার টিএসএইচ, থাইরয়েড গ্ল্যান্ডে যে টিএসএইচ রিসেপ্টর আছে, টিএসএইচ রিলিজ হয় অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে, সেটা থাইরয়েড গ্ল্যান্ডে যে কাজ করে, স্টিমুলেট করে, এবং ফার্দার থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 T4 রিলিজ হয়। সো এই অটো অ্যান্টিবডি যেগুলো
কনজেনিটালি হয়তো বা কোনো একটা ইনফেকশন ট্রিগার পেয়ে হোক বা ইনহেরেন্টলি যেভাবেই হোক, এই অটো অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছে টিএসএইচ রিসেপ্টরের এগেনস্টে এবং গেইন অফ ফাংশন অ্যাচিভ করেছে, নট লস অফ ফাংশন। অর্থাৎ সে কিন্তু টিএসএইচ রিসেপ্টরকে ব্লক করছে না, মানে সে টিএসএইচ রিসেপ্টরগুলো হাইপার স্টিমুলেশন করছে, ফলে আননেসেসারি T3 T4 এক্সেসিভ রেটে রিলিজ হচ্ছে। সো এটাও একটা গ্রেভস ডিজিজ, একটা অটো ইমিউন ডিজিজ। আমরা পড়েছি যে অ্যাডিসন ডিজিজ অটো ইমিউন প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ডের এগেইনস্টে অ্যাড্রেনাল যে কর্টেক্স আছে যেখান থেকে আমার অ্যালডোস্টেরন সিক্রেট হয়, জোনা গ্লোমেরুলোসা থেকে, জোনা ফাসিকুলাটা থেকে কর্টিসল সিক্রেট হয়, জোনা রেটিকুলারিস থেকে অ্যান্ড্রোজেন সিক্রেট হয়, মেডুলা থেকে আমার ক্যাটেকোলামিন সিক্রেট হয়। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের এগেইনস্টে কোনো একটা অটো অ্যান্টিবডি বডিতে তৈরি হয়েছে, এই অটো অ্যান্টিবডিগুলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে ডেস্ট্রয় করছে। এটা লস অফ ফাংশন মিউটেশন, মানে অ্যাকশন লস অফ ফাংশন, মানে ডেস্ট্রয় করে দিচ্ছে। ফলে অ্যাড্রেনাল এন্ডোক্রাইন ইনসাফিসিয়েন্সি দেখা দিচ্ছে, কর্টিসলের অভাবে হাইপোটেনশন হচ্ছে, অ্যালডোস্টেরনের অভাবে বা হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে, আর অ্যালডোস্টেরনের অভাবে হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোভলিমিক শক এগুলো হচ্ছে। সো এইরকম প্রত্যেকটা এখানে যতগুলো নাম আছে এই স্লাইডে, প্রত্যেকটাই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল স্পেসিফিক অর্গানের এগেনস্টে এই অটো অ্যান্টিবডিগুলো রোল প্লে করছে, মানে কাজ করছে। এগুলোর বাইরে যত এক্সাম্পল আছে যেগুলোকে আমরা কিনা বলছি যে পলিক্লোনাল, যেগুলোকে আমরা বলছি যে নন স্পেসিফিক অটো ইমিউন ডিজিজ, যেমন আমরা বলতে পারি রিউমাটয়েড আর্থ্রাইটিস, বা আমরা বলতে পারি রিউমেটিক ফিভার, যেমন অনেকগুলো টিস্যুর এগেনস্টে, সাইনোভিয়াল মেমব্রেনের এগেনস্টেও অটো অ্যান্টিবডি কাজ করছে, আর্থ্রাইটিস হচ্ছে। আবার এক্সট্রা আর্টিকুলার বিভিন্ন অর্গানের এগেনস্টেও তার ম্যানিফেস্টেশন আছে। এসিলিতেও সেম, এমন কোনো বডির টিস্যু নাই যে টিস্যুর এগেনস্টে তার অটো অ্যান্টিবডি তৈরি হয় না। সেটা আরবিসি হতে পারে, সেটা জয়েন্ট হতে পারে, সেটা কিডনি গ্লোমেরুলাস হতে পারে, ব্রেইন নিউরন হতে পারে। সো নন স্পেসিফিক অটোইমিউন ডিজিজও কিন্তু আছে। সো আমাদের পরীক্ষা এক্সাম্পল আসবে অর্গান স্পেসিফিক অটোইমিউন ডিজিজ কোনগুলো, নন স্পেসিফিক অটোইমিউন ডিজিজ কোনগুলো। আমরা এখানেও আরেকটা খুব চমৎকার স্লাইড দেখতে পাচ্ছি। ওয়েলকাম ব্যাক। আমরা অটোইমিউন ডিজিজগুলোর নাম পড়ছিলাম। আমরা বলেছিলাম যে এই জায়গাটা থেকে পরীক্ষায় খুব বেশি আসে অর্গান স্পেসিফিক অটোইমিউন ডিজিজ কোনগুলো এবং নন স্পেসিফিক কোনগুলো। আমাদের শিটে এগুলোর এক্সাম্পল খুব সুন্দর করে লেখা আছে, লেন্স থেকেই নেওয়া। আর এখানে যে ছবিটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনফেকশন, কোন কোন ইনফেকশাস এজেন্ট কোন কোন অটোইমিউন ডিজিজকে ট্রিগার করে। যেমন আমরা অলরেডি বলেছি যে জিবিএসের একটা অ্যান্টিসিডেন্ট একটা হিস্ট্রি থাকে, যে ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি দিয়ে একটা ইনফেকশন হিস্ট্রি থাকে। আমরা জানি অ্যাকিউট রিউমেটিক ফিভার, সেটার অনেকগুলো টিস্যুর এগেনস্টে অটোইমিউনিটি কাজ করে। স্টেপ্টোপায়োজেন্স, এটার এগেনস্টে এটা ইনফেকশন হয় গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্টেপ্টোকক্কাই, এটা দিয়ে ইনফেকশন হয়ে 2 থেকে 4 সপ্তাহ পর ক্রস রিঅ্যাক্ট করে সাইনোভিয়াল মেমব্রেনের সাথে, নিউরনের সাথে, কোরিয়া হয়, স্কিন এপিথেলিয়াম এগুলোর সাথে করে, নোডিউলস বা মার্জিনেটাম এগুলো পাওয়া যায়, ইরাথেমা পাওয়া যায়। এবং সেখানে লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এন্ডোকার্ডাইটিস বা প্যানকার্ডাইটিসও করতে পারে, অর্থাৎ হার্ট এন্ডোথেলিয়াম, কার্ডিয়াক এন্ডোথেলিয়ামের এগেনস্টেও সেই অটো অ্যান্টিবডিগুলো কাজ করে। তো এরকম অনেকগুলো ইনফেকশাস এগেনস্ট এখানে দেওয়া আছে, যে এগুলো যেসব অটোইমিউন রেসপেক্টিভ অটোইমিউন ডিজিজকে ট্রিগার করে বা অ্যাসোসিয়েশন আছে খুঁজে পাওয়া গেছে। তো এটা অতটা জরুরি না, মানে আগের এই বক্সটার মতো, এই স্লাইডটার মতো এতটা জরুরি না। এটা নাইস টু নো বা 2 স্টার বলা যেতে পারে এটাকে। নাও এখন হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ এখানে আমরা যেটা দেখব, এই স্লাইডটা খুব সুন্দর, এটা আমি সংগ্রহ করেছি, এটা বেশ চমৎকার একটা স্লাইড। আমরা খুব ফ্রিকোয়েন্টলি যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলো বিভিন্ন অটোইমিউন ডিজিজে ব্যবহার করে থাকি সেগুলো এখানে ক্যাটাগরাইজেশন করা আছে। যেমন ক্যালসিনিউরিন ইনহিবিটর, তার খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে দুটো, একটা হচ্ছে সাইক্লোস্পোরিন এ বা সাইক্লোস্পোরিন, আর একটা হচ্ছে ট্যাক্রোলিমাস। আমরা বিভিন্ন অটোইমিউন ডিজিজে এটা ব্যবহার করি, অটোইমিউন স্কিন ডিজিজ অথবা
আমরা নেফ্রোটিক সিনড্রোম যেগুলো স্টেরয়েড রেজিস্ট্যান্ট, গ্লোমেরুনেফ্রাইটিস স্টেরয়েড রেজিস্ট্যান্ট বা স্টেরয়েড সাইড ইফেক্ট অনেক বেশি হয়ে গেছে, এই রেজিস্ট্যান্ট কেসগুলোতে কিন্তু আমরা ইমিউনোসাপ্রেসিভ হিসেবে এই ক্যালসিনিউরন ইনহিবিটর ব্যবহার করতে পারি। এমটর ইনহিবিটর, ম্যামালিয়ান টার্গেট অফ র্যাপামাইসিন, এমটর ইনহিবিটর, এখানেও কিন্তু আমরা এই সিরোলিমাস, এভারোলিমাস আমরা এগুলো ব্যবহার করতে পারি। এভারোলিমাস, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, এভারোলিমাস। অ্যান্টি প্রলিফারেটিভ ড্রাগস, যে প্রলিফারেশন সেল মাইটোসিস কমায়, এই অ্যান্টি প্রলিফারেটিভ অ্যান্টি মেটাবোলাইট সেগুলো হচ্ছে অ্যাজাথায়োপ্রিন। আমরা অনেক ডিজিজে অ্যাজাথায়োপ্রিন ইউজ করি, অটোইমিউন, হেপাটাইটিস, আরও অনেক ডিজিজে। মিথোট্রিক্স ব্যবহার করতে পারি আমরা অটোইমিউন আর্থ্রাইটিসগুলোতে, খুব মিথোট্রিক্সের খুব কমনলি ব্যবহার করি। সাইক্লোফসফেমাইড, এটাও একটা খুব চমৎকার ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট, এমনকি এটা একটা কেমোথেরাপিউটিক এজেন্টও, এটা একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগও বটে। এই মিথোট্রিক্সেট এবং সাইক্লোফসফেমাইড এই দুটো অ্যান্টি ক্যান্সার ড্রাগও বটে। অ্যান্টি প্রলিফারেটিভ ড্রাগ, এরা ইনভেরিয়েবলি অ্যান্টি ক্যান্সার ড্রাগ অ্যাকশনও তাদের আছে বিভিন্ন আলাদা আলাদা ডোজে। ক্লোরামবিউসিল, মাইকোফিনোলেট, মোফেটিল, এমএমএফ আমরা লুপাস নেফ্রাইটিসে ব্যবহার করতে পারি, অথবা এরকম স্টেরয়েড রেজিস্ট্যান্ট বা ফ্রিকোয়েন্ট রিল্যাপস নেফ্রোটিক সিনড্রোম এগুলোতে আমরা ব্যবহার করতে পারি। গ্লুকোকর্টিকয়েড খুব কমনলি যে ইমিউনোসাপ্রেসিভটা ব্যবহার করি মোস্ট কমনলি সেটা হচ্ছে প্রেডনিসোলন বা অন্যান্য গ্লুকোকর্টিকয়েড যেগুলো আছে, প্রেডনিসোলন অ্যান্ড আদার্স, বা মিথাইল প্রেডনিসোলন যেটাই বলি। বায়োলজিক্যাল এজেন্ট, বিভিন্ন বায়োলজিক্যাল এজেন্ট আছে, এগুলো ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট না, বাট তাদের মানে সরাসরি ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট না, ডিএমআরডি না, কিন্তু তাদের ইমিউনোসাপ্রেশন আছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন আছে। সেইগুলো হচ্ছে যেমন আমরা পড়েছি ইন্টারলিউকিন 1, আমরা পড়েছি যে টিউমার, আমরা টি হেল্পার 1 সেল প্রোডাকশানে ইন্টারলিউকিন 1 কাজ করে। আমরা পড়েছি টি হেল্পার 2 থেকে, মানে টি হেল্পার 2 থেকে ইন্টারলিউকিন 2 রিলিজ হয় এবং সেটা সাইটোটক্সিক টি সেলকে স্টিমুলেট করে, আমরা পড়েছি। তো এই যে স্টেপগুলো, এই আর্মগুলোকে ব্লক করা যায়, যেমন ইন্টারলিউকিন 1 রিসেপ্টর ব্লকার অ্যানাকিনরা, বায়োলজিক্যাল এজেন্ট, ইন্টারলিউকিন 2 রিসেপ্টর ব্লকার ব্যাসিলিক্সিমাব। হ্যাঁ, এই নামগুলো একটু কঠিন, কিন্তু একটু কয়েকবার পড়লেই মনে রাখা যাবে। অ্যান্টি CD3 অ্যান্টিবডি, বোঝাই যাচ্ছে এটা কিসের এগেনস্টে কাজ করবে, কারণ আমরা পড়েছি যে CD3 হচ্ছে ইউনিভার্সাল টি সেল সারফেস মলিকুল, টি সেল সাপ্রেশন করবে, সে টি সেলের প্রলিফারেশনকে স্টপ করবে। পলিক্লোনাল অ্যান্টিবডি, সেটাও নন স্পেসিফিক পলিক্লোনাল অ্যান্টিবডি, সেটাও আছে। এখানেও আরেকটা বক্স আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর, এখানে আরেকটু ডিটেইল করে দেওয়া আছে, যেমন অটোইমিউন ডিজিজে আমরা কর্টিকোস্টেরয়েড ব্যবহার করি, এনএসআইডিও ব্যবহার করতে পারি, মিথোট্রিক্সেট ব্যবহার করতে পারি, ডিএনএ সিনথেসিস ইনহিবিটর, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইনহিবিটর আমাদের ব্যবহার করতে পারি। ইনফ্লিক্সিম্যাব আমাদের ক্রনস ডিজিজে খুব চমৎকার একটা ড্রাগ, ক্রনস ডিজিজে ব্যবহার করা হয়, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইনহিবিটর। ইন্টারলিউকিন 17 ইনহিবিটর, ইন্টারলিউকিন 1 ইনহিবিটর, এই যে এখানে এরকম নামগুলো আছে একটু কঠিন। আরেকটা নাম যেটা এখানে বলা যায় যে ইন্টারলিউকিন 6 ইনহিবিটর, ইন্টারলিউকিন 6ও কিন্তু একটা প্রো ইনফ্লামেটরি প্রোটিন, সাইটোকাইন, ইন্টারলিউকিন 6। ইন্টারলিউকিন 6 ইনহিবিটর আছে, আমরা জানি যে টোসিলিজুমাব এখানে নাই, খুব কমনলি পপুলার হয়েছে কোভিডে, এটা আমরা বিভিন্ন অটোইমিউন ডিজিজেও সেই টোসিলিজুমাব ব্যবহার করতে পারি। এখানে আরও অনেক কিছু আছে, যেমন রিটুক্সিমাব, এটা বি সেল ইনহিবিটর, বি সেল প্রলিফারেশন। সো বোঝা যাচ্ছে যে যেগুলো বি সেল ইনহিবিটর, যেগুলো টি সেল ইনহিবিটর, সেগুলো রেসপেক্টিভ সেল লাইনেজের লিউকেমিয়াতে সেগুলো ব্যবহার করা যেতে পারে বা ইমিউনোসাপ্রেসিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে। মেডিকেল ইউজ অফ মনোক্লোনাল অ্যান্টিবডিস, এখানে মনোক্লোনাল অ্যান্টিবডি অ্যাপসিক্সিমাব, ইনফ্লিক্সিমাব আমরা বলেছি যে ক্রনস ডিজিজে, রিউমাটয়েড আর্থারাইটিস এবং পাশাপাশি ক্রনস ডিজিজে সে খুব ব্যবহার করা হয়। তারপর আরও এখানে অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিবডি অ্যাপসিক্সিমাব এখানে বলা আছে। রিটুক্সিমাব আমরা বলেছি যে বি সেল প্রলিফারেশন অ্যান্টিপ্রেপ, সো নন হজকিন লিম্ফোমাতে এটাও কিন্তু এই ক্যান্সার এটা ব্যবহার করা যায়। আরও আরেকটা স্লাইড আছে খুব সুন্দর, এটাও দেখতে পারি, মানে এগুলো হচ্ছে জাস্ট আমাদেরকে কোরিলেট করে
একটা রেসিডুয়াল স্টক তৈরি করতে হবে, কারণ সবগুলো এই কঠিন নামগুলো রেসপেক্টিভ ধরে ধরে প্রত্যেকটার টার্গেট মলিকুল এবং অটোইমিউন ডিজিজ মনে রাখাটা খুব কঠিন। আমরা খুব পরিচিত কমনলি যেগুলো যেগুলো ইউজ হয় সেগুলো মনে রাখবো। টলারেন্সের জায়গাটাতে যদি আসি, টলারেন্স হচ্ছে যে সেলফ অ্যান্টিজেন যেটা আছে, মানে আমাদের সেলফ টিস্যু, মানে আমাদের হোস্ট টিস্যু, নিজেদের যে টিস্যু, সেটার প্রতিক্রিয়া সে দেখায় না, মানে সেটার প্রতি সে অ্যান্টিজেনেসিটি শো করে না, সেই সেলের প্রতি ইমিউন রেসপন্স শো করে না, সেই সেলটাকে সে সহ্য করে। মানে নামটা শুনে যেটা বোঝা যায়, এটাই হচ্ছে মানে আমাকে ফার্দার মেডিকেলি মানে আমাকে শিখতে হবে যে টলারেন্স মানে যে বাই হুইচ ইমিউন কম্পিটেন্ট সেলস রিমেইন আনরেসপন্সিভ টু দ্য সেলফ অ্যান্টিজেন্স। অর্থাৎ ফরেন কোনো প্যাথোজেনের এগেনস্টে মানে অ্যান্টিজেন ইমিউন রেসপন্স দেখাতে গেলে আগে আমাদের ইমিউন সেলগুলোকে হোস্ট সেলের প্রতি টলারেন্ট হওয়া শিখতে হবে। তো এই টলারেন্স অর্থাৎ নন রেসপন্সিভনেস টু সেলফ টিস্যু, নন রেসপন্সিভনেস টু সেলফ অ্যান্টিজেন, সেলফ অর্গ্যান অর টিস্যু, এটি হচ্ছে টলারেন্স। এবং টলারেন্সটা দুই ধাপে হয়। সেন্ট্রাল টলারেন্স যেটা হয় হচ্ছে বোন ম্যারো এবং থাইমাসে, আর পেরিফেরাল টলারেন্স হয় পেরিফেরাল লিম্ফয়েড অর্গানগুলোতে, অর্থাৎ আউটসাইড দ্য থাইমাস। মেকানিজম অফ টলারেন্স এখানে বলছে যে ক্লোনাল ডিলিশন, ক্লোনাল এনার্জি, এগুলো বলেছে। এগুলোতে জাস্ট আমরা নাম এবং জাস্ট রেসপেক্টিভ একটা করে লাইন, জাস্ট এটুকু দেখা আর কিছু না। যেমন ফিটাল থাইমাসে যেটা হয় ক্লোনাল ডিলিশন, যেটাই মানে আমরা টার্মটা পড়লাম যে টি সেল অ্যাকোয়ার দ্য অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ সেলফ ফ্রম নন সেলফ, যেটা নন সেলফ সেটা ডিলিশন। আর ক্লোনাল এনার্জি এটা হচ্ছে ফেইলিউর টু এক্সপ্রেস সারফেস ইমিউনোগ্লোবুলিন, ফেইলিউর টু ট্রান্সমিট অ্যাপ্রোপ্রিয়েট সিগন্যাল, অর্থাৎ হোস্ট টিস্যুর প্রতি এই রেসপন্সগুলো না দেখানো, এটাই হচ্ছে ক্লোনাল এনার্জি। যেমন ফেইলিউর টু ট্রান্সমিট অ্যাপ্রোপ্রিয়েট সিগন্যাল, ফেইলিউর টু বিকাম অ্যাক্টিভেটেড ডিউ টু হেল্পার টি সেল অ্যাবসেন্স অর এনার্জি। আমরা পরের ছবিটা দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো। দেখেন সেন্ট্রাল টলারেন্স এটা হচ্ছে আমাদের হচ্ছে থাইমাসে, এটা হচ্ছে বোন ম্যারোতে, এটা হচ্ছে যেমন টি সেল ফর থাইমাস, বি সেল বোন ম্যারোতে। এখানে আমার তিনটা ধাপে এই টলারেন্সটা ঘটে অ্যাকচুয়ালি, যে রিকগনিশন অফ সেলফ অ্যান্টিজেন, এই তিনটা ক্যাটাগরাইজেশন। আমরা যদি একটু বোর্ডে যাই দেখি, খুব সহজ করে যদি আমরা বলার চেষ্টা করি যে থাইমাসে আমাদের সেন্ট্রাল টলারেন্স হয় টি সেলের, অর্থাৎ আমাদের যে হেল্পার টি সেলগুলো আছে CD4, এই টি সেলগুলো বা থাইমোসাইটগুলো, এটা থাইমাসের যে এপিথেলিয়াল সেল আছে, বা আমার সোজা বাংলায় আমার নিজের যে বিভিন্ন এপিথেলিয়াল সেল আছে, কথার কথা মানে এই ঘটনাটা যেহেতু থাইমাসে ঘটে আমি এই জন্য এটা বলছি যে হোস্ট সেলের প্রতি মানে থাইমিক এপিথেলিয়াল সেলের প্রতি যদি এই টি সেলগুলো কোন স্ট্রেংথে বাইন্ড করছে এটার উপর ডিপেন্ড করবে যে এই টি সেলগুলো ফেট কি, মানে টলারেন্সের ফেটটা কি সেই রকম সেটা ডিপেন্ড করবে। যেমন তিন ধরনের টলারেন্স হতে পারে, একটা হচ্ছে নো সিলেকশন, একটা হতে পারে পজিটিভ সিলেকশন, একটা হতে পারে নেগেটিভ সিলেকশন। তিন ধরনের সিলেকশন প্রসেস হতে পারে যে টি সেলের সাথে এপিথেলিয়াল সেলের যে বন্ডিং, সেটার ফেটটা ডিপেন্ড করবে যে কোন ওয়েতে যাবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে স্ট্রেংথ অফ দ্য বন্ডিংয়ের উপর। অর্থাৎ আমরা অ্যান্টিজেন প্রেজেন্টিংয়ের সময় যেটা দেখেছি সেই ছবিটার কথা যদি মনে করি যে ম্যাক্রোফেজ MHC2 এর মাধ্যমে পেপটাইড অ্যান্টিজেনটাকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করেছিল এবং হেল্পার টি সেলটা সেই অনুযায়ী তার প্রয়োজন অনুযায়ী সেই রেসপন্স দেখিয়েছিল। এখানেও সেম, হেল্পার টি সেল বা টি সেল কীভাবে এপিথেলিয়াল সেল বা হোস্ট সেলের প্রতি, নট ওই ম্যাক্রোফেজের মতো না যে ম্যাক্রোফেজ অ্যান্টিজেনকে প্রেজেন্ট করছে ওরকম না, বাট হোস্ট সেল, যেমন আমাদের প্রত্যেকটা হোস্ট সেলের গায়ে, এটা সাপোজ একটা হোস্ট সেল, এবং এই হোস্ট সেলের গায়ে আমাদের প্রত্যেকটা নিউক্লিয়েটেড সেলের গায়ে আমরা জানি MHC1 থাকে। সো এই MHC1 এর মাধ্যমে কোনো একটা প্রোটিনকে, সাপোজ কোনো একটা প্রোটিনকে প্রেজেন্ট করলো, মানে
এমএইচসি প্রোটিন কমপ্লেক্স, যেটা কিনা টি সেল, সেই টি সেল তার টি সেল রিসেপ্টর দিয়ে সেটাকে রিড করলো, এবং এই যে বন্ডিংটা হচ্ছে, এই বন্ডিংটা কোন স্ট্রেংথে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এই তিনটা ক্যাটাগরির ফেট হতে পারে। সেটা কীরকম? যদি হোস্ট সেলের প্রতি, হোস্ট সেল এই হোস্ট সেল সারফেস অ্যান্টিজেনের প্রতি অবশ্যই ডেফিনেটলি হেলদি ইন্ডিভিজুয়াল ইমিউন সিস্টেমে হোস্ট সেলের অ্যান্টিজেনের প্রতি সে কোনো ইমিউন রেসপন্স দেখাবে না, সে কোনো হাইপার সেন্সিটিভ দেখাবে না। সে এটার বন্ডিংটা যদি একেবারেই বন্ডিং না হয়, মানে বন্ডিং করলই না, সেটা হচ্ছে তখন অ্যাপোপ্টোসিস হয়ে যায়। অ্যাপোপ্টোসিস হয়ে যায়, সেটাকে আমরা বলছি নো সিলেকশন। অ্যাপোপ্টোসিস হয়ে যায়, সেই টি সেলটা তখন অ্যাপোপ্টোটিক হয়ে যায়। সেই টি সেলটা, হেল্পার টি সেলটা আর ম্যাচিউরড হয় না, মানে তার ম্যাচুরেশন ফেটই হচ্ছে অ্যাপোপ্টোসিস হয়ে যাওয়া, যেহেতু সে হোস্ট সেলকে চিনেই না। আর হেল্পার টি সেলটা যদি এই হোস্ট সেলের সাথে বাইন্ড করে এবং সে খুব মোটামুটি অ্যাডিকুয়েটলি বাইন্ড করে, তাহলে যে সিলেকশন, মানে অর্থাৎ সে চিনলো যে দিস ইজ এ সেলফ টিস্যু, সেটাকে আমরা বলছি পজিটিভ সিলেকশন। এই হেল্পার টি সেলটাই তখন টিকে যায় এবং পেরিফেরাল সার্কুলেশনে আসে, মানে ফার্দার ম্যাচুরেশনের জন্য, পেরিফেরাল টলারেন্সের জন্য তখন সে অ্যালাউড হয়। আর নেগেটিভ সিলেকশন কোনটা? এটা যদি খুব বেশি ফার্মলি, খুব স্ট্রংলি বন্ডিং হয়। একটা হচ্ছে নো বন্ডিং অ্যাপোপ্টোসিস, ডিস্ট্রাকশন অফ দ্য সেলফ, মানে নো রিয়াকশন, এটা একটা হচ্ছে অ্যাডিকুয়েট বন্ডিং, অপটিমাম বন্ডিং। আরেকটা হচ্ছে ভেরি স্ট্রং পাওয়ারফুল বন্ডিং। সেক্ষেত্রেও কিন্তু যদি খুব শক্তিশালী বন্ডিং হয় সেলফ টিস্যুর এগেনস্টে, তখনও কিন্তু একটা অটো রিয়াকশান, একটা এক্সেসিভ রেসপন্সের একটা চান্স থাকে, অটো ইমিউনিটির একটা চান্স থাকে, হাইপার সেন্সিটিভ একটা চান্স থাকে। সেক্ষেত্রে সেটাও আমাদের বডির মেকানিজম কত সুন্দর যে সেটাও কিন্তু, সেই টি সেলটাও কিন্তু তখন অ্যাপোপ্টোসিস হয়। দে আর নট অ্যালাউড টু এন্টার দ্য পেরিফেরাল সার্কুলেশন অর পেরিফেরাল টলারেন্স, তখন কিন্তু আর হয় না। তো সেটাও কিন্তু অ্যাপোপ্টোসিস হয়ে যায়, সেটাকে আমরা বলছি নেগেটিভ সিলেকশন। সেটাকে বলছি নেগেটিভ, মানে সেও বাতিল, সেই হেল্পার টি সেলও বাতিল, এই হেল্পার টি সেল তো রিয়াক্টই করলো না, সুতরাং সে বাতিল। আর শুধুমাত্র অপটিমাম বন্ডিংটাই টিকে যায়। তো এখানে টলারেন্সের বেলায় এটাই বোঝাচ্ছে যে সেলফ টিস্যুকে চিনতে পারা। আর পেরিফেরাল টলারেন্স, এটা হচ্ছে এনার্জি আর সাপ্রেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি রিকগনিশন অফ দ্য সেলফ আর সাপ্রেশন। পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন, এটা যদিও এটা আমরা আগে একবার দেখেছি যে কর্টেক্সে পজিটিভ সিলেকশন হচ্ছে, নেগেটিভ তারপর ডাবল পজিটিভ ছিল, সেটা পরে সিঙ্গেল পজিটিভ হয়। থাইমিক ম্যাচুরেশন, যেমন এখানে একটা সিঙ্গেল বেস্ট আছে, এই সিঙ্গেল বেস্টে এখানে বলা আছে যে একটা কারেক্ট স্টেটমেন্টটা আমাকে ডিটেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে পজিটিভ সিলেকশন প্রোভাইডস সেলফ টলারেন্স, অ্যাকচুয়ালি এটা না, এটা পজিটিভ সিলেকশন হওয়া মানে হচ্ছে যে CD4 CD8 এগুলোকে সিলেক্ট, মানে আমাকে যেটা বোঝাচ্ছে যে সেলফ টলারেন্স, এটাই আমরা দেখলাম পজিটিভ সিলেকশন। MHC restriction is the outcome of negative selection. Thymic cortex contain single, এটা সিঙ্গেল হবে না, এটা ডাবল পজিটিভ সেল হবে। থাইমিক মেডুলাতে থাকে হচ্ছে সিঙ্গেল পজিটিভ সেল, মানে ইদার CD4 অথবা CD8। ম্যাক্রোফেজ অ্যান্ড ডেনড্রাইটিক সেল প্লে রোল ইন পজিটিভ সিলেকশন, এটাও ভুল। এটা হলো টি সেল হবে, এটা টি সেল আমার রোল প্লে করে, টি সেল এবং থাইমিক এপিথেলিয়াল সেল, নট ম্যাক্রোফেজ আর ডেনড্রাইটিক সেল, নট থাইমিক ম্যাক্রোফেজ, টি সেল অ্যান্ড থাইমিক এপিথেলিয়াল সেল বা হোস্ট সেল। MHC restriction is the outcome of negative selection, না, এটা হবে MHC restriction is the outcome of positive selection। এটাই হচ্ছে MHC restriction, অর্থাৎ মানে আমি
এই টিস্যুর এগেনস্টে অর্থাৎ যেটা টিকে গেল, মানে যে টি সেলটা আমার অ্যালাউড হলো ম্যাচিউরড হওয়া, টলারেন্স শিখলো, সেই টিস্যু মানে সেই টি সেলটা হচ্ছে এমএইচসিকে রেস্ট্রিক্ট করা শিখলো, যে সে মানে হোস্ট এমএইচসির এগেনস্টে, মানে এমএইচসি 1-এর এগেনস্টে সে কোনো রিয়াকশান দেখাবে না, সে এমএইচসি 2-এর এগেনস্টেই সে রিয়াক্ট করবে। সো এখানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এটা, অপশন বি, কমপ্লিমেন্টস। টলারেন্স থেকে তেমন প্রশ্ন আসে না, মানে এগুলো একটু ফার্দার ডিটেইলড ধাপে ধাপে মানে পড়তে হয়, এবং টলারেন্স, গ্যামোপ্যাথি, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, এগুলো থেকে একটু ইনফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে, বা সিগন্যালিং পাথওয়ে, মলিকুল, এই জিনিসগুলো থেকে একটু কম কোশ্চেন আসে। কমপ্লিমেন্ট আমরা অলরেডি পড়ে ফেলেছি, সো এটা আমি স্কিপ করছি। আমি মেইন কথাগুলো বলে যাচ্ছি, যেগুলো মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, পরে এগুলো অ্যাক্টিভ হয়, যে এগুলো প্রোটিন, এবং এটা ইনেট ইমিউনিটির পার্ট, এটা হিট ল্যাবাইল, থার্মোল্যাবাইল, এবং বড় ফ্র্যাগমেন্টটাকে বলা হয় ফ্র্যাগমেন্ট বি, যেটা সার্কুলেশনে চলে যায়, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্ট এ। কমপ্লিমেন্টের মেইন সোর্স হচ্ছে লিভার, বাট কিছুটা ম্যাক্রোফেজ, জিআইটি মিউকোসা বা অন্যান্য সাইট আছে। অন্তত 20টা কমপ্লিমেন্ট পাওয়া গেছে। কমপ্লিমেন্ট এ থেকে মানে ওরকম 1 থেকে 1 2 3 4 9 এভাবে নাম্বারিং করা। আরও কিছু কমপ্লিমেন্ট আছে, যেমন প্রোপার্ডিন, ফ্যাক্টর B8, এগুলো আছে। কিছু রেগুলেটরি মলিকুল আছে, যেমন C1 এস্টারেজ ইনহিবিটর। এইটা একটু আমাদের জানতে হবে, যে যেমন C1টা হচ্ছে আমরা জানি প্রথম কমপ্লিমেন্ট যেটা কিনা এফসি পোর্শনে বাইন্ড করে। সো C1 যদি অ্যাক্টিভেটেড না হয়, তাহলে ফার্দার যে কমপ্লিমেন্টগুলো C4, C2, C3, C5, 6, 7, 8, 9 কোনো ক্যাসকেডই ফরমেশন হবে না। তো সেক্ষেত্রে C1টা যাতে আনওয়ান্টেড, এক্সেসিভ, আননেসেসারিলি সে যাতে অ্যাক্টিভেটেড না হয়, সেজন্য সবসময়ই একটা রেগুলেটরি প্রোটিন আছে, যেটা হচ্ছে C1কে ইনহিবিট করে রাখে। C1 ইনহিবিটর বা C1 এস্টারেজ ইনহিবিটর সেম, একই কথা। C1 ইনহিবিটর এই ইনহিবিট করে রাখে। তো যেটা যদি ডেফিসিয়েন্সি থাকে, কেউ যদি কনজেনিটালি এই C1 এস্টারেজ ইনহিবিটর না নিয়েই পৃথিবীতে চলে আসে, তাহলে দেখা যাবে তার বিভিন্ন মানে এপিসোডিক বা ইন্টারমিটেন্টলি তার অকারণে অযথা C1 ওভার অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে যাবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে, অ্যানাফাইলেটক্সিন তৈরি হবে। তো এটার ফলে যে ডিজিজটা হবে সেটার নাম হচ্ছে হেরিডিটারি অ্যাঞ্জিওইডিমা, অর্থাৎ প্রচুর পরিমাণে অ্যানাফাইলেক্সিস হবে, এবং এটা স্পন্টেনিয়াসলি আবার কমে যাবে কিছুদিনের মধ্যে। হেরিডিটারি অ্যাঞ্জিওইডিমা, C1 এস্টারেজ ইনহিবিটর ডেফিসিয়েন্সি। আমাদেরকে মনে রাখতে হবে কোন পাথওয়েতে কোন কমপ্লিমেন্ট কাজে মানে লাগে, প্রয়োজন হয়। যেমন অল্টারনেট পাথওয়েতে আমাদের লাগতেছে প্রোপার্ডিন, ফ্যাক্টর B এবং ফ্যাক্টর 8, এগুলো ক্লাসিক পাথওয়েতে, টিপিক্যাল পাথওয়েতে আনা যাবে না। এটা 5 স্টার। কমপ্লিমেন্ট থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব প্রকট, 5 স্টার বা ইনফিনিটি স্টার। ক্লাসিক পাথওয়ে মোস্ট ইফিসিয়েন্ট, লেকটিন পাথওয়ে আমরা দেখছি ক্লাসিক পাথওয়ের মোস্ট ইফিসিয়েন্ট হচ্ছে IgM। আমি অলরেডি বলেছি আমরা যে IgM হচ্ছে মোস্ট পাওয়ারফুল ফিক্সেটর। আর এখানে IgG4 এটা কিন্তু এখানে নাই। সেরকম আমরা বলেছি যে IgG2 সেটা যেমন প্লাসেন্টা ক্রস করতে পারে না, সেরকম IgG4 সেটাও কিন্তু ইমিউন কমপ্লেক্স ফরমেশন করতে পারে না, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফরমেশন, মানে ক্লাসিক্যাল পাথওয়েতে কমপ্লিমেন্ট ফিক্সেশন অফ কমপ্লিমেন্ট করতে পারে না IgG4। লেকটিন পাথওয়ে মনে রাখতে হবে একটা জিনিস, যে লেকটিন পাথওয়েতে এবং অল্টারনেট পাথওয়েতে অ্যান্টিবডি ফরমেশনের দরকার হয় না। দিস থিং শুড বি রিমেম্বার্ড, যে ক্লাসিক পাথওয়েতে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুইটাই দরকার হয়, অর্থাৎ একটা অ্যান্টিজেন প্রথমে তৈরি হয়, ওইটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ইমিউন কমপ্লেক্সটা পরবর্তীতে কমপ্লিমেন্টকে ফিক্স করে, অ্যাক্টিভেট করে। কিন্তু লেকটিন পাথওয়ে এবং অল্টারনেট পাথওয়েতে কোনো অ্যান্টিবডির দরকার হয় না। রেসপেক্টিভ অ্যান্টিজেন ইজ এনাফ টু ট্রিগার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। যেমন
লেকটিন পাথওয়ের সেই অ্যান্টিজেনগুলো কি কি, যেমন ম্যানান বাইন্ডিং লেকটিন বা ম্যানোজ বাইন্ডিং লেকটিন, মানে মনোস্যাকারাইড বললে ম্যানোজ, ম্যানান বললে হচ্ছে পলিস্যাকারাইড। ম্যানোজ বাইন্ডিং লেকটিন মানে ম্যানোজ থাকে হচ্ছে কিছু গ্রাম, কিছু ব্যাকটেরিয়া এবং কিছু ফাঙ্গাস, এদের সেল ওয়ালে ম্যানোজটা থাকে বা ম্যানানটা থাকে, এই পলিস্যাকারাইড অ্যান্টিজেনটা থাকে। এবং আমাদের বডিতে থাকে লেকটিন, আমাদের বডিতে থাকে লেকটিন, এবং সেই লেকটিন দিয়ে এই ম্যানোজ বাইন্ডিং লেকটিন, ম্যানোজটা এসে লেকটিনের সাথে বাইন্ড করে। তো এই ম্যানোজ বাইন্ডিং লেকটিন মিডিয়েটেড যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, সেখানে কিন্তু অ্যান্টিবডির কোনো এখানে রোল নাই। তারপর কিছু পলিস্যাকারাইড ক্যাপসুল যে যাদের আছে, আমরা বলেছি যে মানে কি বলে এটাকে, যে ছন্দে ছন্দে বলি যে নিউমোকক্কাই, মেনিঙ্গোকক্কাই এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এগুলোর যে পলিস্যাকারাইড অ্যান্টিজেন সেগুলোও কিন্তু পলিস্যাকারাইড ক্যাপসুল অ্যান্টিজেন, সেটাও কিন্তু লেকটিন পাথওয়ের মাধ্যমে, অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হওয়া ছাড়াই কমপ্লিমেন্ট তৈরি করতে পারে। অল্টারনেট পাথওয়ের যে ট্রিগার অ্যান্টিজেনগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে খুব ভালো করে। গ্রাম নেগেটিভের বেলায় লাইপোপলিস্যাকারাইড বা এন্ডোটক্সিন, গ্রাম পজিটিভের বেলায় টেইকুইক অ্যাসিড, দুইটার অ্যাকশন একই। আর ফাঙ্গাল সেল ওয়াল কিছু আছে, ভাইরাল এনভেলপ আছে, কোবরা ভেনম আছে। একটা অ্যান্টিবডি আছে এখানে, এই একটাই এক্সেপশন, এখানে মনে রাখতে হবে যে অ্যাগ্রিগেটেড আইজিএ, এই কথাটা মনে রাখতে হবে যে সিঙ্গেল ইউনিট আইজিএ, একটা মলিকুলার আইজিএ কখনোই অল্টারনেট পাথওয়েকে অ্যাক্টিভেট করতে পারবে না। অনেকগুলো আইজিএ একসাথে হলে সে তখন অল্টারনেট পাথওয়েকে ট্রিগার করতে পারবে, স্টিমুলেট করতে পারবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট করতে পারবে। আমরা পরের ছবিটাতে যদি যাই, দেখেন এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়েছে ক্লাসিক্যাল পাথওয়েতে, আমরা ছবিতে বোর্ডে দেখেছিলাম। এবং পরবর্তীতে C1, C1 পরে C4, C2, তারপর C3, C3 এর পরে C5, দেন 6, 7, 8, 9 মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। আর বাকি যে দুটো আছে লেকটিন এবং অল্টারনেট, দেখেন এখানে কোনো অ্যান্টিবডি নাই, এখানে শুধু অ্যান্টিজেন। লাইক লেকটিন পাথওয়েতে মাইক্রোবিয়াল সারফেস যে ম্যানোস সেটা আছে, অথবা অল্টারনেট পাথওয়েতে এখানেও এন্ডোটক্সিন বা গ্রাম পজিটিভের বেলা টেইকুইক অ্যাসিড এগুলো আছে। এবং কোন পাথওয়েতে কোনটা এক্সট্রা লাগে, যেমন দেখেন লেকটিন পাথওয়েতে আমার বা এই যে অল্টারনেট পাথওয়ের যে রেগুলেটর ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডি, এগুলো কিন্তু অল্টারনেট পাথওয়েতে লাগে। প্রোপার্ডিন, সো এই জিনিসগুলো মনে রাখতে হবে, যেমন এখানে ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডি এবং প্রোপার্ডিন, এই তিনটা হচ্ছে অল্টারনেট পাথওয়েতে এই কমপ্লিমেন্টগুলো রেগুলেটরি ফাংশন করে। বায়োলজিক্যাল অ্যাকশন আমরা অলরেডি বলে ফেলেছি, খুব ইম্পর্টেন্ট, 5 স্টার বা ইনফিনিটি স্টার, অ্যানাফাইলোটক্সিন, কেমোট্যাক্সিস, C5A, মোস্ট ইম্পর্টেন্টলি C5A ইনফ্লামেশনে রোল আছে। অপসোনাইজেশন C3B খুবই ইম্পর্টেন্ট, এবং ম্যাক মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, যেটা কিনা সেল লাইসিস করে এবং টাইপ 2 ADCC এর মাধ্যমে সে তার অ্যাকশন প্লে করে। আমরা অলরেডি বলেছি যে মানে অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, এটা বলতে যে আমরা বলেছিলাম যে কোনো একটা অ্যান্টিজেন যখন তৈরি হয়, অ্যান্টিবডি, এটার এগেনস্টে যখন একটা অ্যান্টিবডি তৈরি হয়, এখানে একটা অ্যান্টিজেন ছিল, এটার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, এবং এখানে এফসি পোর্শনে শুধু কমপ্লিমেন্ট বাইন্ড করে এমনটা না, সেখানে অনেক সেলও অ্যাটাচড হয়, এবং এখানে ম্যাক্রোফেজ বা এনকে সেল এগুলো অ্যাটাচ হতে পারে, এবং সে তার রেসপেক্টিভ যে এনজাইম বা তার যে মিডিয়েটরগুলো আছে সেগুলো রিলিজ করার মাধ্যমে সে সেল লাইসিস করে বা সেল ডিস্ট্রাকশন করে। তো এটি হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। আর অথবা আরেকটা হতে পারে কমপ্লিমেন্ট মিডিয়েটেড সেল লাইসিস, কমপ্লিমেন্টারি সেল, দুটোই হতে পারে। আমরা হাইপার সেন্সিটিভ যখন পড়বো তখন আমরা দেখব যে টাইপ 2তে এটা কেন বারবার এখানে লেখা। অপসোনিনের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখানে C3B আমরা বললাম যে খুব ইম্পর্টেন্ট একটা অপসোনিন, কমপ্লিমেন্টের ফাংশনের মধ্যে পড়লাম। এবং এফসি ফ্র্যাগমেন্ট অফ IgG, এটাও খুব ইম্পর্টেন্ট, এফসি ফ্র্যাগমেন্ট অফ IgG, নট FAB। এবং পাশাপাশি আরও কিছু অপসোনিন আছে, কালেকটিনস বা লেকটিন, ম্যানোজ বাইন্ডিং লেকটিন, MBL প্রোটিন বা CRP, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এগুলো হচ্ছে সবই অপসোনিন। তো অপসোনিনের কাজ কি? অপসোনিনের কাজটা হচ্ছে অনেকটা মানে খাবার যেমন ভালো করে রান্না করতে গেলে আমার মশলার প্রয়োজন হয়, মানে অগমেন্টার প্রয়োজন হয়, তো সেরকম একটা প্যাথোজেন, সাপোজ এটা একটা ব্যাকটেরিয়া,
এবং সে একটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, সাপোজ এটা একটা ব্যাকটেরিয়া এবং সে তার একটা ক্যাপসুল আছে, পলিস্যাকারাইড ক্যাপসুল আছে। সো পলিস্যাকারাইড ক্যাপসুল আছে, সেই পলিস্যাকারাইড ক্যাপসুল দিয়ে সে কাভার করা এবং ম্যাক্রোফেজ তার সিউডোপড দিয়ে যখনই এই প্যাথোজেনটাকে, ক্যাপসুলেটেড অর্গানিজমটাকে এনগালফ করতে যায় তখনই সে বারবার দূরে সরে যায়, অর্থাৎ প্রোপেলড অ্যাওয়ে হয়ে যায়। কারণ জেলি লাইক একটা ক্যাপসুল লেয়ার, সেটা এনগালফ করতে গেলেই সেটা স্লিপ করে, মানে বারবার দূরে সরে যায়। সো ক্যাপসুলেটেড অর্গানিজমগুলোকে ফ্যাগোসাইটোসিস করাটা ম্যাক্রোফেজের পক্ষে খুব কঠিন। তো এই জন্য এই ম্যাক্রোফেজ যাতে খুব স্মুথলি এবং মানে খুব স্মুথলি না, মানে অ্যাকচুয়ালি খুব প্যালাটেবলি এই প্যাথোজেনটাকে, বিশেষ করে ক্যাপসুলেটেড অর্গানিজমগুলোকে ফ্যাগোসাইটোসিস করতে পারে, এনগালফ করতে পারে, সেজন্য এই প্যাথোজেনের চারপাশে বিভিন্ন ধরনের অপসোনিন বাইন্ড করে, বিভিন্ন ধরনের অপসোনিন এখানে বাইন্ড করে, যার ফলে প্যাথোজেনের সারফেসটা একটু রাফ হয় এবং খুব প্যালাটেবলি সে এনগালফ হতে পারে। এই অপসোনিনগুলো কারা কারা? এই অপসোনিনগুলো হচ্ছে C3b আমরা পড়েছি, এবং অবশ্যই এফসি ফ্র্যাগমেন্ট অফ, এফসি ফ্র্যাগমেন্ট মানে কি? ওয়াই এর স্টেমটা, এফসি ফ্র্যাগমেন্ট অফ আইজিজি, অনলি এফসি ফ্র্যাগমেন্ট অফ আইজিজি। এটা কিন্তু এখানে আইজিজি এর অ্যাকশনটা কিন্তু মানে অ্যান্টিজেন এনট্র্যাপমেন্ট না, মানে এখানে আইজিজি কিন্তু তার এফএবি পোর্শন দিয়ে মানে সে অ্যান্টিজেনটাকে কিন্তু ক্যাচ করছে না, এখানে তার রোলটা হচ্ছে শুধু অপশনিন হিসেবে রোল প্লে করা, অর্থাৎ সে এফসি পোর্শন দিয়ে সে এটাকে কভার করে দিচ্ছে যাতে করে ম্যাক্রোফেজ সহজেই এটাকে এনগালফ করতে পারে। এরকম বেশ কিছু অপশনিনের নাম আমরা শিখলাম যে ফ্যাগোসাইটোসিসে হেল্প করার জন্য, সেটা হচ্ছে ম্যানোজ বাইন্ডিং লেকটিন, সিআরপি, C3b, এগুলো আমরা দেখলাম। ডেফিসিয়েন্সি অফ কমপ্লিমেন্টস, এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, 3 স্টার টপিক। কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হলে কি হবে? আমরা দেখেছি যে ব্যাকটেরিয়া, ভাইরাস, মানে প্যাথোজেনকে কিল করার একটা রাস্তা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে ক্লাসিক পাথওয়ে বা কমপ্লিমেন্ট। এবং ফলে কমপ্লিমেন্ট যদি না থাকে তাহলে এই প্যাথোজেন বা অর্গানিজম এগুলোকে কিল করা যাবে না, রিপিটেটিভ ইনফেকশন হবে। এবং বিশেষ করে সাপোজ কেউ একজন কনজেনিটালি C3 ডেফিসিয়েন্সি নিয়ে পৃথিবীতে আসলো, অর্থাৎ আইসোলেটেড C3 ডেফিসিয়েন্সি তার আছে, আর C3b যেটা হয় যে অপশনিন হিসেবে কাজ করে, এবং ফলে তার যে এনক্যাপসুলেটেড যে অর্গানিজমগুলো আছে, সাপোজ নেইশেরিয়া মেনিনজিটাইটিস, সেগুলো দিয়ে তার রিকারেন্ট ইনফেকশন হবে, অথবা স্ট্রেপ্টোকক্কাই, মানে রিকারেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্পেশালি ক্যাপসুলেটেড অর্গানিজম, সেগুলো দিয়ে তার ইনফেকশন বেশি হবে। এরপরে আরেকটা জিনিস আমরা অলরেডি পড়েছি যে C1 এস্টারেজ ইনহিবিটর, দেখেছি যে অতিরিক্ত হারে যদি C1কে যদি চেক করে না রাখা যায়, গাইড করে না রাখা যায়, সে তাহলে অপ্রয়োজনে এফসি পোর্শনে বাইন্ড হওয়া শুরু করবে এবং ফলশ্রুতিতে মেমব্রেন অ্যাটাক্স কমপ্লেক্সও বেশি তৈরি হবে, এবং তার কি বলে এটাকে, যে অ্যানাফাইলোটক্সিনগুলো বা কেমোট্যাক্সিস করে যে কমপ্লিমেন্টগুলো, সেগুলো বেশি তৈরি হবে, ফলে হেরিডিটারি অ্যাঞ্জিওনিউরেটিক ইডিমা হবে। আরেকটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর, DAF। একটা পেশেন্ট আসলো যে সে তার কোনো প্রবলেম নাই, বাট তার সকালবেলা ব্রাউন ইউরিন সে পাস করে, প্যারক্সিজমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া, অর্থাৎ এই ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর এটাও কিন্তু সেম একটা রেগুলেটরি মলিকুল, যে এটা যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু তার এই ডিজিজটা হবে, অর্থাৎ PNH এটা তার হবে। এটা একটা হিমোলাইটিক অ্যানিমিয়ার একটা কজ, RBC ডিস্ট্রাকশন হবে এবং হিমোগ্লোবিন ইউরিয়া হবে। এই টপিকটা থেকেও বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। কমপ্লিমেন্টের সাথে আমার বেশ কিছু ভাস্কুলাইটিসের রিলেশন, বেশ কিছু নেফ্রাইটিসের রিলেশন, যে কোন কোন অটোইমিউন ডিজিজে বা ইমিউন কমপ্লেক্স ডিজিজে কমপ্লিমেন্ট লেভেল নর্মাল থাকে, আর কোন কোন অটোইমিউন ডিজিজে বা ভাস্কুলাইটিস বা ইমিউন কমপ্লেক্স ডিজিজে
কমপ্লিমেন্ট লেভেল কমে যায়, অর্থাৎ হাইপো কমপ্লিমেন্টিমিয়া, অর্থাৎ কনজামশন অফ কমপ্লিমেন্ট। যেমন এখানে যদি অতিরিক্ত পরিমাণে কমপ্লিমেন্ট আমার যদি এফসি পোর্শনে কনজিউম হয়, প্রচুর পরিমাণে কমপ্লিমেন্ট কাসকেড অ্যাক্টিভেশন হয়, তাহলে ব্লাডে অনেকটা ডিআইসি আমরা যেমন করে পড়তাম তেমনটাই, যে এটাকে বলা যেতে পারে কনজামশন কমপ্লিমেন্টোপ্যাথি। তো এই সেক্ষেত্রে কিন্তু ব্লাডে কিন্তু হাইপো কমপ্লিমেন্টেমিয়া আমরা পাবো, অর্থাৎ C3 লেভেল যেটা সেন্ট্রাল মলিকুল, C3 লেভেল বা C4 লেভেল এগুলো কিন্তু আমরা কম পাবো। সেই হাইপো কমপ্লিমেন্টেমিয়ার ডিজিজগুলো কী কী? মোস্ট ইম্পর্টেন্টলি এজিএন বা এপিএসজিএন, পোস্ট ইনফেকশাস বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইনফেকশাস এন্ডোক্রাইনাইটিস, অন্য আরও গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, যেমন মেমব্রানোপলিফেরেটিক গ্লোমেরুলোনেফ্রাইটিস বা মেসেঞ্জিওপলিফেরেটিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা আছে। লুপাস নেফ্রাইটিস খুব ইম্পর্টেন্ট, লুপাস নেফ্রাইটিস এবং ক্রায়োগ্লোবিউলিনেমিয়া, এই কন্ডিশনগুলোতে কমপ্লিমেন্ট লেভেল কমে যাবে, কনজিউম হবে অনেক বেশি লোকাল সাইটে। আর গ্লোমেরুলোনেফ্রাইটিস উইদাউট হাইপোকমপ্লিমেন্টেমিয়া, অর্থাৎ এখানে C3 লেভেল C4 লেভেল কম থাকবে, ইউ কমপ্লিমেন্টেমিক একটা স্টেজ থাকবে ব্লাডে, কোনো কনজিউম হবে না, সেটা হচ্ছে হেনোক্সোলেন পারপুরা নেফ্রাইটিস। এটা মনে রাখতে হবে, হেনোক্সোলেন পারপুরা বা এটার একটা নাম অ্যানাফাইল্যাক্টোয়েট পারপুরা, এটার একটা নাম IgA নেফ্রাইটিস, বিভিন্ন নামে ডাকা যায়, IgA নেফ্রাইটিসও একই কথা। তো IgA নেফ্রোপ্যাথি আবার আরেক জিনিস, IgA নেফ্রোপ্যাথি আবার আরেকটা মানে গ্লোমেরুলার নেফ্রাইটিসের কজ। IgA নেফ্রাইটিস বা হেনোক্সোলেন পারপুরা একই কথা। এখানে যেটা হবে কমপ্লিমেন্ট লেভেল নর্মাল থাকবে, কমপ্লিমেন্ট লেভেল নর্মাল থাকবে, প্লেটলেট লেভেলও, থ্রোম্বোসাইট কাউন্টও নর্মাল থাকবে। এই দুইটা পয়েন্টই হচ্ছে এই ডিজিজের এক্সেপশন, যে অন্যান্য সকল পারপুরায় আমরা দেখেছি, প্রায় বেশিরভাগ পারপুরাতে কি হয়, যে থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা আমরা যেটা ITP পড়েছি বা অন্যান্য আরও ইটিওলজিগুলো, এখানকার পারপুরায় কিন্তু প্লেটলেট কাউন্ট নর্মাল অর ইনক্রিজড, নট ডিক্রিজড। এখানের যে ভাস্কুলাইটিস হয়, সেখানে যে অটোইমিউন রিয়াকশনটা হয়, যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনটা হয়, সেটাতে অতটুকু হয় না যে ব্লাডে হাইপোকমপ্লিমেন্টেমিয়া হয়ে গেল। এবং অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ বা গুড পাস্টুর সিনড্রোম, এটাতেও কিন্তু মোটামুটি কমপ্লিমেন্ট লেভেল নর্মাল থাকে। আরও কিছু অটোইমিউন আছে, যে A আঙ্কা, P আঙ্কা, C আঙ্কা এরকম আছে। এখান থেকেও আমরা দেখতে পারি যে হাইপোকমপ্লিমেন্টেমিয়ার সাথে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয় কোন কোন কন্ডিশনে। এইখানেও স্লাইডটাও খুব সুন্দর আছে। হেরিডিটারি অ্যাঞ্জিওডিমা, এখান থেকে প্রশ্ন তেমন একটা আসবে না, জাস্ট জেনে রাখা আর কি। এবং এটা C1 এস্টারেজ ইনহিবিটর ডেফিসিয়েন্সির কারণে হয়। কিছু ট্রিগার থাকতে পারে, কিছু ফুড থাকতে পারে, কিছু ড্রাগ থাকতে পারে, বাট মেইনলি হেরিডিটারি যদি হয় তাহলে সেটা হচ্ছে মানে C1 এস্টারেজ ইনহিবিটর ডেফিসিয়েন্সি। আর হেরিডিটারি অ্যাঞ্জিওডিমার শুধু ওই অংশটুকু দেখলে হবে, হেরিডিটারি অ্যাঞ্জিওডিমার অংশটুকু দেখলেই হবে, যে এটা কি মিডিয়েটর হচ্ছে ব্রেডিকিনিন, অটোজোমাল ডোমিনেন্ট, হেরিডিটারি সিঙ্গেল জিন মেন্ডেলিয়ান অটোজোমাল ডোমিনেন্ট। এবং এরপরে বাকিটা শুধু রিডিং, এটা আসলে এতটা আসে না, এনজিওডিমার সাব ক্লাসিফিকেশনগুলো দরকার নেই। এখানে একটা ছবি, এই যে ইন্টারস্টিশিয়াল ইডিমা সাধারণত ফেসে অ্যাপেয়ার করে, পেরিফেরাল হ্যান্ডস অ্যান্ড ফিট এগুলোও ইডিমা হতে পারে, পেরিফেরাল ইডিমা সেখানেও দেখা দিতে পারে। এবং এই স্লাইডটা আমাদের শিটে আছে, এটা ডেভিডসন থেকে নেওয়া, এটা একটু রিডিং দিব আমরা। স্পন্টেনিয়াসলি হতে পারে অথবা এই যে ইনফেকশন বা ড্রাগ বা ট্রমা দিয়ে ট্রিগার করতে পারে। মেইনলি ফেস এবং পেরিফেরাল হ্যান্ডস অ্যান্ড টোজ এগুলোই ইনভলভ করে। হাইপার সেন্সিটিভিটি যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি। হাইপার সেন্সিটিভিটি থেকে মেইনলি পরীক্ষায় আসে এক্সাম্পলগুলো, একটা পরীক্ষায় আসেই আমি বলেছি প্রথমেই যে ইমিউনোলজি থেকে একটা কোশ্চেন চুজ করতে দিলে এক্সামিনার সেটা হাইপার সেন্সিটিভিটি এক্সাম্পল থেকে চুজ করবে। সো হাইপার সেন্সিটিভিটি নাম শুনেই বোঝা যাচ্ছে যে ইমিউন রেসপন্সটা অনেক বেশি হবে, অতিরিক্ত পরিমাণে হবে। এটার 4টা টাইপ আছে, প্রত্যেকটার আবার আলাদা নাম আছে। টাইপ 1কে যেমন অ্যানাফাইলেকটিক হাইপার সেন্সিটিভিটি, অ্যালার্জিক হাইপার সেন্সিটিভিটি এভাবেও ডাকে। টাইপ 2কে
অটো ইমিউন হাইপার সেন্সিটিভিটি এভাবেও ডাকা যায়। টাইপ 3কে ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি এটাও বলা যায়। টাইপ 4কে সেল মিডিয়েটেড বা ডিলেড হাইপার সেন্সিটিভিটি এভাবেও দেখা যায়। মনে রাখতে হবে টাইপ 1 থেকে টাইপ 3 সবগুলোতেই অ্যান্টিবডির রোল আছে, শুধু টাইপ 4 এখানে কোনো অ্যান্টিবডির রোল নাই, এটা হচ্ছে সেল মিডিয়েটেড ডিলেড হাইপার সেন্সিটিভিটি। এই বাকি সবগুলোই উইদিন আওয়ার্স টু ডেজ এটার এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা দেখা দেয়, আর এটা উইদিন ডেজ টু উইকস টু মান্থস সেটা প্রকাশ পায়, বা উইদিন ডেজ টু উইকস, আর এখানে হয়তো উইকস টু মান্থস টু ইয়ার্স এরকম। এই জন্য এটার নাম হচ্ছে ডিলেড হাইপার সেন্সিটিভিটি টাইপ 4। আমাদের পরীক্ষার জন্য মেকানিজমটা জানাটা জরুরি, তবে সব থেকে বেশি জরুরি হচ্ছে এক্সাম্পলগুলো আমাদের মনে রাখা। এবং এক্সাম্পলের মধ্যে টাইপ 1টা অ্যালার্জিক ডিজিজ, এটা মনে রাখা খুব ইজি। যে কোনো একটা অ্যালার্জেনের এগেনস্টে আইজিই মিডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন, এটাই হচ্ছে টাইপ 1। এবং আমরা দেখতে পাচ্ছি যে মাস্ট সেল এবং বেসোফিল এই দুটার গায়েই আইজিই বাইন্ড করতে পারে, এই দুটার গায়েই আইজিই বাইন্ড হতে পারে, এটার জন্য রিসেপ্টর আছে এই সেলগুলোর গায়ে। এবং বেসোফিলের গ্র্যানিউলগুলো বেসোফিল ব্লাডে থাকে এবং মাস্ট সেলটা টিস্যুতে থাকে, ইন্টারস্টিশিয়াল স্পেসে স্কিনে থাকে। বেসোফিলের গ্র্যানিউলগুলো একটু লার্জ হয়, লার্জ মার্কড মোর ডেন্সড ক্রোমাটিন, এবং সেখানে সেগমেন্টেড নিউক্লিয়াই থাকে বেসোফিলে, এবং অনেক বড় বড় গ্র্যানিউল থাকে। আর মাস্ট সেলে অনেক ছোট ছোট নিউমেরাস গ্র্যানিউল থাকে, নন সেগমেন্টেড নিউক্লিয়াস থাকে, এবং সেখানে অনেক ইলংগেশন থাকে, সারফেস ইলংগেশন। মাস্ট সেল এবং বেসোফিলের মধ্যে কিছু থাকে হচ্ছে, এই মাস্ট সেল এবং বেসোফিল যদি আইজিই দিয়ে, যেটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, আইজিই দিয়ে যদি অ্যাক্টিভেটেড হয়, সেক্ষেত্রে এখান থেকে যে সাবস্টেন্সগুলো রিলিজ হয় কিছু হচ্ছে প্রিফর্মড মিডিয়েটর, সেগুলো হচ্ছে হিস্টামিন, সেরোটোনিন, হেপারিন, প্রোটিয়েজ, এই নামগুলো। আর কিছু হচ্ছে নিউলি সিনথেসাইজড মিডিয়েটর, সেগুলো হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রায়েন্স, প্লেটলেট অ্যাক্টিভেটর ফ্যাক্টর, এইগুলো। এটা অনেক সময় প্যাথোলজির আন্ডারে এই কোশ্চেনটা আসে যে প্রিফর্মড মিডিয়েটর অফ মাস্ট সেল অথবা নিউলি সিনথেসাইজড মিডিয়েটর মাস্ট সেল, এগুলো কী কী? মাস্ট সেল ডিগ্রানুলেশন হবে এবং রেসপেক্টিভ মিডিয়েটর তার অ্যাকশনগুলো করবে, যেমন হিস্টামিন, ব্রেডিকিনিন, হিস্টামিন, সেরোটোনিন, এগুলো হচ্ছে ভ্যাসোডাইলেশন করবে, সেরোটোনিন ভ্যাসোকনস্ট্রিকশনও করতে পারে, তবে দুজনেই ভাস্কুলার পারমিয়েবিলিটি বাড়িয়ে দিবে এবং ফলশ্রুতিতে এই ইডিমা বা এই জিনিসগুলো হবে, অ্যালার্জিক রিয়াকশনগুলো ঘটবে। আর টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, এটা খুব ইজি, সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি যেটা বলছে। রিমেম্বার ওয়ান থিং, নট সেল মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি, এটা বলছে সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি বা অটো ইমিউন হাইপার সেন্সিটিভিটিও অনেক সময় বলা হয়। যে এখানে আমরা যেটা বলেছি যে কোনো একটা প্যাথোজেনের এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা ক্রস রিঅ্যাক্ট করবে। আমরা অটো ইমিউন ডিজিজগুলোর যে নাম পড়েছি তার বেশিরভাগই হচ্ছে এই টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি মেকানিজমের মাধ্যমে কাজ করছে। যে কোনো একটা অ্যান্টিজেনের এগেনস্টে যে কোনো একটা অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হলো, সেই অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনকে নিউট্রালাইজ না করে সে আমার কোনো হোস্ট সেলকে সে আমার মাসল সেল অথবা আমার কোনো জয়েন্ট সাইনোভিয়াল মেমব্রেনের সেল, সেগুলোকে সে বাইন্ড করা শুরু করলো এবং সেখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হওয়া শুরু করলো এবং মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হয়ে আমার হোস্ট সেলটাই আলটিমেটলি ড্যামেজ হলো। এটা হচ্ছে কমপ্লিমেন্ট মিডিয়েটেডও হতে পারে, আবার এখানে কমপ্লিমেন্ট অ্যাটাচ না হয়ে যেটাকে আমরা বলছি এডিসিসি, সেটাও হতে পারে, যে এখানে হয়তো বা কোনো ম্যাক্রোফেজ এখানে অ্যাটাচ হলো, বা কোনো নিউট্রোফিল বা কোনো ন্যাচারাল কিলার সেল, সেটা তার পারফোরিন এবং গ্রানজাম দিয়ে আমার হোস্ট টিস্যুটাকে ডিস্ট্রয় করলো। সো এখানে অ্যান্টিবডি যেটা তৈরি হচ্ছে কোনো অ্যান্টিজেনের এগেনস্টে, সেটা ক্রস রিঅ্যাক্ট করতেছে হোস্ট টিস্যুর প্রতি,
সো ক্রস রিঅ্যাক্টিং অ্যান্টিবডি অটো অ্যান্টিবডি দিয়ে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটিটা হচ্ছে। আর টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি যেটাকে আমরা বলছি ইমিউন কমপ্লেক্স হাইপার সেন্সিটিভিটি, সেটা কি হচ্ছে, সেটার ইফেক্টটা অনেকটা সেম, আলটিমেট কনসিকুয়েন্সটা আলটিমেটলি সেম, কিন্তু মানে থ্রু আউট দ্য কোর্স তার একটু ডিফারেন্ট প্যাটার্ন। সেটা হচ্ছে সাপোজ কোনো একটা অ্যান্টিজেনের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হলো, বাট সেই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন এটা এই অবস্থায়, অর্থাৎ এই কমপ্লেক্স অবস্থায় মানে ব্লাডে সার্কুলেট করতে বিভিন্ন টিস্যুতে যে ডিপোজিট হলো, বিভিন্ন টিস্যুতে যে এই কমপ্লেক্স ইমিউন কমপ্লেক্সগুলো বা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো বিভিন্ন টিস্যুতে যে ডিপোজিট হতে পারে সেই টিস্যুটা আমার যে কোনো ভাস্কুলার এন্ডোথেলিয়াম অথবা অন্য কোনো বা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, সেটাও হতে পারে। বিভিন্ন টিস্যুতে যে সে মানে ডিপোজিট হলো এবং সেই টিস্যুতে সেইখানে লোকালি সেখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করলো বা সেলুলার অ্যাটাচমেন্ট করলো, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন সেলুলার অ্যাটাচমেন্ট সেখানে সে করতে থাকলো এবং সেই কমপ্লিমেন্ট অ্যাটাচমেন্ট বা সেলুলার অ্যাক্টিভেশনের ফলে প্যাথোজেনটা কিল হলো কি হলো না সেটা ম্যাটার না, তবে সেটা দিয়ে এই লোকাল সেই টিস্যুটাও রেসপেক্টিভ সেই অর্গানেরও সেলেরও কিছুটা ড্যামেজ হলো। এটি হচ্ছে টাইপ 3 হাইপারসেন্সিটিভিটি মিডিয়েটেড বাই দ্য ইমিউন কমপ্লেক্স। আর টাইপ 2 মিডিয়েটেড বাই ক্রস রিঅ্যাক্টিং অটো অ্যান্টিবডি। যেমন এখানে আমরা টাইপ 2 এর এক্সাম্পল দেখতে পাচ্ছি যে ব্লাড গ্রুপ মিসম্যাচ অথবা হাইপার অ্যাকিউট গ্রাফট রিজেকশন। আমরা পরবর্তীতে আসবো যে গ্রাফট রিজেকশন আমরা সেল মেডিয়েটেড ইমিউনিটির 4টা ফাংশন পড়েছিলাম, তার মধ্যে একটা হচ্ছে গ্রাফট রিজেকশন। তাহলে এটা এখানে কেন আসলো? একটাই ব্যতিক্রম আছে, গ্রাফট রিজেকশনের একটা টাইপ হাইপার অ্যাকিউট গ্রাফট রিজেকশন। টাইপ 3 সেরাম সিকনেস, ফালমার্স লাং, এসএলই এগুলো দিয়েছে। টাইপ 4 এটা হলো সেল মিডিয়েটেড, এখানে কোনো অ্যান্টিবডির কোনো রোল নাই টাইপ 4-এ। এখানে হেল্পার টি সেল আসবে, এনকে সেল আসবে, ম্যাক্রোফেজ আসবে, সাইটোটক্সিক টি সেল আসবে, কিন্তু এটা হচ্ছে অ্যাকিউট সেলুলার রিজেকশন বা একদম টিপিক্যাল সেলুলার রিজেকশন বা টিউমারের এগেনস্টে যে হাইপারসেন্সিটিভিটি সেগুলো আর কি। যেমন এখানেও একটা ছবি আছে, এটাও আমরা দেখতে পারি। আমাদের শীটে অনেক উদাহরণ দেওয়া আছে, সেখান থেকেও আমরা কম্পাইলেশন করব। খালেক স্যারের বইতে অনেক এক্সাম্পল দেওয়া আছে, প্রত্যেকটা হাইপারসেন্সিটিভিটির অনেক বেশি করে এক্সাম্পল দেওয়া আছে, সেখান থেকেও আমরা কালেক্ট করব। মানে হাইপারসেন্সিটিভিটির এক্সাম্পল কিছুতেই যেন একটা আরেকটার সাথে বাইন্ড না করে, মানে একটা আরেকটার সাথে যেন গুলিয়ে না যায় আর কি। যেমন এখানে বলেছে যে পেশেন্ট ইজ গিভেন ইনজেকশন পেনিসিলিন এবং সে ডেভেলপ করেছে ব্রঙ্কোস্পাজম, ভ্যাসোডাইলেশন এবং আর্টিকেরিয়া। ড্রাগ হাইপারসেন্সিটিভিটি টাইপ 1 মেকানিজম। সো হিস্টামিন এখানে রেসপন্সিবল, মাস্ট সেল ডিগ্রাডুলেশন, হিস্টামিন মেইনলি, এখানে আরও অন্যান্যগুলো আসতে পারে বাট মেইনলি হিস্টামিন। আর এখানে যেমন বিভিন্ন অবজেক্টিভ দিয়ে, যেমন এখানে হাইপারসেন্সিটিভ এক্সাম্পল ট্রু ফলসেই সাধারণত এগুলো আসে। যেমন টাইপ 1গুলো আমাদের মনে থাকবে, যেমন বি স্টিং, মৌমাছি অথবা মাকড়সা, এইগুলো দিয়ে হাইপারসেন্সিটিভিটি অথবা কোনো অ্যালার্জেন। টাইপ 2 অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, আরবিসির এগেনস্টে অটো অ্যান্টিবডি আছে, অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা মিসম্যাচ ব্লাস্ট ট্রান্সফিউশন, RH-ABO ইনকম্প্যাটিবিলিটি। আমরা জিবিএস পড়েছি, জিবিএসও একটা টাইপ 2 এর এক্সাম্পল। আমরা রিউমেটিক ফিভার পড়েছি, যে রিউমেটিক ফিভারে আমরা পড়েছি যে স্টেপটোপায়োর এগেনস্টে সেটা যে আবার উল্টা হোস্ট টিস্যুকে ড্যামেজ করছে, স্টেপটোপায়োকে কিছু করছে না, এরকম এগুলো হচ্ছে টাইপ 2। টাইপ 3 বা ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড, যেটা কিনা অ্যান্টিজেনের সাথে বাইন্ড অবস্থায় সার্কুলেট করতে করতে বিভিন্ন জায়গায় যে সেখানে লোক মানে ড্যামেজ করা শুরু করলো, সেটা হতে পারে AGN, নট ARF, অ্যাকিউট রিউমেটিক ফিভার না, সেটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, AGN, IgA নেফ্রোপ্যাথি, সেরাম সিকনেস, হেনক্সোলিন পারপুরা, এসএলই টাইপ 2 হতে পারে, টাইপ 3ও হতে পারে। ডিলেইডের মধ্যে এই কজগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এটা পেঁচায় যাবে অন্যান্যগুলোর সাথে। যেমন অ্যালার্জিক ডার্মাটাইটিস, বা যদি বলে যে
অ্যালার্জিক ডার্মাটাইটিস বা অ্যাটোপিক ডার্মাটাইটিস সেক্ষেত্রে হচ্ছে টাইপ 1। বাট যদি বলে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস তাহলে টাইপ 4। যেমন ম্যানটোক্স টেস্ট বা টিউবারকুলিন টেস্ট, এটা টাইপ 4, খুব আসে পরীক্ষায়। স্টিভেন জনসন সিনড্রোম, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইটিস, এগুলোও কিন্তু টাইপ 4। ইরাইথেমা মাল্টিফর্ম, এগুলো সবই টাইপ 4। এবং এমটি টেস্ট, যেটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি করি, এমটি টেস্ট, সেটাও কিন্তু টাইপ 4। যেমন এখানে একটা রিমেম্বার আছে, খুব ইম্পর্টেন্ট, এটা খুব আন্ডাররেটেড একটা জায়গা, এটা ভুল হয়ে যায়। যেমন এসএলইতে টাইপ 2 টাইপ 3 দুইটাই। রিউমেটিক ফিভার বললে টাইপ 2, অ্যাকিউট রিউমেটিক ফিভার বলে, আর অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে টাইপ 3, রিউমেটয়েড আর্থ্রাইটিস বললেও টাইপ 3, অ্যাটোপিক ডার্মাটাইটিস বলে টাইপ 1, ক্রনিক বললে টাইপ 4, গ্রাফ রিজেকশন বললে টাইপ 2 আর টাইপ 4। বাট মানে টাইপ 2টা হচ্ছে হাইপার অ্যাকিউটের বেলায়, এটাই এক্সেপশন, আর বেশিরভাগ ক্ষেত্রে বাকি সবগুলোই হচ্ছে টাইপ 4, যেটা সেল মিডিয়েটেড ইমিউনিটি। যেমন এখানে কজেস অফ নিউনেটাল জন্ডিস ইন হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, তার মানে বোঝা যাচ্ছে যেটা এবিও ইনকম্প্যাটিবিলিটি বা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হতে পারে। সেক্ষেত্রে আরবিসির এগেইনস্টে অটো অ্যান্টিবডি তার বডিতে আছে, সেটা টাইপ 2 বা সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পল। এমএইচসি বা এইচএলএ থেকে একটা প্রশ্ন আসতে পারে, এটা 2 স্টার বা 3 স্টার টপিক। এমএসসি 3টা ক্লাসের, ক্লাস 1, 2, 3। 1 আর 2টাই আমাদের জন্য জরুরি। আমরা জানি যে 1-এর আবার সাব টাইপ হচ্ছে এবিসি, আর 2-এর হচ্ছে ডিপি, ডিআর, ডিকিউ। এইচএলএ প্রোটিনগুলো আগে, মানে এমএসসি প্রোটিনগুলো আগে মনে করা হতো যে শুধু লিউকোসাইট বা ডাব্লিউবিসির গায়ে থাকে, এই জন্য তাদেরকে বলা হতো এইচএলএ, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। কিন্তু এখন মনে করা যেটা সব সেলের গায়েই থাকে, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এবং একজনের সাথে আরেকজনটা মিলে না। এমএইচসি 1 ক্লাস 1 থাকে যে কোনো নিউক্লিয়েটেড সেলের গায়ে, প্লাস প্লেটলেটের গায়ে। প্লেটলেট নিউক্লিয়াস না থাকলেও প্লেটলেটের গায়ে এমএইচসি 1 থাকে, কারণ মেগাক্যারিওসাইটের গায়ে মেগাক্যারিওসাইটের নিউক্লিয়াস ছিল, এবং এমএইচসি 1 নিয়েই সে পেরিফেরালে সার্কুলেশনে আসে প্লেটলেট হিসেবে। শর্ট লাইফ স্প্যানের কারণে 3 to 7 days বা 7 to 10 days, এই শর্ট লাইফ স্প্যানের কারণে সে এমএইচসি 1টা তার থেকে যায়। কিন্তু আরবিসির গায়ে, অনলি আরবিসি, এখানে বলতেছে অ্যান্ড প্লেটলেটস, বাট অনলি আরবিসি, ম্যাচিউর আরবিসি, যেটা 120 দিন যার মেয়াদ, সেই আরবিসির গায়ে কোনো এমএইচসি 1 থাকে না, কারণ সেখানে নিউক্লিয়াস থাকে না। আর বাকি যে কোনো নিউক্লিয়েটেড সেলের গায়ে ক্লাস 1 থাকে। সো একটা টিউমার সেল, তার গায়ে অসংখ্য এমএইচসি 1 থাকবে, এটি স্বাভাবিক। আর ক্লাস 2 এমএইচসি ক্লাস 2 ডিপি, ডিআর, ডিকিউ, এটা থাকে শুধুমাত্র অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে, রেস্ট্রিক্টেড টু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সেই 3টা সিঁড়ি দিয়ে উঠতে বসতে সবসময় ম্যাক্রোফেজ অ্যান্ড ইটস ডেরিভেটিভস, বি সেল অ্যান্ড ডেন্ড্রাইটিক সেল। সো এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে মনে রাখতে হবে এমএইচসি 2ও থাকে, আবার যেহেতু তারা নিউক্লিয়েটেড সুতরাং তাদের গায়ে তো এমএইচসি 1 থাকবেই। এমএইচসি প্রোটিন সম্বন্ধে কয়েকটা কথা বলা আছে, যে যেহেতু আমার অর্গান ট্রান্সপ্লান্টেশন করতে গেলে এমএইচসি 1-এর সাথে আরেকজনের এমএইচসি 1 মিলতে হবে, না হলে ফরেন হিসেবে সেটা ডিটেক্ট হবে এবং ট্রান্সপ্ল্যান্টটা রিজেকশন হবে, গ্রাফট রিজেকশন হবে। এই জন্য যে কোনো অর্গান ট্রান্সপ্ল্যান্টেশনের সময়, যে কোনো অ্যালোজেনিক গ্রাফট ট্রান্সপ্ল্যান্টেশনের সময় আমাকে টিস্যু টাইপিং বা এই যে এইচএলএ ম্যাচিং বা এমএসসি ম্যাচিংটা আমাদের করতে হবে। যত বেশি মিলবে তত বেশি মানে রেসপন্স, তত কম রেসপন্স হবে, মানে তত রিজেকশন হওয়ার চান্সটা কম থাকবে। 50%-এর বেশি অন্তত মিলতে হয়, 80%, 90% মিললে আরও ভালো। তো সব থেকে বেস্ট চয়েস হচ্ছে টুইন। যেমন এখানে আমরা যখন গ্রাফট পড়বো তখন দেখব যে 4 ধরনের গ্রাফট থাকে: অটোগ্রাফট, আইসোগ্রাফট, অ্যালোগ্রাফট, জেলোগ্রাফট। অটোগ্রাফট হচ্ছে নিজের শরীর থেকে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় ট্রান্সপ্ল্যান্ট করা, যেমন এক জায়গায় পুড়ে গেছে সে আরেক জায়গা থেকে চামড়া এনে ওখানে লাগিয়ে দেওয়া। এই গ্রাফটিংটা যেহেতু একই সেলের, একই বডির, ইন্ডিভিজুয়ালের মধ্যে হচ্ছে, সেটা কখনোই রিজেক্ট করে না, বেশিরভাগ ক্ষেত্রেই রিজেক্ট করে না, এবং এখানে কোনো প্রশ্নই আসে না এইচএলএ ম্যাচিং করার, কার সাথে কার ম্যাচিং করবে। আর
আইসোগ্রাফট যেটা টুইনের মধ্যে হয়, যে আইডেন্টিক্যাল টুইন, বিশেষ করে মনোজাইগোটিক টুইন, তাদের মধ্যে এই ম্যাচিংটা অনেক ভালো থাকে, MHC 1-এর মধ্যে অনেক মিল থাকে। সো এটা একটা চয়েস মানে ডোনার সিলেকশনের জন্য। আরেকটা হতে পারে অ্যালোগ্রাফট। সো অ্যালোগ্রাফট আর জেনোগ্রাফট তো এটা তো আসলে অন্য অ্যানিমেল থেকে নেওয়া হয়। অ্যালোগ্রাফটটা যেটা অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অথবা অ্যালোজেনিক কিডনি ট্রান্সপ্লান্টেশন, সেক্ষেত্রে আমাদের এই MHC টাইপ মানে প্রোটিন ম্যাচিং করানো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্রুশাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবং কখন কোন কোন ট্রান্সপ্লান্টে ম্যাচিং করানো লাগে না, এটা অনেক সময় পরীক্ষা আসে, ট্রু ফলসে আসে। যেমন হার্ট, লাংস, লিভার, এন্ডোক্রাইন, প্যানক্রিয়াস, এইগুলো ট্রান্সপ্ল্যান্টে বা কর্নিয়া, অ্যাভাস্কুলার কর্নিয়া, এইগুলো ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে MHC ম্যাচিং করানোর দরকার হয় না। এখন এমন প্রযুক্তি আসছে যে হয়তোবা ভবিষ্যতে হুনোস যে রেনাল ট্রান্সপ্ল্যান্টেও আর বা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেও হয়তো আর করা লাগবে না, ভবিষ্যতে এমনও হয়তো হাই পাওয়ারফুল ইমিউনোসাপ্রেসিভ অথবা আরও কোনো প্রযুক্তি হয়তো চলে আসবে। এখানে HL এর মেইন যে ইম্পর্টেন্স, সিগনিফিক্যান্স, সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি যে 3 নাম্বারটা যেটা আমরা বলছি যে ট্রান্সপ্ল্যান্টের জন্য প্রায়র টু দ্য ট্রান্সপ্ল্যান্ট মানে HL ম্যাচিংটা আমাদের দরকার হয় বিটুইন ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। আরেকটা জিনিস যেটা পড়তে হবে যে প্যাটার্নিটি টেস্টিং, এটা তো একটা আছে যে সত্যিকারের মানে বাবাকে, এটা আমাদের জন্য অতটা হয়তো দরকার নাও হতে পারে, কিন্তু অনেক সময় লিগ্যাল ইস্যুগুলোতে দরকার হয় যে প্যাটার্নিটি টেস্টিং মিলানোর জন্য, যে ইস্যুর সাথে বাবার। আর আমাদের জন্য পরীক্ষায় আরেকটা জিনিস যেটা খুব জরুরি, সেটা হচ্ছে ডিজিজ অ্যাসোসিয়েশন। এটা অনেক সময় পরীক্ষায় আসে এবং এটা ক্লিনিক্যালিও খুব মানে ডিল করতে হয় যে কোন HL এর সাথে অ্যাসোসিয়েটেড ডিজিজ, অটোইমিউন ডিজিজ কোনটা। যেমন HL DR3, এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তারপর HL B27 পরীক্ষায় সব থেকে বেশিবার যেটা আসছে সেটা হচ্ছে HL B27, সব থেকে বেশিবার আসছে সাধারণত সেরোনেগেটিভ আর্থ্রাইটিসগুলোতে এই HL B27 পজিটিভ পাওয়া যায়, অ্যাসোসিয়েশন পাওয়া যায়, অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস। আরও অন্যান্য ডিজিজ আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস HL DR4 অ্যাসোসিয়েটেড থাকে। সো এখান থেকে একটা পরীক্ষার প্রশ্ন আসে, সেটারও একটা বক্স আছে এখানে, আমাদের শিটেও আছে। আমরা HL এর টপিক যেখানে শিটে ওখানে দেখতে পাবো যে ডিজিজেস অ্যাসোসিয়েটেড উইথ HL, যেমন এখানে অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, অ্যাকিউট অ্যান্টেরিয়র উভেয়াইটিস, তারপর পোস্ট গনোকক্কাল আর্থ্রাইটিস, পোস্ট সালমোনেলা আর্থ্রাইটিস, এই সবগুলোই হচ্ছে HL B27 রিলেটেড। এটা পরীক্ষায় খুব আসে। আর অন্যান্যগুলোও একটু জেনে রাখতে হবে, যেগুলো আমাদের মানে হয়তো ডিল করতে হয় বা হবে, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, পার্নিসিয়াস অ্যানিমিয়া, জুভেনাইল অনসেট ডায়াবেটিস মেলাইটাস, SLE-তে কয়েকটা HL অ্যাসোসিয়েশন থাকে, DR2 থাকে, DR3 থাকে, এবং এখানে অনেকগুলো আছে, খুব কমনলি হয়তো আমাদের ডিল করতে হয়। তো সুতরাং এগুলো একটু ভালো করে আমাদেরকে দেখতে হবে। এখান থেকে অনেক সময় পরীক্ষায় চলে আসে যে ক্লিনিক্যাল রিলেটেড যেহেতু, সুতরাং এখান থেকে পরীক্ষায় জাস্ট মুখস্থ চলে আসবে আর কি। এক্সাম্পলস অফ, এখানেও সেম, সব থেকে গুরুত্বপূর্ণগুলো আবার এখানে আর একটা বক্সে এখানে দেওয়া আছে, একই জিনিস। যেমন গ্রেভস ডিজিজে HL1 B8 এটা লাগতেছে, রিউমাটয়েড আর্থ্রাইটিসে বললাম। এরকম এই আগের স্লাইডটা পড়লে মোটামুটি সব কাভার হয়ে যায়। এটা একটু ভালো করে আমরা দেখব, এই স্লাইড এবং এর আগের স্লাইডটা। আর HL1 এবং 2 এর পার্থক্য, ক্লাস 1 এবং ক্লাস 2 এর পার্থক্য, এটা আমাদেরকে পড়তে হবে। এটাও 3 স্টার, যে HL প্রোটিন যেটা সারফেস মলিকিউল, এই প্রোটিনগুলো মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, এটা প্রোটিন ইন জেনারেলি যদি বলা যায়। তবে আরেকটু ভালো করে বলতে গেলে দুইটা পলিপেপটাইড চেইন থাকে, দুইটা পেপটাইড চেইন থাকে, পলিপেপটাইড না, পেপটাইড চেইন থাকে হচ্ছে দুইটা। সেটা হচ্ছে ক্লাস 2-তে, নিউমোনিক হচ্ছে 2 for 2, তাহলে দুইটা পেপটাইড চেইন থাকে ক্লাস 2-তে। আর ক্লাস 1-এ একটা পেপটাইড চেইন থাকে এবং একটা প্রোটিন থাকে, একটা পেপটাইড চেইন থাকে এবং একটা প্রোটিন থাকে, 1 পেপটাইড চেইন অ্যান্ড 1 প্রোটিন, সেটা হচ্ছে ক্লাস 1 for 1। আর দুইটা পেপটাইড চেইন থাকে ক্লাস 2-তে।
আমরা জানি ক্লাস 1 থাকে সকল নিউক্লিয়েটেড সেলে, ক্লাস 2টা থাকে অনলি এপিসির সারফেসে। রুল অফ 8 আমরা পড়েছি যে প্রেজেন্ট পেপটাইড অ্যান্টিজেন টু CD8 আর এটা হচ্ছে CD4, 4 দুগুণে 8 এবং 8 এককে 8, এটা আমরা পড়েছি। রুল অফ 8 আমরা জানি। হাইলি পলিমরফিক দুইটাই, খুবই মানে এটার কোনো ইউনিক আইসোমার এরকম না যে মানে প্রচুর অনেক পলিমরফিজম আছে, অনেক রকমের, এটা অনেক ভ্যারাইটি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। আর এখানে এটার স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন, বইতে ছবি আছে যে একটা গ্রুপ থাকে, এটা ক্লোজ এন্ডেড থাকে হচ্ছে 1-এ এবং ওপেন এন্ডেড থাকে হচ্ছে 2-তে। ইমিউনো ডেফিসিয়েন্সি এটা আরেকটা জায়গা যেটা আমাদের রিভিশন দেওয়ার সময়ও আমরা খুব হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পলগুলো রিভিশন দেওয়ার সাথে সাথেই ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারগুলোর এক্সাম্পলও আমাদের সঙ্গে সঙ্গে আমরা রিভাইজ দিয়ে ফেলবো। সো ইমিউনো ডেফিসিয়েন্সি মে বি প্রাইমারি অর কনজেনিটাল অর ইনহেরেন্ট অর ইভেন সেকেন্ডারি। আমরা সেকেন্ডারি কিছু কজ জানি, যেমন HIV-তে ইমিউনো সাপ্রেশন হয়, ডায়াবেটিস মেলাইটাস, ক্যান্সার, এই ডিজিজগুলোতে ইমিউনো সাপ্রেশন হয়, অথবা যারা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ নিচ্ছে প্রেডনিসোলোন অথবা কেমোথেরাপিউটিক অথবা কোনো ভাইরাল ইনফেকশন, সেগুলোতেও হতে পারে, অন্য কোনো ভাইরাস। আর প্রেগনেন্সিতে হতে পারে ফিজিওলজিক্যালি। তো এক্ষেত্রে প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সি সেগুলো কী কী, মানে কনজেনিটাল ইমিউনো ডেফিসিয়েন্সি সেগুলো কী কী, সেগুলোই পরীক্ষায় আসবে। 5 স্টার ইনফিনিটি একটা টপিক। এখানে সাধারণত সিঙ্গেল বেস্টে সিনারিও দিয়ে আসতে পারে যদি কোশ্চেন খুব কঠিন করতে চায়, আদারওয়াইজ সাধারণত ট্রু ফলসে এক্সাম্পল দিয়েই আসে যে কোনগুলো বি সেল ডেফিসিয়েন্সি, কোনগুলো টি সেল ডেফিসিয়েন্সি, কোনগুলো কম্বাইন্ড বি সেল টি সেল ডেফিসিয়েন্সি, এগুলো পরীক্ষায় আসে। কোনগুলো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, আমরা অলরেডি দেখেছি যে C3b ডেফিসিয়েন্সি হলে এনক্যাপসুলেটেড অর্গানিজমগুলো বেশি অ্যাটাক করবে। হেরিডিটারি অ্যাঞ্জিওডিমা আমরা দেখেছি C1 এস্টারেজ ডেফিসিয়েন্সি। প্যারক্সিজমাল নকটার্নাল হিমোগ্লোবিনে দেখেছি আমরা ডিকে অ্যাক্সেলারেটিং ফ্যাক্টর, সেটার ডেফিসিয়েন্সি। ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সির জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা ডিজিজ, ক্রনিক গ্ল্যানুলোম্যাটাস ডিজিজ, এটা মনে রাখতে হবে। ক্রনিক গ্ল্যানুলোম্যাটাস ডিজিজ, চেডিয়া খেগাসি সিনড্রোম, এগুলো ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি। তারপর বি সেল ডেফিসিয়েন্সি, বি সেল ডেফিসিয়েন্সি, টি সেল ডেফিসিয়েন্সি, সাধারণত এই দুটো থেকেই পরীক্ষায় আসে, অথবা ফ্যাগোসাইট কমপ্লিমেন্ট, এইখান থেকে ফ্যাগোসাইট, এই তিনটার থেকে সাধারণত আসে। তো টি সেল ডেফিসিয়েন্সিগুলোর নাম যেমন উইসকট-আইল্ডিক সিনড্রোম, অ্যাটাক্সিয়া টেলেনজেকটিসিয়া, থাইমিক অ্যাপ্লেসিয়া, এখানে বা এটার নাম ডাইজর সিনড্রোম বলে দিতে পারে। এবং বিভিন্ন সাইটোকাইন সিগন্যালিং ডিফেক্ট আছে, ইন্টারলিউকিন 2 সিগন্যালিং ডিফেক্ট, ইন্টারলিউকিন 17 সিগন্যালিং ডিফেক্ট। এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ক্রনিক মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস, ক্রনিক মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস, এটার সাথে কিন্তু ক্রনিক গ্র্যানুলোম্যাটাস ডিজিজ, এটা কিন্তু গুলিয়ে যাবে। ক্রনিক গ্র্যানুলোম্যাটাস ডিজিজ এটা হচ্ছে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি, যে বেশ কিছু এরকম ডিজিজ আছে যে ডিজিজগুলোতে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সির মধ্যে যে বেশ কিছু অর্গানিজম থাকে যেগুলো ব্যাকটেরিয়া থাকে যেগুলো ক্যাটালেস প্রডিউস করে এবং সেই ব্যাকটেরিয়াগুলোকে ম্যাক্রোফেজ এনগালফ করার পর, ফ্যাগোসাইটোসিস করার পর সেটাকে যে কিল করবে, মানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস দিয়ে যে এটাকে কিল করবে, সেই অক্সিজেনকে কিন্তু, সেই রিঅ্যাক্টিভ অক্সিজেন কিন্তু সে স্ক্যাভেঞ্জ করে ফেলতে পারে, নিউট্রালাইজ করে দেওয়ার ক্ষমতা সেই ব্যাকটেরিয়াগুলোর আছে। মানে সেই তাদের যেহেতু ক্যাটালেজ এনজাইম আছে, আমরা জানি ক্যাটালেজ একটা ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জার এনজাইম, তো এবং ক্যাটালেজ আমার হাইড্রোজেন পারঅক্সাইডকে সে করে ব্রেকডাউন করে ফেলে। তো এক্ষেত্রে যেটা হয় যে এই ডিজিজে এই ক্যাটালেস প্রডিউসিং ব্যাকটেরিয়া, অ্যান্ড টু বি স্পেসিফিক টু সে বিশেষ করে স্ট্যাফোরিয়াস, আরও কিছু ক্যাটালেস পজিটিভ অর্গানিজম আছে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, যেমন ক্যান্ডিডাও একটা ফাঙ্গাস, সেও ক্যাটালেস প্রডিউস করতে পারে। সো এই স্ট্যাফোরিয়াস দিয়ে তার খুব রিপিটেড ইনফেকশন হয়, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস হলেও ভায়াবল থাকে, ম্যাক্রোফেজের ভিতরে সেই প্যাথোজেনটা ভায়াবল থাকে এবং ক্লিয়ার আউট হয় না, এবং দেখা যায় যে তার রিপিটেড বয়েল, অ্যাপসেস, ওরাল আলসার, ক্যান্ডিডিয়াসিস এগুলো হচ্ছে।
স্ট্যাফোরিয়াস বা ক্যান্ডিডা দিয়ে রিপিটেড ইনফেকশন হচ্ছে। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিজিজ। এরকম রেসপেক্টিভ প্রত্যেকটা ডিজিজ রিলেটেড আসলে অনেক বেশি আলোচনা করা যায়। এক একটা ডিজিজ দিয়ে হয়তো বা এরকম 10 মিনিট 5 মিনিট করে আলোচনা করা যায়, কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। জাস্ট লেঞ্জে প্রত্যেকটার সম্পর্কে জাস্ট 4-5 লাইন করে করে দেওয়া আছে। যারা আমরা একটু ভালো করতে চাই তারা এরকম বিভিন্ন ইন্ডিভিজুয়াল প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারগুলো সম্বন্ধে জাস্ট 2 লাইনে কি পয়েন্টসগুলো মনে রাখতে পারি, যে পরীক্ষায় বাই এনি চান্স যদি কোনো সিনারিও দিয়ে দেয়, যেমন যেমন অ্যাটাক্সিয়া টেলেনজেকটিসিয়া বা হুইস্কট-এলরিক সিনড্রোম। সাপোজ হুইস্কট-এলরিক সিনড্রোম, এখানে যেটা হয় নিউমোনিক ইউজ করতে পারি ওয়াটার, হ্যাঁ ওয়াটার, WA ফর হুইস্কট-এলরিক অ্যান্ড TER। আমরা হুইস্কট-এলরিকের জন্য WRA, আর TER এটাই হচ্ছে মেইন নিউমোনিক ওয়াটারের টি দিয়ে হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিয়া, ই দিয়ে হচ্ছে এক্সিমা বা স্কিন ডার্মাটাইটিস বা এক্সিমা, থ্রোম্বোসাইটোপেনিয়া, এক্সিমা এবং রিকারেন্ট ইনফেকশন। সো এই তিনটাকে আবার হুইস্কট-এলরিক সিনড্রোম আমরা মনে রাখতে পারি, যে তার ইমিউনোডেফিসিয়েন্সির ফলে আরও কি ফিচার অ্যাসোসিয়েটেড আছে। অ্যাটাক্সিয়া টেলেনজেকটিসির সাথে অনেক ক্যান্সার অ্যাসোসিয়েশন আছে, বিশেষ করে হেমাটোলজিক্যাল ক্যান্সার, লিউকেমিয়া, লিম্ফোমা এগুলা হতে পারে অ্যাটাক্সিয়া টেলেনজেকটিসিয়া। হ্যাঁ, এরকম আমরা দেখতে পারি যে থাইমিক অ্যাপ্লেসিয়া, টি সেল ডেফিসিয়েন্সি, ডাইজর্স। টি সেল ডেফিসিয়েন্সি হলে মনে রাখতে হতে পারে যে টি সেল ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন সেটাও কিন্তু হবে না। অর্থাৎ টি সেল হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড না হলে সাইটোটক্সিক আর্মটাও যেমন অ্যাফেক্টেড হবে, হিউমোরাল বা অ্যান্টিবডি মিডিয়েটেড বি সেলের প্লাজমা সেলের যে আর্মটা ওটাও কিন্তু অ্যাফেক্টেড হবে। সুতরাং আলটিমেটলি টি সেল ডেফিসিয়েন্সি হলে টি সেল বি সেল দুইটাই ডেফিসিয়েন্সি হয়ে যায়। এটা বিভিন্ন ডিজিজে বিভিন্ন মাত্রায় বিভিন্ন স্পেকট্রামে এটার এফেক্টটা হয় বা ম্যানিফেস্টেশনটা আসে। বি সেল ডেফিসিয়েন্সি আইসোলেটেড ইমিউনোগ্লোবুলিন ডেফিসিয়েন্সি হতে পারে, যেমন সিলেক্টিভ IgA ডেফিসিয়েন্সি, শুধু IgA ডেফিসিয়েন্ট, অথবা ক্লাস সুইচিংটা হচ্ছে না, যেমন হাইপার IgM সিনড্রোম পরীক্ষায় খুব আসে, যে বি সেল আমরা জানি কোন একটা ইমিউন রেসপন্সে প্রথমেই যেটা তৈরি হয় সেটা হচ্ছে IgM, এবং ক্লাস সুইচিং করে পরবর্তীতে অন্যান্য ইমিউনোগ্লোবিনগুলো তৈরি হয়। কিন্তু এই ক্লাস সুইচিং যদি ডিফেক্ট থাকে জেনেটিক্যালি, সে কনস্ট্যান্ট রিজিয়নটাকে যদি সে চেঞ্জ করতে না পারে, তো IgMটাই খালি তৈরি হবে এবং অতিরিক্ত পরিমাণে IgMই তৈরি হবে, কিন্তু অন্যান্যগুলো অত তৈরি হবে না। IgG লো থাকবে, IgA লো থাকবে, IgE লো থাকবে, সবগুলি লো থাকবে। তো হাইপার IgM সিনড্রোম দেখেন মিসনোমারলি মনে হতে পারে এখানে তো ডেফিসিয়েন্সির কিছু নাই, আসলে ডেফিসিয়েন্সি হচ্ছে অন্য ইমিউনোগ্লোবিনগুলোর ডেফিসিয়েন্সি। সো বি সেল কাউন্ট ইজ নর্মাল, টি সেল কাউন্ট ইজ নর্মাল, বাট ইমিউনোগ্লোবিলিন ডেফিসিয়েন্সি ইজ দেয়ার। সো এখানেও ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি আমরা যেটা পড়ছিলাম সেখানেও কিন্তু নিউট্রোফিল কাউন্ট ইজ নর্মাল, ম্যাক্রোফেজ কাউন্ট ইজ নর্মাল, বাট দ্য ফাংশন অফ ম্যাক্রোফেজ, দ্য ফাংশন অফ ফ্যাগোসাইট টু ক্লিয়ার আউট দ্য প্যাথোজেন ইজ ইম্পেয়ার্ড। সেরকম আমাদের কিন্তু জাস্ট পরীক্ষায় এক্সাম্পল থেকে প্রশ্নগুলো সব থেকে বেশি আসবে। সো এক্সাম্পলের বেলায় খুব সতর্ক থাকতে হবে যে আমার হাইপার সেন্সিটিভ এক্সাম্পল, প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারগুলোর এক্সাম্পল, কোনোটাই যেন কোনোটার ক্যাটাগরি, একটা ক্যাটাগরির এক্সাম্পল আরেকটা ক্যাটাগরিতে যেন ঢুকে না যায়। এখানেও এটা আগের লেঞ্জের আগের এডিশন থেকে 13-14 এডিশনগুলো থেকে এখানে নেওয়া। এখানেও সুন্দর করে মেকানিজমটা শর্টে লেখা আছে, মলিকুলার ডিফেক্টটা খুব শর্টে লেখা আছে। যেমন ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজে NADPH অক্সিডেজ এই এনজাইমটা ডেফিসিয়েন্ট থাকে, NADPH অক্সিডেজ এই এনজাইমটা ডেফিসিয়েন্ট থাকে। এবং এখানে আরও কিছু সাইন দিয়েছে যে সিনারিও গ্র্যাপ করার জন্য, যেমন ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে আমার এনক্যাপসুলেটেড অর্গানিজমগুলো দিয়ে বেশি হয়তো ইনফেকশন হবে, বিশেষ করে সরি টু সে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি দিয়ে দেখেন এনক্যাপসুলেটেড অর্গানিজম, কারণ আমরা জানি C3b অপসনিন হিসেবে কাজ করে, অপসনিন হিসেবে কাজ মানে করে বলে তার দেখা যাবে যে এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলো সেগুলো এনগালফ করতে বা ফ্যাগোসাইটোস্ট করতে তার কষ্ট হবে। সো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সিতে এনক্যাপসুলেটেড অর্গানিজমগুলো বেশি হবে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সিতে। ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে আমরা পড়েছি ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজে স্ট্যাফোরিয়াস
NADPH অক্সিডেজ ডেফিসিয়েন্সি, ক্যান্ডিডা ইনফেকশন খুব কমন, ওয়ার্নিং সাইন্স অফ প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি, এটাও অনেক সময় ট্রু ফলসে আসে যে প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি একটা চিলড্রেন বা ইনফ্যান্ট তাকে আমরা কখন সাসপেক্ট করব, মানে ঠিক রিপিটেড ইনফেকশন ঠিক কতবার হলে বা ঠিক কোন ধরনের কোন অর্গানে ইনফেকশন হলে এগুলো আমরা সাসপেক্ট করবো। তো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে ইন চিলড্রেন অ্যান্ড ইন অ্যাডাল্ট, যে যদি বছরে চিলড্রেনে মানে এয়ার ইনফেকশন ASOM যদি মিনিমাম 4 বার হয়, অথবা তার যদি বছরে অন্ততপক্ষে 2 বার নিউমোনিয়া হয়, তাহলে সেটা আমরা ধরবো যে নিশ্চয়ই তার কোনো ইমিউন ডেফিসিয়েন্সি আন্ডারলাইং আছে। তখন আমার ইমিউনোগ্লোবিন লেভেলগুলো আমাকে চেক করতে হবে ব্লাডে, ফ্লো সাইটোমেট্রি করে আমার সেই IgG কোনটা কতটুকু আছে, IgM কোনটা কতটুকু আছে, এগুলো দেখতে হবে। আনইউজুয়াল সাইটে যদি ইনফেকশন হয়, যেমন যেখানে হয়তো ইনফেকশন হওয়ার কথা না, যেমন মেনিনজাইটিস, কোনো খুব রেস্ট্রিকটিভ একটা জায়গা, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এগুলোতে যদি ইনফেকশন হয়, খুব ডিপ সিটেড ইনফেকশন হয়, এবং যদি আরও কিছু বলেছে যে এরকম রিকারেন্ট ডিপ ইনফেকশন, অর্গান ইনফেকশন, এগুলো যদি হয়, অ্যাপসেস, লিভার অ্যাপসেস, লাং অ্যাপসেস, এগুলো যদি হয়, এগুলো বলেছে। অ্যাডাল্টে জাস্ট একটু সংখ্যাগত এদিক ওদিক আছে, সংখ্যা কম বেশি এরকম জাস্ট আছে, আর বাকিগুলো সব সেম। রিডিং একবার পড়লেই মনে রাখা যাবে। রিপিটেড ইনফেকশন, আনইউজুয়াল সাইটে ইনফেকশন, সেইগুলো হচ্ছে সাসপিশিয়ান তৈরি করবে ইনহেরেন্ট কনজেনিটাল ইমিউন ডেফিসিয়েন্সির জন্য। অনেক ইমিউন ডেফিসিয়েন্সি আছে যে কনজেনিটালি প্রেজেন্ট করে না, একটু লেটে প্রেজেন্ট করে, বয়স কয়েক বছর গড়ালে বা একটু একটা দুটো ডিকেট চলে গেলে তারপরে প্রেজেন্ট করে, এরকমও আছে। সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সির এক্সাম্পলগুলো এখানে খুব সহজ, আমরা জানি, এগুলো সব রিডিং দিলেই আমরা বুঝতে পারবো যে কোন কোন সেকেন্ডারি ডিজিজে প্যাথোলজিতে ইমিউন ডেফিসিয়েন্সি হতে পারে। টিউমার ইমিউনিটি, টিউমার ইমিউনিটি এখানে আসলে অত বেশি পরীক্ষায় আসে না, নাইস টু নো। এখানে জাস্ট একটা জিনিস আমি বলবো যে টিউমারের এগেনস্টে মেইনলি এখানে যদিও হিউমোরাল এবং সেলুলার দুটোই দেওয়া, কিন্তু আমরা মেইনলি মনে রাখবো সেল মিডিয়েটেড ইমিউনিটিটা টিউমারের এগেনস্টে, ওই যে আমরা পড়েছিলাম যে 4টার একটা, সেখান দিয়ে আমরা মেইনলি মনে রাখবো যে সেল মিডিয়েটেড ইমিউনিটি, ডিস্ট্রাকশন অফ দ্য টিউমার সেল বাই সাইটোটক্সিক টি সেল, এটা সরাসরি হতে পারে, অথবা এই অ্যান্টিবডির এফসি পোর্শনে এনকে সেল বাইন্ড করলো, হ্যাঁ, বা ম্যাক্রোফেজ বাইন্ড করলো, সেভাবেও হতে পারে, বা অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ এভাবেও হতে পারে, অথবা এনকে সেল তার সরাসরি ইনেট ইমিউনিটির মাধ্যমে, ইনেট পাওয়ার দিয়ে, পারফোরিন গ্র্যানজাইম দিয়ে সে কিল করলো। মানে এই সবই হচ্ছে সেল মিডিয়েটেড টিউমার ডিস্ট্রাকশন, মানে আমরা টিউমারের এগেনস্টে ডিফেন্ড করছি। তবে অ্যান্টিবডি মিডিয়েটেডও হতে পারে, এখানে বেশ কিছু কথা বলা আছে যদিও, তবে আমরা মেইনলি মনে রাখবো সেল মিডিয়েটেড ইমিউনিটি। টিউমার মার্কার আছে, এবং টিউমার কীভাবে স্কেপ করে, টিউমার সার্ভিলেন্স, টিউমার এসকেপিং, অর্থাৎ আমাদের এই ইমিউনিটিটাকে ফাঁকি দিয়ে কিভাবে একটা টিউমার সেল, কারণ আমাদের বডিতে কন্টিনিউয়াসলি আমার টিউমার হয়তো বা তৈরি হচ্ছে, এবং সেগুলো হয়তো এনকে সেল দিয়ে ডেস্ট্রয়ও হয়ে যাচ্ছে বা সাইটোটক্সিক টি সেল দিয়ে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। বাট তাহলে কখন এটা এই চেকটা আর করা যাবে না, বা কখন সত্যি সত্যি একটা বিনাইন টিউমার বা একটা ম্যালিগন্যান্ট টিউমার তৈরি হবে, যখন হয়তো এরকম অনেকগুলো কথা বলা আছে, হেডলাইন দেওয়া আছে দেখবেন। একটা হতে পারে যে টিউমার সেল তার সেল সারফেসে MHC1, যেটা আমাদের প্রত্যেকটা নিউক্লিয়েটেড সেলের গায়ে থাকে, সেই MHC1টা হয়তো শো করলো না, যাতে করে সাইটোটক্সিক টি সেল 8 ফর রুল অফ 8, 1-এর সাথে 8 বাইন্ড করে, সেই সাইটোটক্সিক টি সেল যাতে চিনতে না পারে, এই জন্য MHC1টা সে সেল সারফেসে শো করলো না, বা MHC1গুলো মিউটেটেড হয়ে গেল, হ্যাঁ, এরকমও হতে পারে। অথবা টিউমার সেল থেকে কিছু ইমিউন সাপ্রেসিভ এজেন্ট স্পন্টেনিয়াসলি রিলিজ হতে পারে, যেগুলো এই এনকে সেল বা সাইটোটক্সিক টি সেলের ক্ষমতাকে দাবায় রাখবে, সেটাও হতে পারে। সেরকমভাবে হয়তো আমাদের ইমিউনিটিটাকে টিউমার সেলগুলো ফাঁকি দেয়। টিউমার মার্কার থেকে প্রশ্ন আসে, এগুলো প্যাথোলজির ওভারল্যাপিং টপিক, এই জন্য আসলে অ্যাকচুয়ালি প্যাথোলজি যখন পড়বে তখন ডিটেইল ওখান থেকে খুব সুন্দর করে কালেকশন করা আছে, ওখান থেকে আমরা পড়ে নিব। যেমন সব থেকে বেশিবার যে টিউমার মার্কার থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে সেটা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন, এটা থেকে সব থেকে বেশিবার পরীক্ষা আসছে। তবে এখানে কিছু নন নিওপ্লাস্টিক কেস কন্ডিশনেও এই আলফা ফিটোপ্রোটিন লেভেল বেড়ে যায়, যেমন প্রেগনেন্সিতে তো বাড়েই আমরা জানি,
প্রেগনেন্সিতে তো বাড়েই। আর আমার বেশ কিছু নন নিউপ্লাস্টিক কন্ডিশন যেমন সাচ এজ ক্রনিক হেপাটাইটিস, লিভার সিরোসিস, এগুলোতেও কিন্তু এটা বাড়তে পারে। এবং অ্যান্টিনেটালি আমরা কিন্তু নিউরাল টিউব ডিফেক্ট অর্থাৎ এই যে অ্যামনিওসেন্টেসিস করে সেখানে যদি আমার আলফা ভিটামিন লেভেল বেশি পাই, সেটাও কিন্তু একটা মার্কার যে তার স্পাইনা বাইফিডা বা মেনিঙ্গোমায়োলোসিল আছে কিনা। আরেকটা আসতে পারে যে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, হ্যাঁ, অথবা আরও অন্যান্য CA19, CA13.3 এরকম এগুলো আসতে পারে। কমন দুটো আমি এখানে দেখালাম, এটা প্যাথোলজি থেকে আমাদেরকে ভালো করে ডিটেইল শিখে নিতে হবে আর কি। ট্রান্সপ্ল্যান্ট ইমিউনিটি, যেটা গ্রাফট রিজেকশন, এবং আরেকটা টপিক সিমিলারলি আছে, সেটা হচ্ছে যে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। এই দুটোতে আমরা যাব যে গ্রাফট রিজেকশন, এটা যদি যাই, এই ডেভিডসনের এই বক্সটা পড়লে আর কিছু এর বাইরে থেকে পরীক্ষার জন্য আর লাগে না। আমরা জানি যে গ্রাফট রিজেকশন এটাও সেল মিডিয়েটেড রেসপন্স, মানে ট্রান্সপ্লান্টেড গ্রাফটের এগেনস্টে আমার রেসপন্স দেখাবে কোন ইমিউনিটি, সেটাও তো বাইরে থেকে ইমপ্ল্যান্ট করা হয়েছে, তাহলে সেটা সেল মিডিয়েটেড ইমিউনিটি, সেই 4টা ফাংশনের একটা, তাই না? তাহলে মূলত সেল মিডিয়েটেড ইমিউনিটি হচ্ছে গ্রাফট রিজেকশন, এটার মাধ্যমেই গ্রাফট রিজেক্টেড হয়। কোনো গ্রাফট যদি না সারভাইভ করে, সাপোজ আমি একটা রেনাল ট্রান্সপ্ল্যান্ট করলাম, যে আমার সাপোজ 2টো কিডনি প্রবলেম হয়েছে, আমি পেলভিক ক্যাভিটিতে আরেকটা কিডনি এনে রেখে দিলাম, ট্রান্সপ্ল্যান্ট করলাম, কিন্তু সেই কিডনিটা দেখা গেল 1 মাস পর বা 6 মাস পর বা 1 বছর পরে আমার আবার সেই নেফ্রাইটিসের ফিচার, সেই AKI, সেই CKD, সেই ফিচারগুলো আমার দেখা দিচ্ছে, হেমাচিউরিয়া, প্রোটিনিউরিয়া, অলিগিউরিয়া, সেই সব অ্যাজোটেমিয়া, সবগুলোই কিন্তু আমার দেখা দিচ্ছে সিমটমগুলো, আবার ইউরেমিয়া। তো তার মানে কি, সেই কিডনিটা, নতুন ট্রান্সপ্ল্যান্ট কিডনিটা আর কাজ করছে না, রিজেক্টেড হয়েছে, আমার বডির ইমিউন সেল দ্বারা রিজেক্টেড হয়েছে। তো এইটা কোন মেকানিজমে হয়? উত্তর হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, সাইটোটক্সিক টি সেল, সহজ হিসাব NK সেল, সহজ হিসাব। এখন মানে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, NK সেলও হতে পারে, সেল মিডিয়েটেড গ্রাফট রিজেকশন। বাট একটা সাবটাইপ আছে গ্রাফট রিজেকশনের, একটা সাবটাইপ আছে, সেটা হচ্ছে এক্সক্লুসিভলি অ্যান্টিবডি মিডিয়েটেড, প্রিফর্মড অ্যান্টিবডি মিডিয়েটেড, এবং সেটা উইদিন মিনিটস টু আওয়ার্স। এমন এক সময় এমন দেখা যায় যে ট্রান্সপ্লান্ট করার সাথে সাথেই রিয়াকশন শুরু হয়ে যায়। হতে পারে সেটা সিম্পল ব্লাড ট্রান্সফিউশনও হতে পারে, সেটা সিম্পল ব্লাড ট্রান্সফিউশন, সেটাও এক ধরনের ট্রান্সপ্লান্টেশন। তো দেখা যাচ্ছে যে অপারেশন থিয়েটারেই দেখা গেল হয়তো বা কোনো একটা অর্গান ট্রান্সপ্লান্টেশন, সেক্ষেত্রে রিজেক্ট হয়ে গেল, সেটা আর মানে পোস্ট অপেই থাকা অবস্থাতেই সে রিজেক্ট করলো, মানে তার সিমটমগুলো আবার ফিরে আসলো। তো সেটা হচ্ছে তার ডেফিনেটলি আমরা বলেছি সেটা কিন্তু আর টাইপ 4 হবে না, সেটা আর টাইপ 4 বা সেল মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি বা ডিলেড হাইপার সেন্সিটিভিটি, সেটা আর হবে না, সেটা হবে হলো টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, যেটাকে আমরা বলছি অটো অ্যান্টিবডি মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। সেটা হলো প্রিফর্মড অটো অ্যান্টিবডি দিয়ে। এবং এটা আমরা কিন্তু ওই যতই ক্রস HLA টাইপিং করি বা মিসম্যাচ টাইপিং করি, এটা আমরা কিছু করতে পারবো না, হাইপার অ্যাকিউটটা রিজেক্টেড হবেই। অ্যাকিউট রিজেকশন আবার দুভাগে ভাগ করেছে এরা, সেলুলার এবং ভাস্কুলার, এটা আমরা আলাদা করে পড়তে পারি চাইলে। এখানে আবার দুইভাবেই হতে পারে, মানে সেল মিডিয়েটেড রিজেকশনও হতে পারে, অ্যান্টিবডি বা হিউমারাল মিডিয়েটেড রিজেকশনও হতে পারে। আচ্ছা, আর ক্রনিক গ্রাফট রিজেকশন, এটা এক্সক্লুসিভলি এটা বলা যায় এটা সেল মিডিয়েটেড ইমিউনিটি, এটা ইমিউন মেকানিজম আছে, আবার কিছু নন ইমিউন মানে নন ইমিউনোলজিক্যাল মেকানিজমও সেখানে আছে। তো এটা সেল মিডিয়েটেড ইমিউনিটির একটা মেকানিজম। যেমন এখানে কমন যেটা মেকানিজম, সেটাই আমরা এখানে মানে এখানে বোর্ডে আমাদের ইয়াতে দেওয়া, স্লাইডে দেওয়া, যে সাইটোটক্সিক টি সেল MHC1 এর সাথে বাইন্ড করবে এবং তার যে পারফোরিন এবং গ্রেনজাইম আছে সেটা দিয়ে ট্রান্সপ্লান্টেড বা গ্রাফট টিস্যুটাকে মানে ডেস্ট্রয় করবে। সেটা হতে পারে স্কিন, হতে পারে বোন ম্যারো, হতে পারে কিডনি, যেটাই আমি ট্রান্সপ্ল্যান্ট করেছি সেটা ড্যামেজ হবে আর কি। আর অ্যান্টিবডি মিডিয়েটেড বা হিউমারাল রিজেকশন, যেটা আমরা মোটামুটি সব থেকে ভালো বুঝতে পারবো হাইপার অ্যাকিউট রিজেকশন দিয়ে, সেটা ওই অ্যান্টিবডি মিডিয়েটেড ফলোড বাই কমপ্লিমেন্ট মিডিয়েটেড ফলোড বাই অথবা অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড, মানে C for C, সেভাবেও হতে পারে। সেখানে কিডনি
হার্ট, এগুলো হতে পারে। অ্যান্টিবডি মিডিয়েটেড রিয়াকশন যেটা হাইপার অ্যাকিউট আমরা বলছি, যে এখানে মাল্টিপ্যারাস উইমেন তারা কিন্তু দেখা যায় যে অ্যান্টিবডি ডেভেলপ করে এগেইনস্ট প্যাটার্নাল এমএইচসি শেড ফ্রম দ্য ফিটাস, এবং তাদের কিন্তু প্রিফর্মড অ্যান্টিবডি হওয়ার চান্স থাকে। আর আরও হতে পারে যে হয়তো বা ব্লাড ট্রান্সফিউশনের আগে এই হাইপার অ্যাকিউট রিজেকশনটা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি যে হয়তো বা যে তার এক্ষেত্রে কুম টেস্ট করে নেওয়া বা অন্যান্য ইমিউনোসাপ্রেসিভ অ্যাড করা, এগুলো আমাদের প্রয়োজন হতে পারে। প্রিভেনশন, এই প্রিভেনশন আমরা কি করব, একটা হতে পারে যে ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিংটা আগেই করে নেওয়া, এবং HLA টাইপিংটা আগে করে নেওয়া প্রয়োজনীয় অর্গান ট্রান্সপ্ল্যান্টেশনের বেলায়, এবং পাওয়ারফুল ইমিউনোসাপ্রেসিভ কনকারেন্টলি সিমান্টেনিয়াসলি অ্যাডমিনিস্ট্রেট করা, যাতে করে মানে আমার সাইটোটক্সিক টি সেলগুলো বা এনকে সেলগুলো বা হেলপার টি সেলগুলো ঘুমিয়ে থাকে, মাথাচাড়া না দেয় একটা ট্রানজিয়েন্ট সময়ের জন্য। আর C4D স্টেনিং, এটাও কমপ্লিমেন্ট, একটা কমপ্লিমেন্টের অ্যাকচুয়ালি A B ছাড়াও আবার D C এরকম ফ্র্যাগমেন্টও হয়তো বা আছে। C4D স্টেনিং এটা ইমিউনো হিস্টোকেমিস্ট্রি, সেভাবেও আমরা এটা করে নিতে পারি। C4D স্টেনিং যদি পজিটিভ থাকে সেক্ষেত্রেও আমরা মানে দেখব যে তার ক্রস হতে পারে, মানে ক্রস রিয়াকশন হতে পারে। মেজার্স টেকেন আফটার ট্রান্সপ্ল্যান্টেশন, আফটার ট্রান্সপ্ল্যান্টেশন আমাকে যেটা করতে হবে যে ইমিউনোসাপ্রেসিভ এটাও দিতে হতে পারে ট্রান্সপ্ল্যান্ট করার পরেও, বিশেষ করে অ্যালোগ্রাফট, অবশ্যই অ্যালোগ্রাফটে। স্টেরয়েড এটা দেওয়া যেতে পারে, স্টেরয়েড স্পেয়ারিং আরও কিছু কিছু যেমন ট্যাক্রোলিমাস, সাইক্লোস্পোরিন A, এগুলো দেওয়া হয় ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলো। এবং যেহেতু তাকে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দেওয়া হচ্ছে, সো ফার্দার সে যাতে মানে গ্যাদারিং অ্যাভয়েড করে, ট্রমা অ্যাভয়েড করে, এই জিনিসগুলোকে আমাকে খেয়াল করতে হবে। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যেগুলো স্পেশালি অটোইমিউন ডিজিজে না, বরঞ্চ ট্রান্সপ্ল্যান্টেশনে আলাদা করে স্পেশালি ব্যবহার করা হয়, জাস্ট একটু স্পেশাল ক্যাটাগরাইজেশন করা, সেগুলোর নাম একটু মনে রাখা, যেমন কর্টিকোস্টেরয়েড, প্রেডনিসোলন, মেথিয়াল প্রেডনিসোলন, DNA সিনথেসিস ইনহিবিটর মিথোট্রিক্সেট, অ্যাজাথায়োপ্রিন, ক্যালসিনিউরিন ইনহিবিটর, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, এগুলো আমরা পড়েছি, জাস্ট নামগুলো মনে রাখা। এমটর ইনহিবিটর, সিরোলিমাস, র্যাপামাইসিন, ইভারোলিমাস, এগুলো আমাদের মনে রাখতে হবে। ইমিউনোসাপ্রেসিভ থেরাপি ইন রেনাল ট্রান্সপ্ল্যান্টেশনে ট্রিপল থেরাপি ব্যবহার করা হয়, এই প্রেডনিসোলন সঙ্গে সাইক্লোস্পোরিন বা ট্যাক্রোলিমাস অর্থাৎ ক্যালসিনিউরিন ইনহিবিটরের যে কোনো একটা, আর অ্যাজাথায়োপ্রিন। কমপ্লিকেশন হতে পারে ট্রান্সপ্ল্যান্ট ইমিউন সাপ্রেশনের, অর্থাৎ সেকেন্ডারি ইনফেকশন আরও বেড়ে যেতে পারে, অথবা ইনক্রিজ চান্স অফ ম্যালিগন্যান্সি, যেহেতু এই সাইটোটক্সিক টি সেল বা এনকে সেল গ্রাফট রিজেকশন ছাড়াও তারা অন্যান্য আরও ফাংশন আছে, বিশেষ করে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া বা টিউমার প্রোগ্রেশন, এগুলোকে হল্ট করাও তার কাজ। সুতরাং সেই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে, অর্থাৎ ইন্ট্রাসেলুলার অর্গানিজম দিয়ে বা ফাঙ্গাস দিয়ে ইনফেকশন বেশি বেশি হওয়া, বা ক্যান্সার খুব সহজেই ক্যান্সার প্রলিফারেশন হওয়া, সেগুলো কিন্তু হতে পারে এই ইমিউন সাপ্রেশনের, ট্রান্সপ্লান্ট ইমিউন সাপ্রেশনের কারণে। ইন্ডিকেশন ফর স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, এটা জাস্ট একটা নাইস টু নো টপিক, এটা একটু জেনে রাখবো যে আমরা কোন কোন ক্ষেত্রে অ্যালোজেনিক ট্রান্সপ্ল্যান্ট করি। গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, আমরা গ্রাফট রিজেকশন যেটা পড়লাম সেটা হচ্ছে হোস্ট ভার্সেস গ্রাফট ডিজিজ। মানে আমি যদি মানে এটা বইতে নাই, আমি জাস্ট ভেঙে বলার জন্য, যে কথাটার অর্থটা হচ্ছে গ্রাফট রিজেকশনের ঠিক উল্টো ঘটনাই হচ্ছে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। অর্থাৎ এখানে আমরা যদি এখানে দেখি যে এটা একটা গ্রাফট, এটা একটা ট্রান্সপ্ল্যান্টেড একটা গ্রাফট, এটা ডোনারের কাছ থেকে এই অর্গানটা বা এই সেলটা নেওয়া হয়েছে, এবং আমার বডিতে যে সেল আছে সাইটোটক্সিক টি সেল, আমার বডিতে যে সাইটোটক্সিক টি সেলটা আছে সেটাই দেখা যাবে হয়তো এই গ্রাফটটাকে অ্যাটাক করবে,
এবং সেটার প্রসেস মাঝখানেও অনেক প্রসেস আছে। সরাসরি MHC1 এর সাথে এটা বাইন্ড করতে পারে, অথবা এটা ম্যাক্রোফেজ এটাকে এনগালফ করা বা টক্সিন রিলিজ করা, এটা নিউক্লিয়াসকে আবার ম্যাক্রোফেজের ভিতরে নিয়ে আবার হেল্পার টি সেল হয়ে আবার সাইটোটক্সিক টি সেলের কাছে, বিভিন্নভাবে এটা হতে পারে। এই হেল্পার টি সেল দ্বারা যদি এই গ্রাফটেড টিস্যুটা রিজেক্টেড হয়ে যায়, সেটা হচ্ছে গ্রাফট রিজেকশন। অর্থাৎ এটাকে আমরা অনেক সময় বলতে পারি হোস্ট ভার্সেস গ্রাফট রিজেকশন, উল্টা করে। যাই হোক, এখন আমরা যেটা পড়ব গ্রাফট ভার্সেস হোস্ট রিয়াকশন, অর্থাৎ GVHR বা GVHD যেটা আমরা দেখব, সেটা হচ্ছে উল্টো। অর্থাৎ আমি যে গ্রাফটটা ট্রান্সপ্ল্যান্ট করেছি সেটা নিশ্চয়ই সেটার সাথে কিছু ভেসেলও আমি ট্রান্সপ্ল্যান্ট করেছি, হয়তো বা এর চারপাশ দিয়ে অনেকগুলো ভেসেল, সেটাও তো এখান দিয়ে ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। এবং সেই ভেসেলের ভিতরে নিশ্চয়ই এরকম ইমিউন সেলগুলো ছিল, সেরকম সাইটোটক্সিক টি সেলগুলো ছিল, সেরকম ম্যাক্রোফেজগুলো এখানে ছিল। ডোনারের ম্যাক্রোফেজ, ডোনারের সাইটোটক্সিক টি সেল, ডোনারের এনকে সেল, সেগুলোও কিছুটা হয়তোবা আমার বডিতে চলে আসছে। এবং আমার বডির যে কোনো অর্গ্যান, লিভার বা স্কিন, এই অর্গ্যানগুলো সেটাকে ওই ডোনারের হেল্পার টি সেল হয়তো বা ডোনারের ম্যাক্রোফেজ হয়তো অ্যান্টিজেন হিসেবে ডিটেক্ট করেছে, করে সে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করেছে, আমার হেল্পার টি সেলের কাছে আবার প্রেজেন্ট করেছে। মানে এইভাবেও রিভার্স রিয়াকশনটা হতে পারে। তো ফলশ্রুতিতে দেখা যাবে যে এই ইমিউন কম্পিটেন্ট সেল দিয়ে, মানে ডোনারের ইমিউন কম্পিটেন্ট সেল দিয়ে হোস্টের অর্গ্যান ড্যামেজ হওয়া, হোস্টের বিভিন্ন টিস্যু ড্যামেজ হওয়া, সেইটাকে আমরা বলছি গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। তো এক্ষেত্রে এই গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজের যে প্রি রিকুইজিট ফর ডেভেলপমেন্ট অফ গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, সেই প্রি রিকুইজিটগুলো জানা জরুরি। 3টা প্রি রিকুইজিট আছে। হোস্ট মাস্ট বি ইমিউন সাপ্রেসড, নিশ্চয়ই ইমিউন কম্পিটেন্ট সেলগুলো গ্রাফটেই আছে, মানে হোস্ট যে গ্রাফটকে রিজেক্ট করবে সেটা না হয়ে উল্টো ঘটনা যেহেতু ঘটতেছে, তার মানে গ্রাফট সেখানেই ইমিউন কম্পিটেন্ট সেল, সেখানেই এপিসি, সেখানেই সব কিছু, আর রিসিপিয়েন্ট যে তার বডিতে কোনো হয়তোবা সেরকম ইমিউনোসাপ্রেশন হয়ে বসে আছে। গ্রাফট মাস্ট কন্টেইন অ্যাডিকুয়েট ইমিউনো কম্পিটেন্ট সেল, ডেফিনেটলি, যে কারণে উল্টো রিয়াকশন হবে, গ্রাফট রিজেকশন না হয় উল্টো ঘটনা ঘটবে। ডোনার টি সেল রিকগনাইজ দ্য হোস্ট সেল অ্যাজ ফরেইন, রিমেম্বার দিস থিং, এটা কিন্তু সচরাচর হয় না, উল্টো ঘটনাটা এখানে। অর্থাৎ রিসিপিয়েন্ট কিন্তু মানে গ্রাফটকে ফরেইন হিসেবে রিজেক্ট করছে না, এখানে ডোনার টি সেল রিসিপিয়েন্ট অর্গ্যানের বা স্কিনের বিভিন্ন অর্গ্যানের টিস্যুগুলোকে ফরেইন হিসেবে ডিটেক্ট করছে এবং রিয়াকশন দেখাচ্ছে। এটা সাধারণত অ্যালোজেনিক বোন মেরু ট্রান্সপ্ল্যান্টেশন এটা হয়, আর লিভার, স্কিন এবং জিআইটি মোস্ট ফ্রিকুয়েন্টলি অ্যাফেক্টেড হয়। এবং এখানে সেই ম্যানিফেস্টেশনগুলো সাধারণত দেওয়া আছে যে হেপাটোস্প্লিনোমেগালি হতে পারে, জন্ডিস হতে পারে, এবং স্কিনে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হতে পারে, এমনকি ব্লিস্টার বুলাও অনেক ক্ষেত্রে আনকমনলি ফরমেশন হতে পারে। আর 3 মাসের আগে হলে অ্যাকিউট, 3 মাসের পরে যদি গ্রাফট ভার্সেস হোস্ট রিয়াকশন হয় সেটা হচ্ছে ক্রনিক। এবং এটা প্রিভেনশন করবো হচ্ছে বাই ট্রিটিং দ্য ডোনার টিস্যু উইথ অ্যান্টিথাইমোসাইড গ্লোবিউলিন অর মনোক্লোনাল অ্যান্টিবডি। এখানে ট্রান্সপ্ল্যান্টে আবারও সেই একই ছবি, এটা আমরা স্কিপ করছি। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, এটা আমরা একটু দেখি। এখানে প্রিসিপিটেশন অ্যাগ্লুটিনেশন, আমরা অনেক আগে একটা দেখেছি একটা ছবি যে কীভাবে একটা অ্যান্টিবডি অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করে। আমরা সেখানে দেখেছি যে অ্যাগ্লুটিনেট করতে পারে, প্রিসিপিটেট করতে পারে, কমপ্লিমেন্ট মিডিয়েটেড ডিস্ট্রাকশন করতে পারে, ফ্যাগোসাইটোসিস, বিভিন্ন রকমের রিয়াকশন হতে পারে। তো এখানে সলিউবল অ্যান্টিজেন যদি হয়, ফ্রিলি ফ্লোটিং সার্কুলেটিং প্লাজমা অ্যান্টিজেন সেরকম যদি হয়, তাহলে রিয়াকশনটা হবে প্রিসিপিটেশন, যেটা নিচের ছবিতে দেওয়া আছে। সলিউবল অ্যান্টিজেনগুলোকে
ক্যাচ করে ফেলেছে অ্যান্টিবডিগুলো। আর যদি অ্যান্টিজেনগুলো কোনো সেলের সারফেসে থাকে, কোনো প্যাথোজেন বা কোনো হোস্ট সেলের সারফেসে থাকে, যেমন আরবিসির সেল সারফেসে যদি থাকে, যদি ব্যাকটেরিয়ার সেল সারফেস অ্যান্টিজেন হয়, যদি কোনো, মোট কথা হচ্ছে কোনো সেল সারফেস অ্যাটাচড ইনসলিউবল অ্যান্টিজেন হয়, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। এই যে আমাদের ব্লাড গ্রুপিং যে আমাদের মেকানিজম, আমরা এবিও এবং আরএইচ টাইপিং, সেটা কিন্তু অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে আমরা এটা করি। এবং সেখানে আরও খুব চমৎকার খুব ইউজ আছে, যেমন এখানে স্লাইড আমরা করি খুব ফ্রিকোয়েন্টলি, স্লাইড অ্যাগ্লুটিনেশন, এটা আমরা ব্লাড গ্রুপিংয়ের মাধ্যমে করি। একটা স্লাইডে নিয়ে সেটাকে প্রথমে আরবিসি মানে সেখানে ব্লাড দেওয়া হয় এবং সেই আরবিসির এগেইনস্টে আমরা কিন্তু অ্যান্টিজেন, সেই আমরা যে অ্যান্টিবডি, সেখানে তো ইয়াও থাকে, সেরামও থাকে, সো আমরা সেই অ্যান্টিজেনটা আমরা বাইরে থেকে সে পুশ করি, অ্যান্টিবডিটা, অ্যান্টি বি, অ্যান্টি এ, অ্যান্টি ডি, এরকম আমরা রিয়েজেন্ট পুশ করি। টিউব অ্যাগ্লুটিনেশন, এটাও অ্যাগ্লুটিনেশন প্রসেস। এটার একটা খুব কমন যে দুটা টেস্ট, একটা হচ্ছে ভিডাল টেস্ট ফর টাইফয়েড, একটা হচ্ছে ওয়েল ফেলিক্স টেস্ট ফর রিকেটশিয়া। খুব ফ্রিকোয়েন্টলি আমরা করি। এটাও অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যাগ্লুটিনেশন প্রসেস, যে যদি ওই প্যাথোজেনের এগেইনস্টে তার অ্যান্টিবডি থেকে থাকে, তার বডিতে টাইফয়েডের এগেইনস্টে অ্যান্টিবডি থেকে থাকে, তাহলে আমি যে রিয়েজেন্টটা দিলাম, আমি যে অ্যান্টিজেনটা দিলাম, সেটার সাথে সে সে অ্যাগ্লুটিনেট করবে। আর আরও কিছু অ্যাগ্লুটিনেশন এক্সাম্পল এখানে দেওয়া আছে, সিফিলিস, তারপর হচ্ছে অ্যান্টিস্টেপ্টোলাইসিন ও, এগুলোর কথা বলা আছে, এগুলো আমরা জাস্ট রিডিং দেখে নিব। কুমস টেস্ট, এটাও একটা অ্যাগ্লুটিনেশন প্রসেস। এটার মাধ্যমে এটা ডিরেক্ট হতে পারে, ইনডিরেক্ট হতে পারে, এটা দু ধরনের। কুমস টেস্টের মাধ্যমে আমরা একটা কাজই করি, সেটা হচ্ছে, এটা বিজ্ঞানীর নামের সাথে মিল করে এটা দেওয়া হয়েছে, অ্যাগ্লুটিনেশন প্রসেসটাকে কাজে লাগিয়ে, সেটা হচ্ছে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া ডিটেক্ট করি। এক কথায় শেষ, যে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া ডিটেক্ট করি। এই অটোইমিউন মানে এই অটো অ্যান্টিবডিটা আরবিসির গায়ে লাগানো থাকতে পারে, অথবা অথবা প্লাজমাতে ফ্লোটিং সার্কুলেটিং অবস্থায় থাকতে পারে। যেমন আরবিসির গায়ে লাগানো অবস্থায় যে অ্যান্টিবডিগুলো আছে, অটো অ্যান্টিবডিগুলো যেগুলো হিমোলাইসিস করছে, সেগুলোকে ডিটেক্ট করার জন্য আমি ডিরেক্টলি অ্যান্টিজেন দিয়ে দিলাম, ডিরেক্টলি কুমস রিয়েজেন্টটা দিয়ে দিলাম, এবং সেটা বাইন্ড করে ফেললো, অ্যাগ্লুটিনেট করে ফেললো। এটা হচ্ছে ডিরেক্ট কুমস টেস্ট। আর আরেকটা হতে পারে যে অ্যান্টিবডিগুলো হয়তো আরবিসির গায়ে আরবিসির যে অ্যান্টিজেন, সারফেস অ্যান্টিজেন, সেটার সাথে বাইন্ড করা অবস্থায়, অ্যাটাচ করা অবস্থায় নাই, সেটা হয়তো ফ্লোটিং অবস্থায় আছে, সার্কুলেটিং অবস্থায় আছে, যেটাও কিনা আরবিসিকে হয়তো বা হেমোলাইসিস করতে পারে। তো সেটাকে ইনডিরেক্টলি আমরা প্রথমে দুই দফায় করি। প্রথমে আরবিসি দেই, সেই আরবিসি দিয়ে সেগুলোকে অ্যাটাচ করাই, দেন আমরা কুমস রিয়েজেন্ট দিয়ে বাকিটা অ্যাগ্লুটিনেট করলে আমরা পজিটিভিটি পাই। একটা করি হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডে, বা একটা করি আমরা ফিটাল কর্ড ব্লাড থেকে নিয়ে আমরা করতে পারি ডিরেক্ট কুমস টেস্ট। আরেকটা করি হচ্ছে আমরা ম্যাটার্নাল ব্লাডে, মাদার ব্লাডে আমরা করি ইনডিরেক্ট কুমস টেস্ট। এখানে দেখা আছে, দেখেন খুব সুন্দর করে লেখা আছে, এই বক্সটাতে এত সুন্দর করে দেওয়া আছে। যেমন এখানে বলেছে যে ইন কেস অফ ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ফিটাল ব্লাড ইজ টেকেন ফ্রম দ্য ফিটাল কর্ড, আম্বিলিকাল কর্ড ব্লাড, কুমস রিয়েজেন্ট দেওয়া হয়, ফিটাল যদি অ্যান্টি ডি যদি সেখানে থাকে অ্যাগ্লুটিনেট করে আর এইচ ইনকম্প্যাটিবিলিটি বেলায়। আর ইনডিরেক্ট কুমস টেস্টে যেটা করা হয়, সেখানে নেওয়া হয়েছে ম্যাটার্নাল ব্লাড, মাদার্স সেরাম নেওয়া হয়, মায়ের সেরামে ফ্লোটিং অ্যান্টিবডি থাকে, যেহেতু ইনডিরেক্ট কুমস টেস্ট, আমরা ফ্লোটিং অ্যান্টিবডি, সার্কুলেটরি অ্যান্টিবডি ডিটেক্ট করতেছি। সেক্ষেত্রে প্রিসিপিটেশন টেস্ট, এখানে এটাও টিউব প্রিসিপিটেশন হতে পারে, জেল ডিফিউশন, এগুলো থাকতে পারে। ডিটেকশন অফ ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন, আমরা ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, সিএসএফে ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন ডিটেক্ট করার জন্য আমরা এটা করতে পারি, কাউন্টার ইমিউন ইলেকট্রোফোরেসিস। অথবা কার্সিনো এমব্রায়োজেনিক অ্যান্টিজেন, একটু আগে আমরা যেটা দেখেছি টিউমার মার্কার, সেটাও ডিটেক্ট করার জন্য এটা করতে পারি, ইলেকট্রোফোরেসিস করতে পারি। সো বিভিন্ন ধরনের ইলেকট্রোফোরেসিস, মানে ইভেন এটা হতে পারে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস বা অন্যান্য সবগুলোই হচ্ছে প্রিসিপিটেশন টেস্ট।
কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এটাও একটা প্যাসিভ টেস্ট, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন ডিটেক্ট করার জন্য একটা প্যাসিভ টেস্ট। কীরকম যে আমাদের বেসিক যেটা টিপিক্যাল ক্লাসিক্যাল পাথওয়েতে আমরা যেটা পড়েছি, যে কোনো একটা অ্যান্টিজেনের এগেনস্টে কোনো একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, তো সেই অ্যান্টিবডির এফসি পোর্শনে তো কমপ্লিমেন্ট বাইন্ড করবেই, ফিক্স হবেই। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে কমপ্লিমেন্ট ফিক্স হয়েছে, আমরা উল্টো করে চিন্তা করতে পারি নিশ্চয়ই অ্যান্টিবডি ছিল, অ্যান্টিবডি ছিল মানে নিশ্চয়ই অ্যান্টিজেনও ছিল। এভাবে আমরা প্যাসিভলি ইনডিরেক্টলি আমরা চিন্তা করতে পারি যে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট যদি পজিটিভ আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে নিশ্চয়ই সেই রেসপেক্টিভ অ্যান্টিজেনটা বডিতে ঢুকছে। বিভিন্ন ধরনের প্রোটোজোয়া, যেমন কালাজ্বরে করতে পারি, অথবা এই যে আমাদের হেলমিন্থ ফাইলেরিয়াতে করতে পারি, সিফিলিসে করা হয় কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এগুলো করতে পারি। আরও কিছু ইমিউনো অ্যাসে আছে, যেমন এলাইজা, রেডিউমেন অ্যাসে, এলাইজা আছে। এলাইজা দিয়ে মনে রাখতে হবে যে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে এলাইজা দিয়ে অ্যান্টিজেনও ডিটেক্ট করা যায়, অ্যান্টিবডিও ডিটেক্ট করা যায়, দুটি ডিটেক্ট করা যায়। যেমন এখানে আমরা কুমস টেস্টের ডিটেলস এখানে আবার সেই এখানে লেখা আছে। পাশাপাশি এলাইজাতে আমরা যেটা বলছি যে যে এনজাইমগুলো ব্যবহার করা হয়, অ্যালকালাইন ফসফেটেজ, আরও কিছু কিছু আছে। এবং এখানে ইন্টারপ্রিটেশন এটা দেওয়া আছে যে যদি কালার রিয়েজেন্ট সেই টাইট্রেশনটা হয় মানে তাহলে রেসপেক্টিভ কালার যদি পাওয়া যায় তাহলে টেস্ট পজিটিভ। ইউজ আমরা বলেছি যে অ্যান্টিজেন দিয়ে দুটোই ডিটেক্ট করা যায়, এই এলাইজা দিয়ে অ্যান্টিজেনও ডিটেক্ট করা যায়, যেমন হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি এনভেলপ অ্যান্টিজেন, এগুলো ডিটেক্ট করা যায়। এইচআইভি সেরামে এইচআইভি ডিটেক্ট করা যায়, রোটাভাইরাস টুলে ডিটেক্ট করা যায়। আবার এলাইজা দিয়ে অ্যান্টিবডিও ডিটেক্ট করা যায়, এনজাইমের সাথে লিঙ্কড করে সেই রেসপেক্টিভ অ্যান্টিজেন বা অ্যান্টিবডিটা ডিটেক্ট করা হয়। সো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো আমাদের রেসপেক্টিভ টপিকগুলো, সাব টপিকগুলো হোপফুলি আমরা আমাদের যে শিট আছে সেই শিট থেকে আমরা খুব সুন্দর করে সহজে দাগিয়ে নিব। এবং আমাদের এই শিটটার পেছনে অনেকগুলো পার্ট ওয়ানের কোশ্চেন আছে, অনেকগুলো রেসিডেন্সি কোশ্চেন আছে। তো আমাদের পার্ট ওয়ানের যে কোশ্চেনগুলো, আমরা শুধু সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব, শুধু সেই কোশ্চেনগুলো ভালো করে আমরা সলভ করব। এবং এমসিকিউ এর জন্য, ট্রু ফলসের জন্য চাইলে রেসিডেন্সিরও কোশ্চেন কিছুটা দেখতে পারি। সিঙ্গেল বেসড আমরা সলভ করব, আমাদের পরীক্ষা হবে সেখানেও। তবে ওয়ান থিং টু রিমেম্বার, যখন আমরা রিভিশন দিব ফাইনালি, লাস্ট বাট নট দ্য লিস্ট, যখন রিভিশন দিব তখন অফকোর্স এই সিকুয়েলে আমরা রিভিশন দিব। অর্থাৎ প্রথমেই শিটটা খুলে প্রথমবার পড়ার সময় না, আমি আবার বলছি, পরীক্ষার আগে যখন রিভিশন দিব তখন শুধুমাত্র তখন, এখন আমরা বাসায় যেয়ে যখন এটা দেখব বা পড়ব, তখন আমরা শিটের সাথে এবং লেকচারের সাথে ফরওয়ার্ড করব সিমালটেনিয়াসলি। কিন্তু রিভিশন দেওয়ার সময় ইমিউনোলজি জাস্ট আধা ঘন্টায় আমি যখন রিভিশন দিব পরীক্ষার আগে, তখন আমরা এই সিরিয়ালে রিভিশন দিলে আমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো ছুটবে না এবং আমাদের রিভিশনটা হয়তো খুব টাইম কনজিউমিং হবে না। যেমন এখানে হাইপার সেন্সিটিভিটি এক্সাম্পলগুলো যদি আমি টানা টনটনা দেখে ফেলি, জাস্ট 5 থেকে 10 মিনিটের ভিতরে আমার একটা কোশ্চেন কমন হয়ে গেল। আমি অটো ইমিউন ডিজিজগুলোর এক্সাম্পল এবং প্রাইমারি ইমিউন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডারগুলোর এক্সাম্পল, কোন টাইপের জন্য কোন এক্সাম্পল, এইটুকু দেখে ফেললে আরও 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে আমার দুটো কোশ্চেন হয়ে গেল। অ্যান্টিবডিজ বা কমপ্লিমেন্টস, এটা যদি দেখি, অ্যান্টিবডি থেকে সাধারণত একটা কোশ্চেন আসবেই, 3টা কোশ্চেন, কমপ্লিমেন্ট থেকে একটা কোশ্চেন আসবেই, সাধারণত বায়োলজিক্যাল অ্যাকশন বা পাথওয়ে অ্যাক্টিভেশন, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, তো সেখানে আর একটা 4টা কোশ্চেন। ইমিউনিটি এবং ইমিউন রেসপন্স, এখানের থেকে প্রায় 1টা বা 2টো কোশ্চেন। অর্থাৎ বিভিন্ন ধরনের ডিফারেন্সগুলো টানা আমরা দেখে যাব, তাতে আমাদের টাইম সেভ হবে। আমি ইনেট ভার্সেস অ্যাকোয়ার্ড দেখব শুরুতেই, আমরা অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ পার্থক্য দেখব, আমরা প্রাইমারি ইমিউন রেসপন্স ভার্সেস সেকেন্ডারি ইমিউন রেসপন্স দেখব, আইজিএম ভার্সেস আইজিজি দেখব, MHC1 ভার্সেস MHC2 দেখব, টি সেল ভার্সেস বি সেল দেখব। এই পার্থক্যগুলো যখন টানা আমরা দেখে ফেলবো আরও 10 মিনিটের ভিতরে, নেক্সট 10 মিনিটসের ভিতরে, আমাদের কিন্তু এই মোটামুটি 80% 90% পড়া শেষ। গ্রাফ রিজেকশনের বক্সটা দেখব, গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজের প্রি রিকুইজিটগুলো দেখব, রিয়াকশান
ম্যানিফেস্টেশনগুলো দেখব। আমাদের কিন্তু মোটামুটি 90% 95% পড়া শেষ। এরপরে অ্যামাইলোডোসিসের এক্সাম্পলগুলো দেখব, এমএইচসির সম্বন্ধে আমাদের যে যদি আরও একটু ডিটেইল দেখতে চাই তখন সেই ডিটেইলটা দেখলাম যে কোন এমএসসি অ্যাসোসিয়েটেড। অবশ্যই এটা অবশ্য 5 স্টার, ওইটার ভিতরে ঢুকে যাবে, যে আমরা বলেছি যে ক্লিনিক্যালি খুব ইম্পর্ট্যান্ট, এর জন্য অনেক সময় আসে, সেটা আমরা দেখে ফেলবো। তো এই জিনিসগুলো যখন আমাদের দেখা হয়ে যাবে, এরপর আমরা যদি খুচরা কোনো টপিক দেখতে যাই, বিশেষ করে রিভিশন দেওয়ার সময়, রিমেম্বার দিস থিং, তখন আমরা এরপরে সেই খুচরা জিনিসগুলো আমরা তখন দেখব। চালাকি করে পড়ার সময়ই যদি আমরা একটু বুদ্ধি করে পড়ি, হ্যাঁ, তখন একটু অঙ্ক মিলিয়ে পড়ি, তাহলে আমাদের আশা করি ইমিউনোলজির যে ভীতিটা সেটা আর থাকবে না এবং কনফিডেন্টলি অ্যাপ্রোচ করতে পারবো। আমি এখানে বলছি দেয়ার ইজ নো এন্ড ইন ইমিউনোলজি। ইমিউনোলজির সব কমন পাথওয়েরই একটা ব্যতিক্রম, এক্সেপশন আছে, এবং অনেক কিছু হাইপোথেটিক্যালি এখনও চেষ্টা করা হচ্ছে আবিষ্কার করার জন্য, স্ট্যাবলিশ করার জন্য। সো হোপফুলি এক্সাম সবার জন্য খুব ইজি হবে। অ্যান্ড যেহেতু এটা পার্ট 1 পরীক্ষা, সো থিওরিটিক্যালি ইটস কোয়াইট পসিবল টু ক্র্যাক ডাউন দ্য এক্সাম ফর ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট। এবং ইমিউনোলজি থেকে যে পেপার 3 হোক বা অন্য পেপার হোক, যে 5টা 6টা বা 7টা কোশ্চেন আসবে, ডেফিনেটলি আমরা সবাই ইনশাল্লাহ 90 to 100% invariably কারেক্ট করতে পারবো। অ্যান্ড হোপ ইউ অল দ্য বেস্ট ফর আপকামিং এক্সাম, অ্যান্ড থ্যাংক ইউ ফর কাইন্ড অ্যাটেনশন, অ্যান্ড থ্যাংক ইউ ফর পেশেন্ট হিয়ারিং। আসসালামু আলাইকুম।